তাহলে পরমাণু নিউক্লিয়াস বা অ্যাটমিক নিউক্লিয়াস আজকে শুরু করব। তো একটু জাস্ট এখানে মন দাও যাতে পড়াটা আমরা দেখতে পাই, বুঝতে পারি, বোঝো। এই চ্যাপ্টারটা খুব সোজা চ্যাপ্টার, আর এখান থেকে মানে ম্যাথমেটিক্স খুব কম আসে, থিওরিটিক্যাল প্রশ্ন এখান থেকে দিতে পছন্দ করে। সো সেই কারণে এখান থেকে আমরা থিওরি কোশ্চেন্স বেশি অ্যাটেন্ড করব, কিন্তু ম্যাথমেটিক্স কিছু আছে বাইন্ডিং এনার্জি দিয়ে, সো সেগুলো আমরা এখানে দেখবো। ক্লিয়ার? বেশি দেরি না করে চলো সোজা শুরু করি। নিউক্লিয়াস এবং তার সাথে রেডিও অ্যাক্টিভিটি দুটোই পড়বো। এক্স রে পার্টটা আমার এখানে পড়ানোর কথা ছিল, কিন্তু অলরেডি প্রায় 95-96টা স্লাইড হয়ে গেছে, সেজন্য এর মধ্যে আর এক্স রেটাকে আমি ইনক্লুড করিনি। সামনের মানডে আমি এক্স রেটাকে পড়িয়ে দেবো, তাহলে আমার এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সামনের মানডে আমি এক্স রেটা পড়িয়ে দেবো। সো আমরা নিউক্লিয়াসটা শুরু করছি। ঠিক আছে, হোয়াট ইজ নিউক্লিয়াস? নিউক্লিয়াস কাকে বলে? অ্যাকচুয়ালি নিউক্লিয়াস অ্যাটমিক নিউক্লিয়াস। অ্যাটমিক নিউক্লিয়াস ফার্স্ট ফাউন্ড করেছিলেন বিজ্ঞানী রুদারফোর্ড বা রাদারফোর্ড। রাদারফোর্ড অ্যাটমিক নিউক্লিয়াসটা আবিষ্কার করেছিলেন আলফা রে স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের দ্বারা, এবং তিনি বললেন যে একটা অ্যাটম কি হয়, তার সমস্ত মাস সেন্টারে কেন্দ্রীভূত থাকে, তাকে আমরা কি বলেছি? নিউক্লিয়াস। এবং ইলেকট্রনগুলো কি করছে, তার বাইরের কক্ষপথে যেমন সূর্যকে বিভিন্ন গ্রহ প্রদক্ষিণ করছে, এক্স্যাক্টলি সেম ওয়েতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কি করছে, এরকম করে বিভিন্ন অরবাইটে ঘুরছে, যেটা আমরা আগের চ্যাপ্টার অ্যাটমিক বা অ্যাটমে পড়েছিলাম। সো আমাদের নিউক্লিয়াস কি হচ্ছে, অ্যাকচুয়ালি মোটামুটি অ্যাটমের একটা সেন্টার পার্ট। কিন্তু রাদারফোর্ড এই পরীক্ষা থেকে দেখিয়েছিলেন, বা একটা পরীক্ষা থেকে জানা যায় যে একটা নিউক্লিয়াসের সাইজ খুব ছোট হয় রাদার দ্যান দ্য কম্পেয়ার অফ অ্যান অ্যাটম। একটা অ্যাটমকে যদি কম্পেয়ার করি আমরা, তো একটা অ্যাটমকে যদি দেখো, তাহলে একটা অ্যাটমের তুমি যদি সাইজ দেখতে চাও, সাইজ মানে তার রেডিয়াস দিয়ে তাকে বোঝায়। তো একটা অ্যাটমের রেডিয়াস যদি দেখতে চাও, নিউক্লিয়াস থেকে কতটা দূরে আছে তার লাস্ট অরবাইট, সেটাকে বলা হয় অ্যাটমের রেডিয়াস। এবং টিপিক্যালি একটা অ্যাটমের রেডিয়াস প্রায় অ্যাংস্ট্রম অর্ডারে থাকে, কোনো ক্ষেত্রে পিকোমিটার যেতে পারে, কোনো ক্ষেত্রে ন্যানোমিটার অর্ডারে যেতে পারে। সো অ্যাপ্রক্সিমেটলি হাইড্রোজেন দেখবে তুমি 0.53 অ্যাংস্ট্রম হয়, মানে ওটা পিকোমিটার অর্ডারে চলেই যায় প্রায়। তো বেসিক্যালি প্রায় 10⁻⁻10 মিটার, হোয়ার অ্যাজ যদি তুমি নিউক্লিয়াসের রেডিয়াস দেখো, নিউক্লিয়াসের রেডিয়াস মানে এইটুকু, এটা কত না তো স্যার 10⁻15 মিটার প্রায়, মানে একটা ফার্মি বা ফেমটোমিটার। মানে এর থেকে ডিফারেন্স কত স্যার? প্রায় 10⁴, মানে 10⁴ মানে হচ্ছে 10,000 থেকে 10⁵ মানে প্রায় 1,00,000 পর্যন্ত। মানে টিপিক্যালি যদি আমি একটা নিউক্লিয়াস 1 সেন্টিমিটার অর্ডারের নিই, একটা 1 সেন্টিমিটার নিউক্লিয়াস নিই, তাহলে পরে সেই অ্যাটমের সাইজ হবে 1,00,000 সেন্টিমিটার বা 10,000 সেন্টিমিটার। 10,000 সেন্টিমিটার মানে কত স্যার? 10,000 সেন্টিমিটার মানে হচ্ছে প্রায় 9 করে 100 মিটার। তার মানে 1 সেন্টিমিটার যদি আমি একটা নিউক্লিয়াস চয়েস করি, 1000 সেমি বা 10,000 সেমি অর্ডারের আমাকে কি লাগবে? সো টিপিক্যালি একটা অ্যাটমকে এভাবে আঁকা যাবে না। সেজন্য আমরা যে অ্যাটম গুলো বলি সেগুলোকে অ্যাকচুয়ালি বলি স্কিমাটিক ডায়াগ্রাম। স্কিমাটিক ডায়াগ্রাম ইন দ্য সেন্স আমরা বলি যে এটা অ্যাকচুয়ালি ধারণা দিচ্ছে, ইটস নট অ্যাকচুয়াল অ্যাটম। অ্যাকচুয়াল অ্যাটমকে তুমি এভাবে দেখতেই পাবে না। বেসিক্যালি ইলেকট্রনকে এভাবে তুমি পজিশনাইজ করতেই পারবে না, বিকজ ইলেকট্রন এখানে আছে, এখানে সব জায়গায় ইলেকট্রন আছে। কারণ একটা ইলেকট্রন দেখেছিলাম আমরা c/137 ভেলোসিটি নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, সেই জন্য একটা ইলেকট্রনকে এখানে তুমি পাবে না খুঁজে, বিকজ অফ হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। ওকে তুমি এক জায়গায় খুঁজে পাচ্ছ, ও অন্য জায়গায় চলে গেছে। সো বেসিক্যালি একটা টাইমে তার পজিশন প্লাস মোমেন্টাম দুটোকে আমি খুঁজে বার করতে পারবো না। সো বেসিক্যালি সেটা তো অ্যাটমের পার্ট ছিল। আমরা এখন অ্যাটমের ভেতরে ঢুকছি, নিউক্লিয়াস। তাহলে আমরা যদি মডার্ন ফিজিক্সটাকে পড়াশোনা শুরু করি, দেখো মডার্ন ফিজিক্স ফার্স্ট পার্ট শুরু হয়েছিল ফটো ইলেকট্রিক ইফেক্ট দিয়ে। মানে একটা আমি অ্যাটমের ওপর কি ফেলছি, ইলুমিনেট করছি লাইট, সেখান থেকে কি আসছে, মেটাল সারফেস থেকে ইলেকট্রন বেরিয়ে আসছে। এবং ইলেকট্রন বেরিয়ে আসছে, তারপর আমরা কি পড়লাম, যে সেই মেটাল সারফেসের ভেতরে থাকা অ্যাটমের স্ট্রাকচার পড়লাম, অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়ে আসা বা যাই হোক সেটা পড়লাম। এবার অ্যাটমের ভেতরের মধ্যে নিউক্লিয়াসটাকে পড়বো, সেটা হচ্ছে এই পার্ট নিউক্লিয়াস। তাহলে পরপর স্টেপ ওয়াইজ আমাদের পড়াশোনাটা হচ্ছে। সো নিউক্লিয়াস হলেই আমরা এই অ্যাটমিক স্ট্রাকচারটাকে পুরোপুরি কমপ্লিটলি পড়াশোনা করবো। এই হচ্ছে আমাদের লক্ষ্য, যে নিউক্লিয়াসের ভেতরে কি কি আছে না আছে সেটাকে নিয়ে পড়াশোনা করা। ক্লিয়ার হলো? সো দিস ইজ অল অ্যাবাউট। আর রাদারফোর্ড আমাদেরকে বলেছিলেন যে নিউক্লিয়াসের ভেতরে সমস্ত পজিটিভ চার্জ জমে আছে, দ্যাট ইজ প্রোটন, এবং তিনি এটা আলফা রে বা আলফা দ্বারা একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষা দ্বারা তিনি এখানে প্রোটনটাকে আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ নিউক্লিয়াস। তোমরা এখান থেকে এটা পড়ে নেবে, আই হোপ বুঝতে পেরেছি। সো অ্যাটম, একটা অ্যাটমকে যদি ভাঙতে চাই আমরা, তো ডাল্টন তো বলেছিল অ্যাটমকে ভাঙা যায় না, যেটা আমরা আগেও পড়েছি। বাট অ্যাটমকে যদি আমরা ভাঙতে চাই, তো দেখা যায় অ্যাটমের মধ্যে বিভিন্ন রকমের পার্টিকেলস থাকে, কিছু কিছু সাব অ্যাটমিক পার্টিকেলস থাকে। সাব অ্যাটমিক পার্টিকেলস মানে এগুলোকে অ্যাকচুয়ালি তুমি বলতে পারো স্টেবল পার্টিকেলস। স্টেবল পার্টিকেলস মানে এগুলো হচ্ছে নিউক্লিয়াসে বা যে কোনো একটা অ্যাটমের ভেতরে থাকবেই থাকবে। তো প্রত্যেকটা অ্যাটমের মধ্যে এই 3টে পার্টিকেল থাকে, শুধুমাত্র ব্যতিক্রম তুমি প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন নিতে পারো, যেখানে কোনো নিউট্রন নেই, আনলেস সবগুলোর মধ্যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন থাকবেই, যদি না সেটা আয়োনাইজড হয়। যেমন হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে ইলেকট্রন খুঁজে পাবে না।
সো বেসিক্যালি এগুলো মোটামুটি সমস্ত কিছুর মধ্যে থাকে এবং এইগুলোকে কি আর ভাঙা যেতে পারে? এই কোয়েশ্চেন যখন অ্যারাইজ করেছিল দেখা গেছিল এগুলোকে ভাঙা যায় এবং এগুলোকে ভেঙে আমরা কোয়ার্ক নামক একটা পেতে পারি, দ্যাটস কল্ড এলিমেন্টারি পার্টিকেলস। এলিমেন্টারি পার্টিকেল কোয়ার্ক থেকে এগুলো তৈরি হয়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ক্লিয়ার হয়েছে? এখন নিউক্লিয়াসের ভেতরে কি থাকে না, যদি তুমি ডায়াগ্রাম দেখতে পারো, নিউক্লিয়াসের ভেতরে থাকে স্যার প্রোটন অ্যান্ড নিউট্রন। প্রোটন আর নিউট্রন মিলে কিন্তু নিউক্লিয়াস তৈরি হয়, প্রোটন আর নিউট্রন মিলে, আর ইলেকট্রন গুলো বাইরে ঘুরে বেড়ায়। সো একটা নিউক্লিয়াসের ভেতরে থাকবে প্রোটন, নিউট্রন, অ্যাজ ইউ ক্যান সি দিস, এটা হচ্ছে প্রোটন নিউট্রন দিয়ে তৈরি একটা নিউক্লিয়াস, আর তাকে কেন্দ্র করে বিভিন্ন অরবিটের মধ্যে ইলেকট্রন গুলো ঘুরে বেড়াচ্ছে। কিন্তু প্রোটন নিউট্রন মিলে নিউক্লিয়াস তৈরি হয়। তাহলে যদি আমরা সাধারণ হাইড্রোজেন 1H1 কে দেখতে চাই, তাহলে 1H1 কে যদি তুমি দেখতে চাও, তাহলে 1H1 এর মধ্যে দেখো বাইরের অরবিটে একটা ইলেকট্রন আছে, ভেতরে কিন্তু একটা প্রোটন আছে, কিন্তু একটা প্রোটন সিঙ্গেলি কখনো নিউক্লিয়াস ফর্ম করতে পারবে না। তার মানে এইটাকে আমরা কোনোদিনই বলতে পারবো না যে এটা নিউক্লিয়াস। সেজন্য সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম যেটা আছে সেটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলি বলতো, 1 প্রোটন 1 ইলেকট্রন সিস্টেম। এটার মধ্যে কোনো নিউক্লিয়াস অ্যাকচুয়ালি ফর্মই করে না। নিউক্লিয়াস ফর্ম করতে গেলে দুটো পার্টিকেল দরকার হয়, আনলেস এটা প্রোটন প্রোটন হতে পারে, প্রোটন নিউট্রন হতে পারে, যাই হোক দুটো পার্টিকেল তোমার দরকার। কিন্তু একটা সাধারণ হাইড্রোজেনের ক্ষেত্রে কোনো রকমেরই দুটো পার্টিকেল নিউক্লিয়াসে থাকে না বলে আমরা এক্ষেত্রে বলবো কি এটা প্রোটন ইলেকট্রন সিস্টেম, এটাকে নিউক্লিয়াস থাকে না। তাহলে সাধারণ সব থেকে ছোট নিউক্লিয়াস কি হতে পারে? হাইড্রোজেনের একটা আইসোটোপ আছে ডয়টেরিয়াম। ডয়টেরিয়ামকে তুমি যদি দেখো, সো ডয়টেরিয়ামের মধ্যে আছে 1H2, 2 মানে হচ্ছে এখানে মাস নাম্বার, যেহেতু অলরেডি জানো তোমরা। সো 2 মাস নাম্বার মানে এখানে একটা প্রোটন একটা নিউট্রন আছে। সেই জন্য যদি আমরা দেখি তাহলে একটা প্রোটন একটা নিউট্রন আছে, আর তাকে কেন্দ্র করে কি করছে আমার ইলেকট্রন ঘুরছে। এইটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট অ্যান্ড সিম্পলেস্ট নিউক্লিয়াস, দ্যাট ইজ কল্ড ডয়টেরিয়াম। এই কোশ্চেনটা পরীক্ষা একবার দিয়েছিল যে সব থেকে সরলতম বা ইজিয়েস্ট বা সিম্পলেস্ট নিউক্লিয়াস কি হবে। সো অনেকে পট করে প্রোটিয়াম লিখে দাও, প্রোটিয়াম হয় না, প্রোটিয়ামের মধ্যে অ্যাকচুয়ালি নিউক্লিয়াস ফর্মই হয় না, ওটা প্রোটন ইলেকট্রন থাকে। কনসেপ্ট আই হোপ বোঝাতে পেরেছি। সো নিউক্লিয়াস ইজ মেড আপ অফ নিউট্রনস অ্যান্ড প্রোটন। দেখতে পাচ্ছ নিউক্লিয়াস কি হচ্ছে নিউট্রন আর প্রোটন দিয়ে তৈরি হয়, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে কি থাকবে? নিউট্রন থাকবে, আর কি থাকবে? প্রোটন থাকবে। বোথ প্রোটনস অ্যান্ড নিউট্রনস প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস আর কালেক্টিভলি কল্ড অ্যাজ নিউক্লিয়নস। তাহলে নিউক্লিয়ন কাকে বলে? সো নিউক্লিয়নস আর কল্ড অ্যাজ কালেক্টিভলি হোয়ার প্রোটনস অ্যান্ড নিউট্রনস প্রেজেন্ট ইনসাইড এ নিউক্লিয়াস। যখন একটা নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন থাকবে এদেরকে নিউক্লিয়নস বলবো। মানে প্রোটনটাও একটা নিউক্লিয়নস আর কি হবে নিউট্রনটাও একটা নিউক্লিয়নস, বিকজ এরা নিউক্লিয়াসের ভেতরে থাকে বলে এদেরকে কি বলছি আমরা? নিউক্লিয়নস। আমি কি ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা? সো দিস আর দ্য নিউক্লিয়নস। সো এখন এই যে সাবঅ্যাটমিক পার্টিকেল গুলো দেখলাম তাদের সিম্বলস এখানে দেওয়া আছে, তুমি দেখতে পাচ্ছ হয়তো সিম্বলস গুলো কি কি দেওয়া আছে? প্রোটন। তো প্রোটনের সিঙ্গেল আমরা কি লিখি? 1H1 লিখেছে। 1H1 মানে কি বলতো? সিম্পল, এটা হচ্ছে একটা হাইড্রোজেন, হাইড্রোজেনের ভিতরে প্রোটন থাকে। বা হাইড্রোজেন দিয়ে যদি তুমি না লিখতে চাও এটাকে তুমি এইভাবেও লিখতে পারো 1p1। 1p1 কেও আমরা অনেক সময় প্রোটন দিয়ে লিখি। সেরকম ভাবে যদি নিউট্রনের তুমি সিম্বল দেখো 0n1, এই জিরোটা কি স্যার? জিরোটা হচ্ছে তার চার্জ। যেমন প্রোটনের চার্জ 1 মানে এটা হচ্ছে পজিটিভ 1 চার্জ, এটা হচ্ছে পজিটিভ 1 চার্জ। কিন্তু নিউট্রনের তো কোনো চার্জ নাই, নিউট্রাল, সেই জন্য জিরো চার্জ। কিন্তু প্রোটন আর নিউট্রন ওদের ভর বা মাস আছে, মাস থাকার জন্য তাদের মাস গুলোকে 1 দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ 1 1 আছে। এখন প্রোটন আর নিউট্রনের মাস প্রায় সেম একদম ধরতে পারো তুমি যে একটার মাস কত হয়, তুমি দেখতে পাচ্ছ 1.6727, আর একটা দেখো 1.6749, দেখো 2749, এইটুকু ডিফারেন্স। সো দুটোর মাসকে তুমি প্রায় সেমই ধরতে পারো, সেই জন্য দুটোকে প্রায় 1 AMU ধরা হয়। AMUটা কি? অ্যাটমিক মাস ইউনিট। তোমরা জানো কোনো একটি কার্বন আইসোটোপের কোনো একটা কার্বন আইসোটোপের ভর 1/12 অংশের তুলনা বা 1/12 অংশের যে মাসটা হয় সেটাকে আমরা বলি 1 AMU। বেসিক্যালি 1 AMU মানে হয় 1.6605 × 10⁻27 kg। সো বেসিক্যালি এটা তাদের মাসকে সেম ধরা হয়। যদি খুব খুব সূক্ষ্ম ক্যালকুলেশন করতে হয় তখন আমরা এটাকে আলাদা ধরি, আদারওয়াইজ নয়। তো নিউট্রনের চার্জ তো 0 হয়, নিউট্রনের কোনো চার্জ হয় না। আর যদি প্রোটনের চার্জ দেখো তাহলে +1.602 × 10⁻19 কুলম হয়। এটাকে তুমি +1e ধরবা, মানে একটা ইলেকট্রনিক চার্জের সাথে সমান। কিন্তু ইলেকট্রনিক চার্জ হলেও এটা পজিটিভ ইলেকট্রনিক চার্জ হবে, কারণ কি? কারণ প্রোটন আর ইলেকট্রনের চার্জ কি হয়? সেম বাট অপোজিট। সেজন্য আমরা ইলেকট্রনিক চার্জের সাথে যেহেতু সেম তাই +1e থাকলো বিকজ অফ দ্য পজিটিভ নেচার। সো এটা হচ্ছে প্রোটনের সিম্বল। এরকম ভাবে আমরা ইলেকট্রনেও পেতে পারি। সো ইলেকট্রনের সিম্বলটাও পেতে পারি, ইলেকট্রনটা দেয়নি এখানে। সো ইলেকট্রনের সিম্বল কি হতে পারে? সো ইলেকট্রনের সিম্বল হচ্ছে তো -1e0, এটা দিয়ে আমরা ইলেকট্রনকে সিম্বলাইজ করি। যে কোনো জায়গায় -1 আছে মানে কি? এটা চার্জ -1, তাহলে তার চার্জ হবে কত? তাহলে তার চার্জ হবে -1.602 × 10⁻19 কুলম। এটা হচ্ছে তার চার্জ অফ দ্য ইলেকট্রন।
আর ইলেকট্রনের মাস কত হয়, খুবই নেগলিজিবল, দ্যাট ইজ 9.11 ইন্টু 10⁻31 কেজি। নেগলিজিবল হওয়ার জন্য এর মাসটাকে আমরা জিরো ধরি, অ্যাকচুয়ালি জিরো ধরি, বাট সূক্ষ্ম ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু জিরো হবে না, আমরা সেক্ষেত্রে ধরতে পারবো, বাট ন্যাচারালি এটাকে জিরোই ধরা হয়। তাহলে এইভাবে আমরা এটাকে সিম্বলাইজ করব, এবং একটা ইলেকট্রনিক চার্জকে আমরা সবসময় -1e দিয়ে ডিনোট করবো, যে কোনো একটা জায়গায় একটা ইলেকট্রনিক চার্জ আছে, দ্যাট ইজ -1e, দরজাটা একটু ঠিক লাগিয়ে দিই। সো -1e এটা হচ্ছে তার ইলেকট্রনিক চার্জ। সো এই হলো আমাদের গল্প, যে সাব অ্যাটমিক পার্টিকেলস গুলো ছিল। তাহলে আই হোপ এখান থেকে নিউক্লিয়ন্স কাকে বলে, প্রত্যেকটা পার্টিকেলের চার্জ, মাস, তাদের সিম্বল, এগুলো জানতে পেরে গেছো, যেন কোনো জায়গায় এই ত্রুটিটুকু না আসে যে স্যার এই চিহ্নটা কি প্রথম দেখছি না দেখছি, এগুলো জানতে যেন না পারি, এরকম যেন না হয়। সো আই হোপ ক্লিয়ার করাতে পেরেছি। এবার আমরা পড়বো অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার কাকে বলা হয় না, তো অ্যাটমিক নাম্বারের বাংলা হচ্ছে পরমাণু সংখ্যা, মানেই হলো পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক অ্যাটমিক নাম্বারকে বলা হয় তার প্রোটন নাম্বার দিয়ে। সো প্রোটন নাম্বার হচ্ছে অ্যাটমিক নাম্বার, এবং প্রোটন নাম্বারকে আমরা সবসময় জেড চিহ্ন দ্বারা সিম্বলাইজ করব। সেজন্য এই চ্যাপ্টারে যদি কোনো জায়গায় জেড দেখো, জেড মানেই জানবা সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। যেমন হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1 হয়, হিলিয়ামের 2 হয়, লিথিয়াম 3 হয়, বেরিলিয়াম 4 হয়, এরকম ভাবে চলতে থাকে। সো অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে প্রোটন নাম্বার। অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছ নাম্বার অফ প্রোটনস প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস। আবার একটা অ্যাটমের ক্ষেত্রে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রনও থাকে, সেই জন্য অনেক সময় আমরা প্রোটন নাম্বারকে অ্যাটমিক নাম্বার বলার সঙ্গে সঙ্গে ইলেকট্রনস নাম্বারকেও আমরা কি বলবো, অ্যাটমিক নাম্বার, যদি সেটা নিউট্রাল অ্যাটম হয়। আয়নের ক্ষেত্রে হবে না। যেমন ধরতে পারো সোডিয়াম, যদি সোডিয়াম বলি, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, কিন্তু সোডিয়াম প্লাসেরও অ্যাটমিক নাম্বার 11, কিন্তু ইলেকট্রন নাম্বার 11 হবে না, ইলেকট্রন নাম্বার 10 হয়ে যাবে। আই হোপ ক্লিয়ার করাতে পেরেছি ব্যাপারটা। সো সবসময় বলতে পারবো না, যদি আয়ন হয় সেক্ষেত্রে হবে না, আনলেস সেটা একটা নিউট্রাল অ্যাটম হয়। নিউট্রাল অ্যাটম হলে পরে আমরা সেক্ষেত্রে সেটাকে বলতে পারবো অ্যাটম। সো অ্যাটমিক নাম্বারটা আমরা আই হোপ বোঝাতে পারলাম, যে নাম্বার অফ প্রোটনস, ঠিক আছে। তো কি বলছে, যে কোনো একটা জায়গায় যদি অ্যাটম আর অ্যাটমিক নাম্বার আমরা পেতে চাই, তো কোনো একটা জায়গার নিউক্লিয়াসের ভিতরে কতগুলো প্রোটন আছে সেটাকে আমরা খুঁজে বার করতে হবে। যদি প্রোটন কতগুলো আছে খুঁজে বার করতে পারো, তাহলেই বার করতে পারবে যে তার অ্যাটম নাম্বার কত আছে। মাস নাম্বার কাকে বলে, নিউক্লিয়াসের ভেতরে যতগুলো পার্টিকেল আছে তাদের সমষ্টি বা যোগফল বা সামকে বলা হয় মাস নাম্বার। যেমন ধরো কোনো একটা জায়গায় যদি বলি আমরা, যে হাইড্রোজেনের অ্যাটমের মধ্যে আমরা কি বললাম, যে যেটা ডয়টেরিয়াম হয় বা ডিউটেরন হয়, সেই ডয়টেরিয়ামের ক্ষেত্রে স্যার একটা প্রোটন থাকে আর একটা নিউট্রন থাকে, তাহলে এর মাস নাম্বার কত হবে স্যার, 2 হবে মাস নাম্বার। দ্যাট মিনস এর মধ্যে একটা প্রোটন আছে, একটা নিউট্রন হবে, যতগুলো পার্টিকেল থাকবে সেটাকে বলবো তার মাস নাম্বার। সো 2 হবে। যেমন ধরো আমি সোডিয়ামকে যদি আঁকি এখন, তাহলে 11Na23, দ্যাট মিনস এর মধ্যে আছে 23টা মাস নাম্বার। এবার 23টার মধ্যে কটা প্রোটন কটা নিউট্রন আছে সেটা আমরা কি করে বার করতে পারবো, বিকজ অফ দিসটা পার্ট, বিকজ এইটা জানি আমরা প্রোটন নাম্বার। তাহলে 11টা যদি প্রোটন হয়, তাহলে অবভিয়াসলি স্যার নিউট্রন থাকবে 12টা, বলেই তো 11 + 12 23। কেন, আমরা এখনই বললাম যে এই মাস নাম্বারটা অ্যাকচুয়ালি কি নিউক্লিয়ন্স, যে এই মাস নাম্বারটাই তো নিউক্লিয়াসের ভেতরে থাকা সেই পাবলিক গুলো, যেটা প্রোটন আর নিউট্রন একত্রে থাকছে। তো আমরা এখান থেকে একটা ফর্মুলা ডিরাইভ করতে পারি, যে মাস নাম্বার মানে কি হবে, তো মাস নাম্বার মানে হবে প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মাস নাম্বারকে আমরা এ দিয়ে ডিনোট করি, মাস নাম্বার শুড বি ইকুয়াল টু প্রোটন নাম্বার জেড প্লাস কি হবে নিউট্রন নাম্বার। তো এই ফর্মুলা দিয়ে আমরা জেড এন এ যা ইচ্ছা তাই এখান থেকে বার করে নিতে পারবো। এটা হচ্ছে মাস নাম্বার। তো এটা নিয়ে আর বেশি কিছু বলছি না, আই হোপ তোমরা প্রত্যেকেই জানো। সো এটা সেই ফর্মুলাটা তোমরা এখান থেকে ইউজ করতে পারো, মাস নাম্বার হচ্ছে এইভাবে বার করতে পারবে। নেক্সট, রিপ্রেজেন্টেশন অফ অ্যান এলিমেন্ট। একটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট কি করে করব, একটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করার জন্য তার কি করি আমরা, সিম্বল ইউজ করি, চিহ্ন, এবং তার মধ্যে কতগুলো প্রোটন আছে আর তার মাস নাম্বার কত, এইটা দিয়ে চিহ্নিত করা হয়। যেমন এক্স নামক একটা এলিমেন্ট আছে, এক্স এলিমেন্টের যে সিম্বল হবে, সিম্বলটা যাই হোক সেটা ডিসাইড করতে হবে। সেই সিম্বলটা এক্স লিখলাম, তার অ্যাটমিক নাম্বার নিচে লিখবো, আর মাস নাম্বার এদিকে। অনেক সময় মাস নাম্বারকে দেখবে এদিকেও লেখা হয়, সেটা তোমার চয়েস, তুমি এদিকেও লিখতে পারো এদিকেও লিখতে পারো। তবে হ্যাঁ, অ্যাটমিক নাম্বার সবসময় লেফটে থাকবে, অ্যাটমিক নাম্বার কোনোদিনও ডান দিকে যাবে না। ডান দিকে যেটা থাকবে সেটাকে বলা হয় অ্যাটমিসিটি বা পারমাণবিকতা। যেমন ধরো আমি কোনো জায়গায় লিখে দিলাম যে x2, দ্যাট মিনস এখানে একটা এক্স এর মলিকুলের মধ্যে দুটো এক্স এর অ্যাটম আছে, সেই জন্য এটাকে বলা হয় এক্স এর অ্যাটমিসিটি। সো ক্লিয়ার করবে, এই জায়গাটা যেন গন্ডগোল না হয়। সো বেসিক্যালি এইভাবে আমরা লিখবো। যেমন ধরো হিলিয়াম, হিলিয়াম তার নাম যদি দেখো HELIUM, হিলিয়াম, তাহলে এর সিম্বলটাকে আমরা লিখি HE দিয়ে। আবার যদি হাইড্রোজেন দেখো, যেহেতু হিলিয়ামের আগে হাইড্রোজেন আবিষ্কার হয়ে গেছে, সো হাইড্রোজেনের সিম্বলটাকে H নেওয়া হয়েছিল। এবার দুটোই হাইড্রোজেন আর হিলিয়াম দেখো দুটোই H দিয়ে শুরু, তো দুটোর সিম্বল সেম হতে পারে না, H আর HE। সেই জন্য হাইড্রোজেনকে যখন H নিলাম, হিলিয়ামকে কি না হলো, HE না হলো। এইভাবে সিম্বলাইজ করা হয়েছিল, এটা তোমরা আগে পড়েছো 7-8-এ, আমি জাস্ট একবার ছোট করে বলে দিচ্ছি। সো সেই কারণে আমরা এক্ষেত্রে কি লিখলাম,
যে সিম্বলটাকে লিখবো, তার প্রোটন নাম্বার অ্যান্ড তার মাস নাম্বার এইভাবে ডিনোট করবো আমরা। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি ব্যাপারটা? সো এইভাবে যে কোনো একটা এলিমেন্টকে নেবো আমরা, তার চিহ্ন। দেখো যখন তুমি এই মৌলান্তর বা আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি পড়বে, তখন কিন্তু নতুন নতুন মৌল তুমি খুঁজে পাবে। এমন মৌল যেটা হয়তো আবিষ্কারই হয়নি এখনো, কিন্তু একটা স্টেটে গিয়ে খুঁজে পাবে যেখানে আছে, কিন্তু সেটা থাকছেই না হয়তো, কারণ কি ডাইরেক্ট এখান থেকে ওইখানে তৈরি হয়ে যাচ্ছে, সেটা এতটাই কম যে স্টেবলই করছে না। তো সেক্ষেত্রে আমরা মাঝে ওই রকম কিছু স্টেট খুঁজে পাবো, তখন সেই মৌলগুলোকে এক্স ওয়াই জেড এরকম ভাবে আমাদেরকে নামাঙ্কিত করতে হবে। অনেক সময় প্রবলেম দিয়ে দেয় এরকম এক্স ওয়াই জেড দিয়ে, যাতে করে আমাদের এই সিম্বলগুলো নিয়ে কোনো সমস্যা না হয়। যেমন ধরো কোনো একটা এলিমেন্ট আমাকে ওয়াই দিয়ে দিল, যাতে আমাকে বুঝতে হবে সেই মৌলটা ওয়াই। এবার ওয়াই এর কি নাম আছে দেখার দরকার নেই, সেটা জাস্ট একটা এলিমেন্ট ওয়াই, তার মাস নাম্বার প্রোটন নাম্বার নিয়ে আমাকে কাজ আছে, সেটা আমরা জানতে চাইবো। অ্যাটমিক মাস কাকে বলে? আমরা একটু আগে বললাম যে 12 গ্রাম, যেটা এই তোমার কার্বনের যে 1/12 অংশের ভর, সেটাকে বলি কি আমরা অ্যাকচুয়ালি অ্যাটমিক মাস। তাহলে অ্যাটমিক মাস অ্যাকচুয়াল কি? অ্যাটমিক মাসকে আমরা AMU দিয়ে ডিনোট করি। 1 AMU মিন্স 1.6605 × 10⁻⁻27 কেজি, মানে একটা কার্বন পরমাণুর ভর যা হবে সেটাকে আমরা বলছি। এখন তোমরা এখানে লক্ষ্য রাখবে যে আমরা যখন সোডিয়ামের কথা বলছি, ভালো করে দেখবে 11Na23। এখন 11Na23 এর ক্ষেত্রে এটা তো তার মাস নাম্বার, এবং তোমরা যদি মোল দেখো, যেমন ধরো অক্সিজেন, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে তোমরা দেখো অক্সিজেন 16 হয়। তার মানে আমরা বলতে পারি যে 1 মোল অক্সিজেন পরমাণুর মাস হচ্ছে 16 গ্রাম। এবার 16 গ্রাম এটা কিন্তু 16 গ্রাম 1 মোল অক্সিজেনের, নট একটা অক্সিজেনের। 1 মোল মানে আবার 6.022 × 10⁻23। তো সেখান থেকে যদি ক্যালকুলেট করতে হয় একটা সিঙ্গেল অক্সিজেন অ্যাটম, তখন তোমরা কেমিস্ট্রিতে পড়েছো স্যার 16 বাই কি করতে হয় আমাকে, অ্যাভোগাড্রো নাম্বার 6.022 × 10⁻23। এবং এই ভ্যালুটা ক্যালকুলেট করে এই যে 1/6.022, আমি ইন্টারেস্টেড অ্যাবাউট দিস, এই যে 1/6.022 দেখছো, এইটাকেই আমরা লিখতে পারবো 1.6605 × 10⁻⁻24 গ্রাম। এইটাকে বলছি আমরা AMU। তো মুদ্রা কথা, AMU মানে 1/অ্যাভোগাড্রো নাম্বার যা হবে সেটাকে তুমি গ্রামে প্রকাশ করো। আই রিপিট, 1/অ্যাভোগাড্রো নাম্বার যা হবে সেটাকে গ্রামে প্রকাশ করো, সেটাই হবে তোমার সিম্পল কথায় AMU বা অ্যাটমিক মাস। সো অ্যাটমিক মাস এটাই হবে। এখন আমরা এখানে যে 23 লিখছি, 23 মানে এখানে 11টা প্রোটন প্লাস 12টা প্রোটন, কিন্তু একটু আগে কি বললাম যে প্রোটনের মাস আর নিউট্রনের মাস প্রায় সেম, এবং এগুলোর প্রত্যেকটাকে আমরা ধরি 1 AMU, এদের প্রত্যেকটাকে 1 AMU ধরি, মানে প্রোটনের মাসটাকে 1 AMU ধরছি, নিউট্রনেরটাকে 1 AMU ধরছি। পার্থক্যটা দেখালাম, একটা হয় 1.6722, একটা হয় 1.6749, জাস্ট এইটুকু ডিফারেন্স, মানে 0.0027 এর ডিফারেন্স, দ্যাটস অ্যাকচুয়ালি ম্যাটারই করে না। সেই কারণে আমরা যখন বলবো তাহলে স্যার এখানে 23টা আছে, দ্যাট মিনস অ্যাকচুয়ালি গোটা কথা ধরো যে স্যার 23টা পার্টিকেল আছে যাদের প্রত্যেকটার মাস হচ্ছে 1 AMU। আর 1 AMU মানে কত স্যার? 1.6605 × 10⁻⁻24 গ্রাম। তাহলে 23টা পার্টিকেলের অ্যাকচুয়াল মাস কত, বা অ্যাকচুয়াল মাস, ইটস নট অ্যাকচুয়াল মাস, 23টা কিন্তু অ্যাকচুয়াল মাস নয়, এটা হচ্ছে আপেক্ষিক মাস বা রিলেটিভ মাস। কারোর সাপেক্ষে মেপেছো, কার্বনের সাপেক্ষে মাপতে পারো, অক্সিজেনের সাপেক্ষে মাপতে পারো, হাইড্রোজেনের সাপেক্ষে মাপতে পারো। এই যে 23টা, এই 23 মানে হচ্ছে যে একটি সোডিয়াম অ্যাটমের মাস একটি হাইড্রোজেন অ্যাটমের মাসের 23 গুণ, সিম্পল কথা। তেমনি এটা যদি কার্বন স্কেলে দেখো, তাহলে কার্বনের একটি পরমাণুর ভরের তুলনায় 1/12 অংশের তুলনায় এটা 23 গুণ ভারী। এইরকম ভাবে ডেফিনেশনটা আমরা কেমিস্ট্রিতে দিয়েছিলাম, যদি তোমাদের মনে থাকে। তাহলে এখানে তাই হচ্ছে, এটা অ্যাকচুয়াল কিন্তু ওই 23 গ্রাম হবে না। 23 গ্রাম কখন বলবে? 1 মোলের ক্ষেত্রে বলতে পারবা, নট সিঙ্গেল ক্ষেত্রে। একটা সোডিয়াম অ্যাটমের মাস 23 গ্রাম, মানে ভাবতে পারো, যেটাকে আমি বলছি চোখও দেখতে পাবো না, তার মাস 23 গ্রাম কোনোদিন হতে পারে না। এইভাবে ভাববে। সেই জন্য এই পুরো মাসটাকে যদি অ্যাকচুয়াল মাস ভাবো, অ্যাকচুয়াল, তাহলে এর অ্যাকচুয়াল মাস কিন্তু 23 AMU। আর AMU মানে এত ছোট তুমি কল্পনাও করতে পারবে না, 1.6605 × 10⁻⁻24 গ্রাম। তো এইভাবে আমরা কিন্তু অ্যাকচুয়াল মাস বার করব, এটা হবে অ্যাকচুয়াল মাস AMU। যদি AMU তুমি না দাও, তাহলে পরে এটা শুধুমাত্র হবে রিলেটিভ মাস। এইটুকু আই হোপ ক্লিয়ার করতে পেরেছি, এর মধ্যে দিয়ে আই হোপ ক্লিয়ার করতে পেরেছি, বোঝাতে পেরেছি। ওকে, নেক্সট এবার পড়বো আমরা আইসোটোপস। আইসোটোপস কাকে বলে নিশ্চয়ই আর বলার দরকার পড়বে না, যে যাদের প্রোটন নাম্বার সেম হয় বাট মাস নাম্বার ডিফারেন্ট হয় তাদেরকে বলা হয় আইসোটোপ। অর্থাৎ তাদের প্রোটন নাম্বার সেম হবে বাট মাস নাম্বার ডিফারেন্ট হবে। যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপস আছে, যেমন হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম অ্যান্ড ট্রিটিয়াম। এদের মধ্যে দেখতে পাচ্ছ একটার কোনো রকমের নিউট্রন নাই, একটা নিউট্রন একটা আছে, একটা নিউট্রন দুটো আছে। সেজন্য আইসোটোপ হওয়ার জন্য যে এলিমেন্টটা দায়ী বা যে পার্টিকেল দায়ী, দ্যাট ইজ কল্ড নিউট্রন।
সো নিউট্রন হচ্ছে তোমার সেই পার্টিকেলটা যে পার্টিকেল আইসোটোপ হওয়ার জন্য দায়ী আছে, বিকজ নিউট্রন নাম্বার ডিফার করলে পরে আইসোটোপস ক্রিয়েট হয়। এখন কোনো কোনো পার্টিকেলের ক্ষেত্রে আমরা দেখলাম বা কোনো কোনো এলিমেন্টের ক্ষেত্রে দেখলাম যে তাদের মাস নাম্বারগুলো কেমন হয় না, তো মাস নাম্বারগুলো গোটা 22টা 23টা 24টা এরকম হয়। দ্যাট মিনস মাস নাম্বার বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে কতগুলো প্রোটন আর নিউট্রন আছে। তাহলে নিশ্চয়ই এটা ভগ্নাংশ হওয়া উচিত নয়, ফ্র্যাকশন হওয়া উচিত নয়, কারণ এটা হতে পারে না। কিন্তু আমরা যখন অ্যাকচুয়াল মাস ক্যালকুলেট করতে চাইবো তখন কি হবে, তাদের আইসোটোপ গুলোকে আমাকে ক্যালকুলেট করতে হয়। যেমন ধরো আমি যদি ক্লোরিনের ক্ষেত্রে বার করতে চাই, তো ক্লোরিনের দুটো আইসোটোপ অ্যাভেলেবেল আছে এবং তারা যথেষ্ট ভালো পরিমাণে আছে। যেমন ধরো ক্লোরিনের একটা আইসোটোপ হচ্ছে 1735, মানে Cl35, সেটা 75% অ্যাভেলেবেল আছে মার্কেটে, মানে হচ্ছে অ্যাটমসফিয়ারে। আবার কি হচ্ছে 37 যেটা আছে সেটা 25%। সেই জন্য যখন আমি এদের মাস নাম্বার ক্যালকুলেট করতে যাব তখন আমাদের এতে পার্সেন্টেজ গুলোকেও তুলতে হবে, কারণ প্রকৃতিতে পার্সেন্টেজ আছে। আমি পট করে বলে দিই Cl35, কিন্তু Cl35 দ্যাট মিনস তুমি শুধুমাত্র ক্লোরিন 35 আইসোটোপটারই কথা বলছো, তুমি এটার কথা বলছোই না। দ্যাট মিনস আমাকে যখন ক্লোরিনের মাস নাম্বার ক্যালকুলেট বা মাস নাম্বার দিতে হবে তখন এই দুটো আইসোটোপকেই ধরতে হবে, এই দুটো আইসোটোপকে নিতে হবে। সো এই দুটো আইসোটোপের কি করতে হবে, আমাকে অ্যাভারেজ ভ্যালু নিতে হবে। সেই জন্য আমরা 75% নিলাম কার 35 এর মাস, আর 25% নিলাম এর মাস, দিয়ে ক্যালকুলেট করে দেখলাম 35.5 হচ্ছে। সেই জন্য কখনো কখনো অ্যাটমিক মাস তোমার ফ্র্যাকশন হতে পারে। দ্যাট ডাজন্ট মিন যেখানে হাফখানা নিউট্রন বা হাফখানা প্রোটন আছে, নো নো নো, দ্যাট ডাজন্ট ম্যাটার। এটা অ্যাকচুয়ালি ম্যাটার করছে কি, যে এই পার্সেন্টেজ নেওয়ার সময় এই গন্ডগোলটা হয়। তো অনেক সময় এই গন্ডগোলটা হতে পারে বা অনেকের মাথায় কনফিউশন থাকতে পারে যে স্যার 35.5 মানে আপনি এখনই বললেন, নো, এরকম ভাবে নয়, এটা পার্সেন্টেজ ওয়াইজ হয়। এবার তুমি যদি হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, হাইড্রোজেনের আমরা 1 ধরি। কেন হাইড্রোজেনের 1 ধরছি? কারণ হাইড্রোজেনের 1 ধরছি এই কারণেই যে এগুলো মার্কেটে নেই, ধরে চলো এটা 0.001% আছে, এটা 0.2%, তো কি এগুলোর ভ্যালু রাখতে হবে না? তো এইটাই পুরো ভ্যালু এরিয়া আছে, সেই জন্য অ্যাকচুয়ালি আমি এটাকে 1 ধরছি। কিন্তু যদি এরকম হতো এটা 50% আছে, এটা 20% আছে, এটা 30%, তখন দেখতে এরও আমাকে হয়তো ফ্র্যাকশন বেরিয়ে যেত, তখন এটাকেও আমাকে ফ্র্যাকশনাইজ করতে হতো। আমি কি ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা? যেহেতু এগুলো অ্যাভেলেবেল নাই, সেই জন্য আমরা যে আইসোটোপের কথা বলছি, প্রকৃতিতে প্রচুর আইসোটোপস আছে, কিন্তু সব আইসোটোপ অ্যাকচুয়ালি স্টেবল হয় না, বা সব আইসোটোপ পাওয়াই যায় না মার্কেটে। এত আইসোটোপ আছে না, পাওয়াই যায় না, খুঁজেই পাওয়া যায় না। সেই জন্য আমরা তাদের মাস নাম্বারকে অ্যাকচুয়ালি ধরি না, যে যখন অ্যাভেলেবেলই নাই ভাই তাকে ধরে আর কি করবা, তাই না? সেই জন্য আমরা এটা ক্যালকুলেট করি। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি কনসেপ্টটা। ওকে, আইসোবার কাকে বলে না, তো আইসোবার কাকে বলে, যাদের কি হচ্ছে মাস নাম্বার সেম কিন্তু প্রোটন নাম্বার ডিফারেন্ট করে, তাদেরকে বলছে আইসোবার। এক্সাম্পল নিয়ে নেবে। এন্ড আইসোটোনস কাকে বলে, যাদের নিউট্রন নাম্বার সেম হয় কিন্তু প্রোটন নাম্বার চেঞ্জ হতে পারে, দ্যাট ইজ কল্ড আইসোটোনস। সো আইসোবার, আইসোটোন, আইসোটোপ এগুলো প্রত্যেকে জানিস বলে আমি আর বলছি না। এইটা থেকে আমরা চ্যাপ্টারটাকে এবার শুরু করছি। হ্যাঁ, এতক্ষণ আমরা চ্যাপ্টারটাকে বিল্ড আপ করলাম। সো নিউক্লিয়ার শেপ, সাইজ, ডেনসিটি এটা দিয়ে আলোচনা করছি আমরা। নিউক্লিয়াসের শেপ, সাইজ, ডেনসিটি নিয়ে যদি আলোচনা করি, তো নিউক্লিয়াসের ডেনসিটি, শেপ, সাইজ, একটা নিউক্লিয়াস কেমন হয় না, তো প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে নিউক্লিয়াস যেটা আছে, নিউক্লিয়াসের শেপ বলতে গেলে নিউক্লিয়াসের ডায়ামিটার বা রেডিয়াসকে ভাবতে পারি আমরা। এখন হাইড্রোজেন বা ডয়টেরিয়ামের যদি আমি নিউক্লিয়াস দেখি আর ইউরেনিয়ামের নিউক্লিয়াস দেখি, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য হবে। বিকজ তুমি যদি হাইড্রোজেন বা ডয়টেরিয়ামের দেখো, তাহলে ডয়টেরিয়ামের ক্ষেত্রে স্যার 1H2, মানে একটা প্রোটন একটা নিউট্রন আছে। Whereas আমি কথা যদি বলি ইউরেনিয়ামের, সো 92U238 ধরো, আরে বাপরে বাপ, 238 খানা নিউক্লিয়ন্স আছে। তাহলে এদের শেপ সাইজ আকাশ পাতাল পার্থক্য হবে, অবভিয়াসলি এদের মধ্যে পার্থক্য হবে। সেই কারণে আমরা এদের শেপ সাইজকে দেখতে চাইছি। এখন যদি নিউক্লিয়াসকে আমরা একটু ক্লোজলি অবজার্ভ করি, সো নিউক্লিয়াস কি হচ্ছে, খুব ডেন্সড প্যাকড একটা রিজিয়ন, যার মধ্যে নিউট্রন প্রোটনগুলো একদম ঠুসে ঠুসে ভরা আছে, তার মধ্যে কোনো গ্যাপ সেরকম নাই। সেই কারণে নিউক্লিয়াসের মধ্যে কি হচ্ছে, প্রোটন নিউট্রন গুলো একত্রিত আছে এত খুব ক্লোজলি, সেজন্য তার জায়গাটা খুব ছোট হয়। এবং ছোট হওয়ার কারণে আমরা বলতে পারি প্রোটন আর নিউট্রনের যে টোটাল ভলিউম সেটাই নিউক্লিয়াসের ভলিউম, এভাবে ভাবতে পারো। এখন এখানে একটা কোয়েশ্চেন আছে যে প্রোটন কি করে নিউক্লিয়াসের ভেতরে স্টেবল থাকতে পারে, বিকজ কুলম্বিয়ান ফোর্স যদি দেখি, সো কুলম্বিয়ান ফোর্স অনুসারে দুটো প্রোটন পরস্পরকে কি করবে, আলাদা করে দেবে, রিপেল করবে বা বিকর্ষণ বল প্রয়োগ করবে। তা সত্ত্বেও কি করে নিউক্লিয়াসের ভিতরে আমাদের প্রোটনগুলো একত্রিত থাকে, তো তখন হাইজেনবার্গ বলেছিলেন যে প্রোটন নিউট্রনে, নিউট্রন প্রোটনে খুব খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে, তার ফলে কি হচ্ছে নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, মেসন এরকম পার্টিকেল জেনারেট হচ্ছে এবং সেখানে একটা ফিল্ড জেনারেট হচ্ছে, ফোর্স জেনারেট হচ্ছে। এই ফোর্সটাকে আমরা বলছি নিউক্লিয়ার ফোর্স। তো ইনসাইড দ্য নিউক্লিয়াস দেয়ার ইজ এ নিউক্লিয়ার ফোর্স। এই নিউক্লিয়ার ফোর্স কি করছে, ওই প্রোটন নিউট্রন গুলোকে একত্রে বেঁধে রাখছে। পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানী হিদেকি ইউকাওয়া প্রথম এই নিউক্লিয়ার ক্যারেক্টারিস্টিক্স বা নিউক্লিয়ার ফোর্স তার সেমি এম্পিরিক্যাল ফর্মুলা দিতে সক্ষম হলেন।
এবং সেখান থেকে আমরা নিউক্লিয়ার ফোর্সের ক্যারেক্টারিস্টিক্স জানতে পারলাম। যেমন ফার্স্ট, যে নিউক্লিয়ার ফোর্স খুব শর্ট রেঞ্জ ফোর্স। শর্ট রেঞ্জ ফোর্স মানে খুব অল্প জায়গায় কাজ করে, নিউক্লিয়াসের ভেতরে। নিউক্লিয়াসের বাইরে কিন্তু এই ফোর্সের কোনো অস্তিত্বই নাই। তো পট করে তুমি যদি বলো যে এদের মধ্যে যে ফোর্সটা কাজ করছে সেটা নিউক্লিয়ার ফোর্স, হবে না বাবা। নিউক্লিয়াসের বাইরে ফোর্স নাই, নিউক্লিয়াসের ভেতরেই ফোর্সটা কাজ করবে। 2 নম্বর কি, যে নিউক্লিয়ার ফোর্স হচ্ছে আমাদের চার্জ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এর প্লাস হোক মাইনাস হোক চার্জ নেই, এগুলোর উপর ডিপেন্ডই করে না, এ চার্জ ইন্ডিপেন্ডেন্ট। এন্ড থার্ড নাম্বার কি, এটা সবসময় অ্যাট্রাকটিভ, এটা কখনো রিপালসিভ হবেই না। সো এটা সবসময় অ্যাট্রাকটিভ ইন নেচার হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এরকম কিছু কিছু পয়েন্ট আমাদেরকে তুলে ধরলেন এবং এখান থেকে একটা সেমি এম্পিরিক্যাল ফর্মুলা জেনারেট করলো, যেটা আমাদের সিলেবাসে নাই, তোমরা যখন নিউক্লিয়ার ফিজিক্স পড়বে তখন পড়াবে। সো বেসিক্যালি আমরা এইভাবে নিউক্লিয়ার ফোর্সের জন্য নিউক্লিয়াসে একটা স্টেবল পাচ্ছি। কিন্তু নিউক্লিয়াসের স্টেবিলিটি শুধুমাত্র নিউক্লিয়ার ফোর্সের উপরই ডিপেন্ড করে না, এটা আরেকটা ফ্যাক্টর উপর ডিপেন্ড করে, দ্যাট ইজ কল্ড বাইন্ডিং এনার্জি অফ দ্য নিউক্লিয়াস বা নিউক্লিয়ার এনার্জি। সো বাইন্ডিং এনার্জি নিয়ে পরে আলোচনা করছি। সো আমরা যদি বলি নিউক্লিয়াসটাকে একটা স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল কেন বলছি, যে গোল, কারণ নিউট্রন প্রোটন গুলো গোল গোল টাইপের ধরতে পারো, যার রেডিয়াস আছে। সো এইগুলোকে আমরা কি করছি, স্মল স্ফিয়ারের আকারে ধরছি। তো আমরা বারবার বললাম যে একটা নিউক্লিয়াসের ভেতরে গিয়ে যে প্রোটন নিউট্রন গুলো ঠুসে ঠুসে ভরা আছে, দেখতে পাচ্ছ। সো অ্যাকচুয়ালি নিউট্রন প্রোটনের টোটাল ভলিউম শুড বি ইকুয়াল টু দ্য ভলিউম অফ দ্য নিউক্লিয়াস। সো ভলিউম অফ দ্য নিউক্লিয়াস হতে পারে। তো যে কোনো একটা নিউক্লিয়াসের ভলিউম যদি বার করতে পারি, তো সেই ভলিউমের থেকে যদি আমরা মাস বার করতে পারি, সো মাসের সাথে ইকুয়েট করে দিলে তার বেরিয়ে যাবে রেডিয়াস। তাহলে একটা নিউক্লিয়াসের রেডিয়াস যদি আর হয়, একটা নিউক্লিয়াসের রেডিয়াস যদি আর হয়, তাহলে তার ভলিউম কত হবে, না তো স্যার ভলিউম হবে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। এবার তুই বল 4/3 পাই আর কিউব, এটা তো ভলিউম। এই যে ভলিউম কোন একটা নিউক্লিয়াস, এটা কার উপর ডিপেন্ড করবে, স্যার মাস নাম্বারের উপর। কেন, আমি এখানে উদাহরণ দিলাম যে হাইড্রোজেনের ক্ষেত্রে একটা প্রোটন একটা নিউট্রন আছে, তার যা ভলিউম হবে তার মাস নাম্বার 2, কিন্তু দেখ ইউরেনিয়ামের ক্ষেত্রে মাস নাম্বার অনেক বেশি, তাহলে তার ভলিউমটাও কি হবে, বেশি হবে। সো ভলিউম ইজ প্রপোর্শনাল টু এ, এটা তো আমরা বলতেই পারবো স্যার, যে কোনো একটা নিউক্লিয়াসের ভলিউম তার কি হচ্ছে, মাস নাম্বারের সাথে প্রপোর্শনালিটি ফর্মুলা মেনে চলছে। তো প্রপোর্শনালিটির জন্য আমরা যদি 4/3 পাইটাকেও কনস্ট্যান্ট আকারে ধরে নিই, এটা তো বিকজ অফ দেখতে পাচ্ছ কনস্ট্যান্ট। সো 4/3 পাইটাকেও যদি কনস্ট্যান্ট ধরে নাও, তাহলে আর কিউব ইজ প্রপোর্শনাল টু এ। কেন, এটাও তো কনস্ট্যান্ট, এই পার্টটাও তো আমার কি হচ্ছে, এটাও তো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে কি, কনস্ট্যান্ট। সো এটা যেহেতু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা আর কিউব ইজ প্রপোর্শনাল টু এ লিখতে পারছি। তাহলে আর কিউব ইজ প্রপোর্শনাল টু এ, যদি কিউবটাকে তুলে দেওয়া হয়, তাহলে আর ইজ প্রপোর্শনাল টু কত হয়ে যাচ্ছে, a টু দি পাওয়ার 1/3। আর প্রপোর্শনালিটিকে যদি তুলো, তোমাদের বই হয়তো স্মল r0 থাকতে পারে, আমরা ক্যাপিটাল R0 লিখছি। ক্যাপিটাল R শুড বি ইকুয়ালস টু r0 a টু দি পাওয়ার 1/3 হয়। এই r0টাকে বলা হয় ফার্মি কনস্ট্যান্ট। এই r0টাকে আমরা বলবো কি, না তো ফার্মি কনস্ট্যান্ট, এবং এর ভ্যালু ভ্যারি করে অ্যাকচুয়ালি, বাট এর একটা স্টেবল ভ্যালু আমরা ধরতে পারি 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -15 মিটার। কিন্তু এর ভ্যালু 1.2 সব সময় হবে না, এর ভ্যালু অ্যাকচুয়ালি 1 থেকে 2 এর মধ্যে ভ্যারি করে। সো আমরা 1.2 ধরেই চলছি, 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -15 মিটার, এইটা হচ্ছে 1.2 ফার্মি। সো আমরা এখান থেকে দেখলাম কি, যে r ইকুয়াল টু r0 a টু দি পাওয়ার 1/3। তাহলে কোনো একটা ক্ষেত্রে যদি মাস নাম্বার জানো, তাহলে সেই নিউক্লিয়াসের রেডিয়াসটা তুমি বার করতে পারবে, কম্পেয়ার করতে পারবে, এবং তুমি ভ্যালু বার করতে পারবে। তোমরা সই করেছো ওদেরকে দিতে। সো r ইকুয়াল টু r0 a টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে ফর্মুলা। এবার দেখ r0, ভালো কথা, r0 এর মধ্যে যদি আমরা দেখি অলরেডি 10 টু দি পাওয়ার -15 মিটার আছে, আর এটা মানে ফার্মি। সো r0টাকে আমরা কি লিখতে পারি, না তো r0টাকে লিখতে পারি 1.2 ফার্মি। সো ক্যাপিটাল r এর জায়গায় যদি r0 ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে ক্যাপিটাল R শুড বি ইকুয়াল টু r0 এর জায়গায় 1.2 a টু দি পাওয়ার 1/3, কিন্তু এককটা কি হয়ে যাবে তখন, ফার্মি একক হয়ে যাবে বা ফেমটোমিটার হয়ে যাবে। সো ফার্মি বা ফেমটোমিটার কেন হবে, বিকজ আমরা এখানে অলরেডি মিটারটাকে কনভার্ট করে নিচ্ছি ফার্মিতে। সো এটা তুমি ভাবতে পারো। আর যদি মনে হয় যে না দরকার নাই, তাহলে তুমি এটা দিয়ে স্যাটিসফাইড থাকতে পারো যে r শুড বি ইকুয়াল টু r0 a টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে গল্প। সো নিউক্লিয়াসের আমরা শেপ এখান থেকে বুঝতে পারলাম। তো যত আমাদের মাস নাম্বার বাড়বে, নিউক্লিয়াসের শেপ বা সাইজ তত বাড়বে। বাট হোয়াট অ্যাবাউট নিউক্লিয়ার ডেনসিটি, আমরা যদি নিউক্লিয়াসের ডেনসিটি নিয়ে আলোচনা করতে চাই, আমি কি এই জায়গাটা বোঝাতে পেরেছি? তো নিউক্লিয়াসের শেপ সাইজ নিয়ে আমরা আই হোপ ক্লিয়ার করাতে পারলাম, ঠিক আছে। বাট আমরা এখন নিউক্লিয়াসের ডেনসিটি নিয়ে আলোচনা করব। নিউক্লিয়াসের ডেনসিটি, সো যে কোনো কিছু ডেনসিটি বার করতে গেলে তোমাকে মাস বাই ভলিউম লাগবে, কিন্তু ভলিউম তো আমরা অলরেডি জানি, ভলিউম কত হয় 4/3 পাই আর কিউব। সো নিউক্লিয়াসের ভলিউম হবে 4/3 পাই আর কিউব। আর মাস কত, মাস তো স্যার ক্যাপিটাল এ, যেটাকে আমরা মাস নাম্বার বলি। ধরো কোনো একটা জায়গায় কোনো একটা অ্যাটম আছে, সে XZA একটা অ্যাটম আছে, তাহলে তার মাস তো এ, কিন্তু এ মাস মানে কিন্তু এ মাস নয় অ্যাকচুয়াল,
অ্যাকচুয়ালি এ এম ইউ হবে, হ্যাঁ তো না কি এটা তো বোঝালাম এখন, এ শুধু হবে না, কি হবে এ এম ইউ হবে। সেজন্য মাসের জায়গায় আমরা কি লিখবো স্যার, এ এম ইউ লিখবো। বুঝতে পারছি এ এম ইউ কেন লিখছি। আর তার যদি আমি ভলিউম বার করতে চাই তো ভলিউম তো স্যার 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। আর এর ভ্যালুটা আমরা একটু আগে পড়েছি যে আর শুড বি ইকুয়ালস টু কত হয়, আর জিরো এ টু দি পাওয়ার 1/3 হয়, আর ইকুয়ালস টু আর জিরো এ টু দি পাওয়ার 1/3 হয়। তো আর ইকুয়াল টু আর জিরো এ টু দি পাওয়ার 1/3 যদি এখানে আর কিউবের জায়গায় বসিয়ে দাও, তাহলে দেখো তুমি কি থাকছে, আর জিরোর জায়গায় 1.2 বা আর জিরোর মানটা বসিয়ে দিলাম, এ টু দি পাওয়ার 1/3, 3 কেটে গেল, দিয়ে পড়ে থাকছে কত না, তো 4/3 পাই 1.2 এ। এখন যদি আমি এখান থেকে একটা ক্যালকুলেশন সিম্পল বোঝানোর চেষ্টা করি, সো নিউক্লিয়ার ডেনসিটি রো শুড বি ইকুয়াল টু কত হবে স্যার, তাহলে না তো স্যার শুড বি ইকুয়াল টু এ বাই, ভালো করে দেখবো, ভালো করে দেখবো, 3টা উপরে উঠে যাবে, 3 উপরে উঠে যাবে, 3 উপরে উঠে গেল, আর নিচে থাকলো স্যার 4 পাই থাকলো। আর ভালো করে দেখ, তাহলে 1.2 ফার্মিতে আছে, আমি যদি ফার্মি না করি তো কত হবে স্যার, না তো স্যার ফার্মি না করলে 1.2 এর হোল কিউব, 1.2 এর হোল কিউব হবে। আর এদিকে তাকাতে পারিস তুই, এ টু দি পাওয়ার 1/3 তার কিউব, তাহলে কত পড়ে থাকবে স্যার, এ পড়ে থাকবে অবভিয়াসলি। আর এখানে ছিল 10 টু দি পাওয়ার -15 নাকি রে, তো 10 টু দি পাওয়ার -15 এর কত হবে কিউব, সো কত হয়ে যাবে 10 টু দি পাওয়ার -45, এই ভ্যালুটা আমার এখানে দাঁড়াবে। এখন যদি এই ভ্যালুটাকে আমি মোটামুটি একটা হিসাব করতে চাই, তো ভালো করে দেখ যে এ যদি কেটে যায়, দেখ নিউক্লিয়ার ডেনসিটি কিন্তু মাস নাম্বারের উপর ডিপেন্ড করছে না। একটা বিশাল একটা ইম্পর্টেন্ট এখান থেকে আমরা লজিক পেলাম যে যে ডেনসিটি অফ নিউক্লিয়াস ইজ কনস্ট্যান্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ এ, এই প্রশ্নটা আমাদের বোর্ডে দিয়েছিল যে দেখাও যে নিউক্লিয়াসের ডেনসিটি মাস নাম্বারের উপর ডিপেন্ড করে না, বরং এটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে কি, আমরা একটু আগে বলছি নিউক্লিয়াসের শেপ সাইজ ডিপেন্ড করছে মাসের উপর, অর্থাৎ হাইড্রোজেনের যে পরিমাণ শেপ সাইজ হবে কোনোদিনই ইউরেনিয়ামের শেপ সাইজ সেম হবে না। বাট আমি নিউক্লিয়াস ডেনসিটির ক্ষেত্রে দেখছি স্যার এর উপর ভ্যালু ডিপেন্ডই করে না, বিকজ এ কেটে যাচ্ছে এবং ফাইনাল ভ্যালু কত পড়ে থাকছে স্যার, রো শুড বি ইকুয়ালস টু না তো 3/4 পাই 1.2 এর কিউব ইনটু এখানে এএমইউ, কিন্তু হ্যাঁ এটা বুঝতে পারছো তো, এ মাস নাম্বার কেটে গেল, এএমইউ ক্লিয়ার হয়েছে। তো বেসিক্যালি আর জিরো এ টু দি পাওয়ার 1/3 যদি হয়, তাহলে বেসিক্যালি আমরা দেখতে পারি এখানে কত হয়ে যাচ্ছে -45 উপরে উঠে গেলে 10 টু দি পাওয়ার 45 এরকম কিছু। এখানে এএমইউ আছে কিন্তু, হ্যাঁ এটা মাথায় রাখবে, এটা এ ইনটু কিন্তু এএমইউ এরকম কিছু, যদি এরকম কিছু হয় তাহলে এখন মাস নাম্বারের উপর তো ডিপেন্ডই করছে না, মাস নাম্বারের উপর ডিপেন্ড করছে না, এই কোশ্চেনটা আমাদের বোর্ডে এসেছিল। এবার যদি আমি ভ্যালু বসাই, আমরা যদি এখানে ভ্যালু বসাই 3 AMU, এখন ভ্যালু বসাই দেখ 3, 4 পাই 1.2 কিউব, এগুলো তো একটা ভ্যালু আসবে, কিন্তু আমরা যদি AMU এর ভ্যালু বসাই, AMU এর ভ্যালু কত 1.66 ইনটু 10 টু দি পাওয়ার -27 কেজি, হ্যাঁ না বল, তাহলে এটার ভ্যালু যদি আমি এখানে ক্যালকুলেট করতে চাই, তাহলে এখানে শুধুমাত্র এই ভ্যালুটাকে বাদ দিচ্ছি, আরে এইটা তো কিছু একটা ভ্যালু বেরোবে, 4, 5, 6, 7, 8 কিছু একটা বেরোবে, আমি পাওয়ারটাকে নিয়ে আলোচনা করতে চাইছি। তাহলে AMU এর ভ্যালু কত হয় স্যার, 10 টু দি পাওয়ার -27, বুঝতে পারছিস তো, উপরে AMU থাকবে তো, তার 10 টু দি পাওয়ার -27, এই ব্র্যাকেটের টার্মটাকে বাদ দে, তো 10 টু দি পাওয়ার -27, আর এখানে কত হচ্ছে, সরি 10 টু দি পাওয়ার +45, তাহলে 10 টু দি পাওয়ার -27 +45 মানে কত, +18। তো তার মানে নিউক্লিয়ার ডেনসিটি ইজ অ্যাপ্রক্সিমেটলি 10 টু দি পাওয়ার +18 কেজি পার কত চলে এলো স্যার, মিটার কিউব। তার মানে প্রায় 10 টু দি পাওয়ার 17, ওই অ্যাপ্রক্সিমেটলি। তো তুই ভাব যে 10 টু দি পাওয়ার 18 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে নিউক্লিয়ার ডেনসিটি। যদি মোটামোটা আমি বলতে চাই কি হবে, তো 10 টু দি পাওয়ার 18, সো নিউক্লিয়ার ডেনসিটি আমরা পেলাম 10 টু দি পাওয়ার 18 কেজি পার মিটার কিউব, এটা 17 হতে পারে। দ্যাট মিনস আমি যদি গ্রাম পার সেমি কিউব বা কেজি পার সেমি কিউবে যেতে চাই, তাহলে ভালো করে বোঝ, 10 টু দি পাওয়ার 18 কেজি পার সেমি কিউবে আমি যেতে চাইছি, তাহলে 1 মিটার কিউব মানে কত হয় স্যার, 1 মিটার কিউব মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 সেমি কিউব, দ্যাট মিনস 10 টু দি পাওয়ার 12 কেজি পার সেমি কিউব। তার মানে আমি যদি একটা 1 সেন্টিমিটারের একটা কিউব বানাই, 1 সেন্টিমিটারের একটা কিউব মানে কি, তার ভলিউম হবে 1 সেমি কিউব, এবং এর পুরোটাকে যদি নিউক্লিয় পদার্থ দিয়ে ভরে দিই, পুরোটাকে নিউক্লিয় পদার্থ দিয়ে ভরে দিই, তাহলে এর মাস হবে 1-এর পিছনে 12টা শূন্য হলে পরে যত কেজি হয়, মানে 1-এর পিছনে 12টা শূন্যর কাছাকাছি। পৃথিবীর ভর কত বলতো, 10 টু দি পাওয়ার 24 কেজি, মানে 10 টু দি পাওয়ার 24 কেজির
আর 10⁻12 কেজি, তাহলে এই নিউক্লিয়ার ডেন্সিটি কতটা ডেঞ্জারাস। এর থেকে আইডিয়া করা যাচ্ছে যে এরকম মাসকে যদি আমি কোনো জায়গায় পৃথিবীর ওপর রাখি না, ও অটোমেটিক নিচে তলায় ঢুকতে শুরু করে দেবে, কারণ এর ফলে এত পরিমাণ ফোর্স জেনারেট হবে যে অ্যাকচুয়াল মাটি ওকে ধরে রাখতেই পারবে না। বুঝতে পারছি ব্যাপারটা? আই হোপ ক্লিয়ার হয়েছে। সো নিউক্লিয়াস এখান থেকে বোঝা যাচ্ছে খুব হাইলি ডেন্সড প্যাকড একটা জায়গা, যেটা আমরা রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট থেকে বলেছিলাম। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে নিউক্লিয়ার ডেন্সিটি কতটা ডেঞ্জারাস অ্যাকচুয়ালি। বাট এটা কি হচ্ছে, একটা কনস্ট্যান্ট এন্ড ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এর উপর এটা কিন্তু ডিপেন্ড করছে না। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? বুঝতে পারলাম সকলকে? সো নিউক্লিয়াস ডেন্সিটি নিয়ে কি ক্লিয়ার? আর কোনো ডাউট আছে কারোর? বুঝতে পেরেছো? অভিজিৎ বুঝতে পেরেছো? ওকে, এবার মাস এনার্জি ইকুইভ্যালেন্স। হোয়াট ইজ মাস এনার্জি ইকুইভ্যালেন্স যদি আমরা দেখতে চাই? সো মাস এনার্জি ইকুইভ্যালেন্স মানে কি না, তো আমরা পড়েছি যে মাস এনার্জিতে কনভার্ট হয়ে যেতে পারে এন্ড এনার্জিও মাসে কনভার্ট হতে পারে বাই দ্য ফেমাস ইকুয়েশন E = mc স্কয়ার। E = mc স্কয়ার, এটা দ্বারা মাস এনার্জিতে মানে চেঞ্জ হতে পারে। এবার সিটা কি? সি হচ্ছে ভেলোসিটি অফ দ্য লাইট। কিন্তু কোন একটা বডির আমরা সবসময় বলতাম মাস হচ্ছে কি ফিক্সড, মাস চেঞ্জ হতে পারে না। কিন্তু আইনস্টাইনের রিলেটিভিস্টিক অ্যাপ্রোচ যদি আমরা দেখি, তাহলে কোনো একটা বডি যখন কি করছে, মোশনে আছে, তখন তার মাস কিন্তু চেঞ্জ হতে পারে। সেই মাসটা হচ্ছে অবজারভেবল চেঞ্জেস থাকবে না, বিকজ তার ভেলোসিটি খুব স্লো। কিন্তু যদি তার ভেলোসিটি কম্পারেবল টু দ্য ওয়েভ, মানে ভেলোসিটি অফ লাইট হয়, তখন তার কিন্তু মাস চেঞ্জ হবে। এবং যদি তার রেস্ট মাস m0 হয়, তাহলে m0/√1 - v²/c², এই ফর্মুলা অনুযায়ী চলতে থাকবে। তার মানে যদি মোশনে চলে যায় না, তাহলে 1 মাইনাস সামথিং এর রুট মানে বুঝতে যেটা কমই হবে, তাহলে মানে m এর মানটা m0 থেকে বেশি হয়ে যাবে, তার মানে তার মাস কি হবে, অ্যাকচুয়ালি বেড়ে যাবে। সো অ্যাকচুয়ালি যখন সে পার্টিকেলটা কি হবে, আলোর ভেলোসিটির কাছাকাছি যাবে না, তার মাস অ্যাকচুয়ালি বাড়তে থাকবে। সেজন্য আমরা যখনই কোনো একটা বডিকে দেখবো ইন মোশনে আছে, তাহলে সিম্পল কোয়েশ্চেন যদি থাকে ইন মোশন, সে যদি মোশনে থাকে, তাহলে তার রেস্ট মাসের থেকে অ্যাকচুয়াল মাস কি হবে, একটু বেশি হবে, একটু বেশি হবে। কিন্তু আমি বারবার বলছি, যদি তার ভেলোসিটি খুব কম হয়, তাহলে মানে 10 মিটার পার সেকেন্ড বা 20 মিটার পার সেকেন্ড হয়, তাহলে তুমি সেটা অবজার্ভ করতে পারবে না, এতটা কম হবে। কিন্তু আমি যদি এখানে ভি এর জায়গায় 0.9 সি বসাই, মানে কি সি এর 0.9 মানে 90% অফ সি, তখন দেখবে এটা অবজারভেবল চেঞ্জেস দেখতে পাবা। অনেক ক্ষেত্রে এরকম হয়। সেই জন্য আমরা ফোটনের ক্যারেক্টারিস্টিক্সে পড়েছিলাম, যারই মাস আছে সে কোনোদিন ভেলোসিটি অফ লাইটকে যেতেই পারবে না, অ্যাপ্রোচ করতে পারবে না। কারণ যখনই সে ভেলোসিটি অফ লাইট অ্যাপ্রোচ করতে যাবে, তার মাস ইনফিনিটির দিকে চলতে থাকবে। কি করে হবে স্যার? দেখো এখান থেকে দেখো, যদি ভি এর ভ্যালু সি হয়, ভালো করে বোঝো, যদি ভি এর ভ্যালু যদি টেন্ড টু সি হয়, মানে ভি মানে নর্মাল ভেলোসিটি অফ এ বডি ইজ টেন্ডিং টু দ্য ভেলোসিটি অফ লাইট, তার ভেলোসিটিটা লাইটের দিকে যাচ্ছে, তাহলে ভি যদি সি হয়, তাহলে 1 - 1 কত যাবে? 0। এম শুড বি ইকুয়াল টু কত যাবে তখন? ইনফিনিটি। সো এম এখানে কি করবে? 10 টু ইনফিনিটি, একটা বডির মাস ইনফিনিটি, ক্যান ইউ ইমাজিন? সো তার অ্যাকচুয়ালি কোনো অস্তিত্বই থাকবে না এরকম ভাবে যদি বলো। যখন আমরা ব্ল্যাক হোল বলছি, ব্ল্যাক হোলের মাসকে বলছি ইনফিনিটি, ওরকম ভাবে। তো মাস ইনফিনিটি মানে কি? সেখানে লাইটও ট্র্যাপ হয়ে যাচ্ছে, বিকজ তার গ্র্যাভিটিও হয়ে যাচ্ছে কি ইনফিনিটি, বিকজ এফ ইকুয়াল টু জি m1 m2/r²। তোমার যদি এম ইনফিনিটি হয়, তাহলে পরে এফও কি হবে? ইনফিনিটি হয়ে যাবে সেক্ষেত্রে। আবার তুমি ভাবতে পারো, সেই ব্ল্যাক হোলের ভেতরে কোনো একটা পয়েন্ট আছে, দ্যাট ইজ কল্ড সিঙ্গুলারিটি। তো সিঙ্গুলারিটি পয়েন্ট কি হবে? তাহলে সেটা একটা সিঙ্গেল পয়েন্ট হবে, কারণ এফ ইনফিনিটি, দ্যাট ইজ আর এর ভ্যালু কত হবে? তাহলে 0 হতে হবে, যদি এম ফিক্সড হয়ে যায়, তাই না? এফ ইকুয়ালস টু জি m1 m2/r²। যদি এম ফিক্সড থাকে, তাহলে আর এর ভ্যালু কত হবে? 0, তবে তো এফ ইনফিনিটি থাকবে, তাহলে তো হবে না। আবার আর এর ভ্যালু ইনফিনিটি হবে না, তাহলে সামথিং ইনফিনিটি/0 হয়ে যাবে, তো খুব ডেঞ্জারাস এই জায়গাটা। ক্লিয়ার হচ্ছে? যাও হোয়াটএভার। সো এইটা হচ্ছে মাস এনার্জি ইকুয়েশন, E = mc²। মাস কাকে বলে? ছোটবেলা থেকে বলেছো, দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার কন্টেন্ট ইন দ্য বডি। বাট আমরা আইডিয়া একটা নতুন পাবো, যে মাস অফ অ্যান বডি ক্যান বি সেইড অ্যাজ দ্যাট দ্য অ্যামাউন্ট অফ এনার্জি আ বডি ক্যান পজেস। কেন অ্যামাউন্ট অফ এনার্জি কেন বলছি? বিকজ তুমি যেখানে যাবা, এনার্জি ইকুয়েশনে তুমি কিন্তু মাস পাবেই পাবে, মাস থাকবেই। মাস না থাকে এনার্জি হবে না। সেই জন্য তুমি হাফ mv², যদি আমি সোজা একটা ইকুয়েশন বলি, হাফ mv² পাবা, তাই না? তুমি যদি বলো যে স্যার mgh পোটেনশিয়াল এনার্জি, তাহলেও থাকবে। তুমি বলবে স্যার হাফ kx², দেখুন এখানে মাস নাই, কিন্তু বাবা কে মানে কি বলো তো? তোমরা অসিলেশনে পড়েছো, কে মানে হয় √ω, সরি, কে ইকুয়ালস টু হয়, কে মানে হয় mω²। অসিলেশনে পড়েছো? সো বেসিক্যালি আমরা এখান থেকে এটা পেয়ে যেতে পারবো। ক্লিয়ার হচ্ছে? আই হোপ। সো মাস অ্যাকচুয়ালি হচ্ছে কি, যে তোমার কতটা পরিমাণ এনার্জি একটা বডির মধ্যে থাকবে, সেটার হচ্ছে ডেফিনিশন। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারলাম ব্যাপারটা?
ক্লিয়ার হয়েছে? ওকে, মাস এনার্জি ইকুইভ্যালেন্স সেম লিখেছি, ইকুয়ালস টু এমসি স্কোয়ার, মাস এনার্জিতে কনভার্ট হয়ে যেতে পারে বাই দ্য ইকুয়েশন এম ইকুয়ালস টু ই বাই সি স্কোয়ার। সো কোনো একটা বডি যদি মাস বার করতে চাও তার এনার্জি দিয়েও তুমি তার মাসকে বার করতে পারবে, সিম্পল সি স্কোয়ার দিয়ে ভাগ করলে পরে হয়ে যায়। সো এইটা হচ্ছে মাস এনার্জি, অ্যাকচুয়ালি চেঞ্জেবল বা ইন্টারচেঞ্জেবল, চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তো সিম্পল একটা কোশ্চেন এক্ষুনি আমি আলোচনা করে দিলাম কোশ্চেনটা, হুইচ হ্যাজ মোর মাস, a stationary ball or an identical moving ball? সিম্পল এই অ্যাপ্রোচকে যদি বাদি দেয় তো সিম্পল স্যার m ইকুয়াল টু m0 রুট আন্ডার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তো যেহেতু সেই বডিটা মোশনে আছে তাহলে সামথিং নিচেরটা কি হবে, একে ছোট হবে, তাহলে m এর মান কি হবে অ্যাকচুয়ালি বেশি হবে, সেই জন্য এটা কি হবে অ্যাকচুয়ালি বড় হবে বা অ্যাকচুয়ালি বেশি হবে, ঠিক আছে। মুভিং বল মাসের ক্ষেত্রে কি হবে আমার, যে তোমার মাসটা হবে বেশি হবে। ক্লিয়ার হয়েছে? আই হোপ বুঝতে পারলাম ব্যাপারটা, ক্লিয়ার হয়েছে? ওকে, এবার পড়বো আমরা মাস ডিফেক্ট অ্যান্ড বাইন্ডিং এনার্জি। মাস ডিফেক্ট অ্যান্ড বাইন্ডিং এনার্জি, মাস ডিফেক্ট অ্যান্ড বাইন্ডিং এনার্জি বলতে গেলে মাস ডিফেক্ট কাকে বলে? মাস ডিফেক্ট, মাস ডিফেক্ট বলতে বোঝায় যে যখন কোনো একটা নিউক্লিয়াস ফর্ম হচ্ছে বা নিউক্লিয়াসকে আমরা ভাঙছি, তো অ্যাকচুয়ালি যখন নিউক্লিয়াস ফর্ম হয় তার জন্য কিছু একটা এনার্জি দরকার হয়, আবার যখন কোনো একটা নিউক্লিয়াসকে ভাঙবো তার জন্য আমাকে এনার্জি দিতে হবে। তো যখন একটা নিউক্লিয়াস তৈরি হয় কিছু এনার্জি ইভলভ হয়, আবার যখন আমি নিউক্লিয়াসকে ভাঙবো তাহলে আমাকে এনার্জি দিতে হবে। এই যে এনার্জি ইভলভ হচ্ছে বা এনার্জি, সেই এনার্জির সোর্সটা কি? তো অ্যাকর্ডিং টু আইনস্টাইন দ্যাট ইজ ইকুয়ালস টু এমসি স্কয়ার। তখন থেকে মাথায় এলো যে অ্যাকচুয়ালি যদি আমরা কোনো একটা অ্যাটমের মাসকে ক্যালকুলেট করতে চাই, অ্যাকচুয়াল মাস, আর যেটা আমরা প্রেডিক্ট করে পাচ্ছি প্রকৃতি থেকে ক্যালকুলেট করছি বাই থিওরি, দেখতে পেলে তোমরা ক্লোরিনের ক্ষেত্রে, তো দুটো কি অ্যাকচুয়ালি সেম হওয়া উচিত। মানে আমি একটা সিম্পল কথা যদি বলি যে আমার কাছে কোনো একটা নিউক্লিয়াস আছে, কোন একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভেতরে ধরো না তো প্রোটন আছে কতগুলো স্যার, জেড খানা প্রোটন আছে, জেড প্রোটন, আর প্রত্যেকটা প্রোটনের মাস কত স্যার, এমপি মাস, এমপি মাস। এন্ড সিমিলারলি তুমি ধরো এখানে কিছুটা নিউট্রন আছে, প্রত্যেকটা নিউট্রনকে আমি ধরলাম এন দ্বারা চিহ্নিত করলাম, আর নিউট্রনটাকে আমি কি ধরলাম, এন দ্বারা চিহ্নিত করলাম, এবং তার মাস হচ্ছে নিউট্রনের এম এন। তাহলে এখন টোটাল মাস অফ দ্য নিউক্লিয়াস কত হবে? সো টোটাল মাস অফ দ্য নিউক্লিয়াস, সো আমি যদি এখান থেকে মাস অফ দ্য নিউক্লিয়াস বার করতে চাই তাহলে স্যার সিম্পল প্রোটনের মাস প্লাস কি হবে স্যার, নিউট্রনের মাস, এইটা টোটাল মাস হবে আপনার সেই নিউক্লিয়াসের। এটা এটা আমি প্রেডিক্ট করলাম, ক্যালকুলেট করলাম যে হ্যাঁ এটা হবে, ইট শুড বি একটা নিউক্লিয়াস হতে গেলে। এবার নিউক্লিয়াস তো ফর্ম হয়ে গেছে এবং সেই নিউক্লিয়াসটা প্রকৃতিতে অ্যাভেলেবেল। তুমি কার ভাবতে পারো, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, যার ইচ্ছা একটা তুললো, প্রকৃতিতে যে তোমার আইসোটোপস আছে এটা তুললে, এবং তুমি তার মাস নাম্বার ক্যালকুলেট করছো, তার মাস নাম্বার দেখছো, আরে ভাই তার মাস নাম্বার কত, না তো তার মাস নাম্বার দেখছো এ, এবং এটা তুমি কি প্রকৃতি থেকে পাচ্ছ, আর এটা তুমি ক্যালকুলেট করছো, দেখছো দুটো ডিফার করে যাচ্ছে, একই হচ্ছে না। ম্যাক্সিমাম কেসে কি হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে এর মান বেশি হচ্ছে অর্থাৎ মাস নাম্বার, আবার কোনো কোনো ক্ষেত্রে ক্যালকুলেটেড মাস নাম্বার বেশি হচ্ছে। তাহলে কোনো কোনো ক্ষেত্রে ক্যালকুলেটেড মাস নাম্বার বেশি হচ্ছে বা এই যে পার্থক্যটা, ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে বলছি মাস ডিফেক্ট বা ভর ত্রুটি বা ভর বিচ্যুতি। তো ভর ত্রুটি বা ভর বিচ্যুতি কাকে বলে? সো ভর ত্রুটি বা ভর বিচ্যুতি বলতে বোঝায় যে কোনো একটা পার্টিকেলের ক্ষেত্রে বা কোনো একটা এলিমেন্টের ক্ষেত্রে যখন আমরা দেখছি তার ক্যালকুলেটেড মাস আর অ্যাকচুয়াল আমরা যে মাস নাম্বারটা পাচ্ছি সেটা যদি আমরা দেখতে চাই, তার যে ডিফারেন্স তাকে বলছি মাস ডিফেক্ট। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? সো আই হোপ ক্লিয়ার করাতে পেরেছি মাস ডিফেক্টটা। সো মাস ডিফেক্টের আমরা যদি দেখতে চাই, যদি আপনি আসেন, তো মাস ডিফেক্ট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল অ্যাটমিক মাস and the predicted mass calculated। তাই বললাম অ্যাকচুয়াল মানে কি, যেটা আমরা প্রকৃতি থেকে পাচ্ছি, আর প্রেডিক্টেড মাস ক্যালকুলেটেড মানে কি, আমরা এটা ক্যালকুলেট করে পেলাম কার কার মাস দিয়ে, প্রোটন আর নিউট্রনের মাস দিয়ে। এর ডিফারেন্সটাকে কি বলছি, মাস ডিফেক্ট। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। সাম মাস ডিসঅ্যাপিয়ার্স ডিউরিং দ্য ফরমেশন অফ দ্য নিউক্লিয়াস। কেন ডিসঅ্যাপিয়ার করছে? ডিসঅ্যাপিয়ার করছে বিকজ সেখান থেকে একটা এনার্জি তৈরি হয়, আর এই এনার্জিটাই কোথায় কনভার্ট হয়ে যাচ্ছে, ওই বাইন্ডিং এনার্জি অফ দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে বেঁধে রাখতে যে শক্তি, যেটা আমরা একটু আগে বলছিলাম নিউক্লিয়ার ফোর্সের সঙ্গে। সো নিউক্লিয়াসকে বাইন্ড করে রাখতে যে এনার্জি দরকার পড়ছে, দ্যাটস কল্ড নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। ওই বাইন্ডিং এনার্জির জন্য আমার একটা মাস নষ্ট হচ্ছে। এমনি এমনি প্রকৃতি আমাকে এনার্জি দেবে না, প্রকৃতি এমনি এমনি আমাকে এনার্জি দেবে না, এনার্জি পাওয়ার জন্য কিছু আমাকে খরচ করতে হবে, সেই খরচটা এখানে মাস হচ্ছে, মাস ইকুইভ্যালেন্স হয়ে যাচ্ছে এনার্জিতে। অথবা অর সাম এনার্জি ইজ রিলিজড ডিউরিং দ্য, এক্ষুনি তাই বললাম যে যখন কোন একটা নিউক্লিয়াস ফর্ম করবে তখন কিছু এনার্জি রিলিজ করবে,
সো যখন রিলিজ করবে, সো মাস দ্যাট ডিসঅ্যাপিয়ার্ড টার্মড অ্যাজ মাস ডিফেক্ট, যতটা মাস হারিয়ে গেল, নষ্ট হয়ে গেল, তাকেই বলছি সিম্পল কথায় মাস ডিফেক্ট। The actual mass of the atomic nucleus is always less than the sum of mass of protons and তোমার নিউট্রনস। তার মানে অ্যাকচুয়াল মাসটা কি হয়, আমি যতটা ক্যালকুলেট করব, তার মানে আমি এখানে যা ক্যালকুলেট করলাম, এই যে ক্যালকুলেট, এটার মান সবসময় কি হবে বলতো, এর থেকে বেশি হবে। কেন বেশি বলতো, কারণ ফরমেশনের পর তো মাস ডিফেক্ট হবে। কিন্তু আমি একটু আগে আরেকটা কথা বললাম যে অনেক সময় এটা দেখা যায় বেশি হচ্ছে, সো সেক্ষেত্রে আমরা এটা দেখতে পাবো, কোথায় পাবো, তখন তাকে বলবো এক্সেস মাস। এক্সেস মাস কেন, কারণ এটার মান তখন বেশি হয়ে যাচ্ছে, এটার মান কি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। কারণ এখানে মাস কোনো না কোনো ভাবে এসছে, মানে কোনো না কোনো জায়গা থেকে এনার্জি কনভার্ট হয়ে গেছে কিছু অ্যাকচুয়ালি মাসে, বোঝাতে পেরেছি? সো এখানে কোনো কোনো জায়গায় এরকম হয়, সেটাকে বলা হয় এক্সেস মাস। তোমাদের বইয়ে তোমরা এক্সেস মাস খুঁজে পাবে অবভিয়াসলি, ঠিক আছে? সো when a nucleus is formed, energy is released, এই এনার্জির জন্য আমাদের একটা মাস ডিফেক্ট দরকার পড়ছে এবং সেই মাসটা কমে যাচ্ছে এবং সেটাই হচ্ছে কি এনার্জিতে কনভার্ট হচ্ছে এবং একটা নিউক্লিয়াসকে বাইন্ড করে রাখতে সাহায্য করছে। অর্থাৎ 4-5টা প্রোটন নিউট্রন মিলে একটা যখন নিউক্লিয়াস তৈরি করছে, তার নিউক্লিয়াসটাকে বেঁধে রাখার জন্য আমার সাম কাইন্ড অফ বাইন্ডিং এনার্জি দরকার। এই বাইন্ডিং এনার্জিটাই ওই মাস ডিফেক্ট থেকে আসছে। তো সরাসরি যদি বলি যে মাস ডিফেক্ট অ্যাকচুয়ালি কনভার্ট হচ্ছে কিসে, বাইন্ডিং এনার্জিতে। মাস ডিফেক্ট কিসে কনভার্ট হয়ে যাচ্ছে স্যার, বাইন্ডিং এনার্জিতে। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? আই হোপ বোঝাতে পারলাম। মাস ডিফেক্ট এন্ড বাইন্ডিং এনার্জি, একটু আগে তাই বললাম যে মাস ডিফেক্ট কনভার্ট হয়ে যাচ্ছে কিসে, বাইন্ডিং এনার্জিতে। যখন আমাদের কাছে কতগুলো নিউক্লিয়ন্স আছে, 1 2 3 4 এর উপরে কতগুলো নিউক্লিয়ন্স আছে, যখন নিউক্লিয়ন্স আলাদা আলাদা ভাবে আছে, এদের প্রত্যেকটার মাসকে ক্যালকুলেট করলাম না তো স্যার, এখানে 5টা আমার প্রোটন আছে, 4টে নিউট্রন আছে, সবগুলোকে ক্যালকুলেট করলাম, দিস ইজ দ্য মাস অফ দ্য নিউক্লিয়ন্স। কিন্তু যখন এটা তৈরি হয়ে যাচ্ছে, একটা নিউক্লিয়াসের স্ট্রাকচার নিয়ে নিচ্ছে, তখন দেখা যাচ্ছে কিছু মাস নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য এই যে নিউক্লিয়াসের মাস, সেটার ভ্যালু কমে যাচ্ছে এবং এই যে কতটা কমলো সেটাকেই বলছি আমরা কি, মাস ডিফেক্ট। সেটাকে কি বলছি আমরা, মাস ডিফেক্ট। সো অ্যাকচুয়ালি মাস ডিফেক্টের ক্যালকুলেশন এভাবেই করতে পারবো আমরা, যেটা এক্ষুনি দেখালাম, তোমরা মনে করতে পারছো। তো আমরা যেমন ZMP লিখেছিলাম, মনে পড়ছে, আর আমরা এখানে N লিখেছিলাম। N মানে মাস অফ মানে নাম্বার অফ নিউট্রনস, মাইনাস কি হবে A মানে নিউক্লিয়াসের মাস নাম্বার। এখান থেকে আমরা ক্যালকুলেট করব এবং এটাকে আমরা ডেল্টা M চিহ্ন দ্বারা লিখবো। ডেল্টা M হচ্ছে মাস ডিফেক্ট এবং এই মাস ডিফেক্টের সাথে যদি আমরা c স্কয়ার গুণ করে দিই, তাহলে কি হয়ে যাবে, এনার্জি, কারণ E ইকুয়ালস টু mc স্কয়ার। সো E ইকুয়াল টু ডেল্টা MC স্কয়ার এবং ডেল্টা M এর জায়গায় এই ভ্যালুটা পুট করে দিলে পরে আমরা সেখান থেকে বাইন্ডিং এনার্জি ক্যালকুলেশনটা করতে পারবো। সো যে কোনো একটা নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি ক্যালকুলেট করার জন্য এইটাই হচ্ছে আমার ফর্মুলা, যাতে করে আমরা বাইন্ডিং এনার্জিটাকে ক্যালকুলেট করতে পারবো যে কোনো নিউক্লিয়াসের ক্ষেত্রে, যে কোনো নিউক্লিয়াসের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি ক্যালকুলেট করতে পারবো। আমি ক্লিয়ার করতে পারলাম? বোঝাটা ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছো? মাস ডিফেক্ট, বাইন্ডিং এনার্জি ক্লিয়ার? ওকে, নেক্সট। তাহলে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড, তার ডেফিনেশন কি হবে? তো ডেফিনেশন আমরা দুটো বলতে পারবো। এক, যে যখন আমরা নিউক্লিয়াসকে ভাঙবো, তো যখন নিউক্লিয়াসকে ভাঙবো তার ডেফিনেশনটা এরকম হবে, যে পরিমাণ মিনিমাম এনার্জি দিলে পরে একটা নিউক্লিয়াসের মধ্যে থাকা, এই যে নিউক্লিয়াসের ভেতরে থাকা, ভালো করে বোঝো, এই নিউক্লিয়ন গুলো মিলেই তো নিউক্লিয়াস তৈরি হচ্ছে। তাহলে এখন এর মধ্যে কি আছে স্যার, একটা বাইন্ডিং এনার্জি আছে, ওকে বেঁধে রেখে দিয়েছে। তো এই বাইন্ডিং এনার্জির মতো এনার্জি আমাকে দিব, তবে তো এটা ভেঙে যাবে। তো আমাকে বাইরে থেকে যতটা পরিমাণ মিনিমাম না লিখলে ভুল হয়ে যাবে, কেন, আবে তো যত ইচ্ছা দিতে পারিস, আমি বলছি মিনিমাম এনার্জিটুকু। সো মিনিমাম এনার্জি আমি যতটুকু এখানে দেবো, যাতে করে এর মধ্যে থাকা নিউক্লিয়াস গুলো বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দে উইল বি এ ফ্রি পার্টিকেল, স্বাধীন কণায় পরিণত হয়ে যাবে। তখন সেই মিনিমাম এনার্জিটাকে আমরা কি বলবো, বাইরে থেকে যেটা দিতে হবে সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। আবার এরকম ভাবে হতে পারে যে আমি যখন প্রত্যেকটা নিউক্লিয়ন গুলোকে ধরে একটা নিউক্লিয়াসের আকার দিতে চাইবো, সো নিউক্লিয়াসের আকার দেওয়ার পর যতটা পরিমাণ এনার্জি রিলিভ হবে, দেখো এনার্জি বেরিয়ে যাচ্ছে, সেই এনার্জিটাকে বলবো না বাইন্ডিং এনার্জি। সো এই দুটো ডেফিনেশন তুমি দেখতে পারো, একটা হচ্ছে কি ভাঙার জন্য স্প্লিট দেখতে পাচ্ছ, আর একটা কি হচ্ছে ফরমেশন, যে অর দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ ডিউরিং দ্য ফরমেশন অফ নিউক্লিয়াস। সো দুটোর ক্ষেত্রে আমরা বোঝাতে পারলাম বাইন্ডিং এনার্জি। কিন্তু বাইন্ডিং এনার্জি সোর্স কি হবে না, তো বাইন্ডিং এনার্জি পাবো আমরা শুধুমাত্র কোথা থেকে, নিউক্লিয়াস মাস ডিফেক্ট থেকে। মাস ডিফেক্ট থেকে কিন্তু বাইন্ডিং এনার্জিটা পাবে। ক্লিয়ার? এবার যে এলিমেন্টের বাইন্ডিং এনার্জি যত বেশি হবে, সেই নিউক্লিয়াস তত স্টেবল হবে। স্টেবল কেন হবে? আরে ভাই, বাইন্ডিং এনার্জি যত স্ট্রং, সেখান থেকে তো নিউট্রন প্রোটন বেরোতে পারবে না। সো এর স্টেবিলিটি যদি দেখতে চাই, তাহলে সেই নিউক্লিয়াসের স্টেবিলিটি কমপ্লিটলি ডিপেন্ড করবে কার উপর, না তো স্যার বাইন্ডিং এনার্জি অফ দ্য নিউক্লিয়াস। কোন কোন এলিমেন্টের বাইন্ডিং এনার্জি খুব স্ট্রং হয়, কারো কারো বাইন্ডিং এনার্জি খুব কম হয়। যার বাইন্ডিং এনার্জি বেশি হবে সে তত বেশি স্টেবল হবে, যার বাইন্ডিং এনার্জি কম হবে সে তত কম স্টেবল হবে। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি কনসেপ্টটা। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছি?
নেক্সট, সো একটা প্রবলেম দিয়েছে দেখো, ফাইন্ড দ্য বাইন্ডিং এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য মাস ডিফেক্ট অফ 1 AMU। আমরা ক্লাস 10 এ করেছিলাম 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট হয়। 1 AMU মানে কত স্যার? না তো 1 AMU মানে হচ্ছে 1.6605 ইন্টু 10⁻27 কেজি যদি আমরা এসে করি। তো দেখো 1.67 নিয়েছে, 6605 কে 7 নিয়েছে। সো 1 AMU কে কমপ্লিটলি যদি এনার্জিতে কনভার্ট করতে চাই, তাহলে মাসকে এনার্জিতে কনভার্ট করতে চাইলে তার ফর্মুলা স্যার E = mc²। তাহলে m এর জায়গায় কি বসাবো স্যার? ডেল্টা m এর জায়গায় এটা বসাবো 1 AMU। 1 AMU মানে কত হয় স্যার? 1.67 × 10⁻27 কেজি। আর c মানে কত হয় স্যার? 3 × 10⁸ মিটার পার সেকেন্ডের হোল স্কয়ার। আর যেহেতু এনার্জির ইউনিট কি হয়? জুল, সেজন্য এককটা কি হয়ে যাবে স্যার? জুল। এবার এই ক্যালকুলেশন করার পর এই জুলটাকে আমরা কিসে কনভার্ট করতে চাইছি? ইলেকট্রন ভোল্টে। তো যদি ইলেকট্রন ভোল্টে ক্যালকুলেট করতে হয় তাহলে 1.6 × 10⁻19 দিয়ে ভাগ করতে হয়, তাই না? তো ভাগ করলে পরে ফাইনাল অ্যান্সার কত আসবে? না তো 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার হলো? তো এটা এইভাবে ক্যালকুলেশন করা যায়। সো আমরা মনে রাখবো যে 1 AMU এর ইকুইভ্যালেন্ট এনার্জি হচ্ছে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। দ্যাট মিনস আমার কাছে যদি সোডিয়াম থাকে, ভালো করে বুঝো, সোডিয়াম, তো আমার কাছে ধরো সোডিয়াম আছে, সোডিয়ামের মাস নাম্বার কত? 23। সোডিয়ামের মাস নাম্বার কত? 23। মানে 23টা প্রোটন 23টা নিউট্রন আছে। তার মানে অ্যাকচুয়ালি এখানে কতগুলো পার্টিকেল আছে স্যার? 23টা পার্টিকেল আছে। তাহলে এর এনার্জি কত হবে স্যার? যদি এর এনার্জি ক্যালকুলেট করতে হয় স্যার, 23 AMU এনার্জি হবে। মানে 23 AMU যা তার এনার্জি হবে। কিন্তু আমরা 1 AMU মানে জানি, 1 AMU মানে কত স্যার? 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে এনার্জি কত হবে স্যার? 23 × 931.5 এত মেগা ইলেকট্রন ভোল্ট হবে। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। কেন? কারণ আমরা এখন মাসকে এনার্জিতে রূপান্তর করে দিয়েছি। তো আমরা যখনই কোনো জায়গায় মাস জানবো 1 AMU হয়, সো সেই 1 AMU কে কমপ্লিটলি লিখে দেবো 931 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে আমার কাছে মাস থাকলে সেই মাসটা যদি AMU ইউনিটে থাকে, তাহলে সেখান থেকে আমরা পট করে কি বার করে নিতে পারবো? এনার্জি বার করে নিতে পারবো। আমি কি ক্লিয়ার করতে পেরেছি কনসেপ্টটা? যদি কোনো জায়গায় মাস থাকে আমরা পট করে, যেমন ধরো আমার কাছে কি দিল, যে আমার কাছে দিল স্যার আমার কাছে 4 AMU মাস আছে, 4 AMU মাস, এর এনার্জি কত হবে? না তো এর এনার্জি হবে 4 × 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। আমি ক্লিয়ার করতে পেরেছি আই হোপ। সো AMU কে পট করে আমরা মাসে এনার্জিতে লিখতে পারবো। ক্লিয়ার হয়েছে? সো এটা হচ্ছে ট্রান্সফরমেশন বা চেঞ্জটা। ক্লিয়ার করতে পেরেছি? বুঝতে পারলাম? ওকে, সো এটা এখানে লেখা আছে দেখো, 1 AMU = 931 মেগা ইলেকট্রন ভোল্ট। 2 AMU মানে 2 ডেল্টা m মানে যেটা আমি এক্ষুনি বোঝানোর চেষ্টা করলাম সেটা এখানে লেখা আছে। সো আমরা মাস যদি সেটা AMU ইউনিটে থাকে তাকে আমরা কিসে করতে পারবো? মিলিয়ন ইলেকট্রন ভোল্ট বা মেগা ইলেকট্রন ভোল্ট বা এনার্জিতে কি করতে পারবো? তাকে কমপ্লিটলি কনভার্ট করতে পারবো। ক্লিয়ার হয়েছে? চলো এবার এই কোশ্চেনটা একবার দেখবো। বলছে দ্য এনার্জি রিকোয়ার্ড টু ব্রেক ওয়ান বন্ড অফ ডিএনএ, ডিএনএ ভিতরে একটা বন্ড আছে, সেই বন্ডটাকে ভাঙতে আমার এনার্জি কত লাগছে স্যার? 10⁻20 জুল। তাহলে আমাদের ডিএনএ এর মধ্যে কিছু একটা বন্ড আছে, যেমন জি এর সাথে সি এর বন্ড হয় আর এ এর সাথে টি এর বন্ড হয়, জি এর সাথে সি এর ট্রিপল বন্ড হয় আর এর সাথে ডাবল বন্ড অফ টি হয়, তোমরা নিশ্চয়ই জানো। তো দিস ভ্যালু ইন ইলেকট্রন ভোল্ট ইজ নিয়ারলি, তাহলে এর ভ্যালুটা ইলেকট্রন ভোল্টে কত হবে? তা সিম্পল স্যার, ইলেকট্রন ভোল্টে বার করতে গেলে আমাকে কত দিয়ে ভাগ করতে হয়? 1.6 × 10⁻19। এবং তুমি দেখতে পাচ্ছ প্রায় 0.06 ইলেকট্রন ভোল্ট দরকার পড়বে এনার্জি একটা ডিএনএ এর বন্ডকে ভাঙতে গেলে। সো আমাদের মধ্যে ডিএনএ যাকে চোখে কোনদিন দেখতে পাবো না, সেই বন্ডকে ভাঙতে গেলেও এনার্জি দরকার হয়। সো ডিএনএ এর মধ্যে বন্ডের ভাঙাচোরা করতে গেলে আমাদের এনার্জি দরকার। দ্যাট শুড বি লাইক দিস। ক্লিয়ার? এবার যদি 0.5 গ্রাম অফ সাবস্টেন্স থাকে তার এনার্জি বার করতে দেয়, তাহলে ফর্মুলা কি হবে? mc²। তাহলে 0.5 ইন্টু কি লিখবো? c²। কিন্তু তাকে এটা গ্রামে আছে, AMU নয় কিন্তু, সেই জন্য এই ক্যালকুলেশনটা হবে mc²। এটাই পার্থক্য। যদি আমাকে এখানে পট করে বলতো 0.5 AMU না, তখন আর কিছু গায়ে লাগাতাম না, তখন কি করতাম? আরে ভাই 0.5 ইন্টু কত লিখে দিতাম? 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এখানে পারবো না, কারণ এখানে গ্রাম বলে রেখেছে। তাহলে গ্রাম বলে রেখেছে, সো সেই জন্য আমরা 0.5 গ্রাম করলাম আর ই করলাম 10⁻6 করলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে গ্রামকে কি করলাম? এখানে কেজিতে কনভার্ট করলাম এবং তার সাথে কি করলাম? c² করলাম, যা হবে সেটাই আমার অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? ওকে, কিছু আছে সমৃদ্ধ ডাউট? নেক্সট, তাহলে এটাও আই হোপ হয়ে যাবে। পরের কোশ্চেন আমি আর যাচ্ছি না, ঠিক আছে? আই হোপ এই কোশ্চেনটা তোমরা পাবে, পিডিএফ দিয়ে দিব, দেখে নিতে পারো কোশ্চেনটা। ক্লিয়ার? দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবার আমি শুরু করছি, দ্য স্টেবিলিটি কার্ভ। এটা তোমাদের বই প্রত্যেকেরই আছে, থাকবেই, না থাকলে পরে বই ফেলে দিতে হবে।
কিছু করার না, লাগবে এটা। এটা যদি না শিখতে পারো, বিলিভ মি যে নিউক্লিয়াস কিছুই পড়লে না। সো প্লিজ একটু ভালো করে দেখো। আমি বারবার পড়ানোর সময় বাইন্ডিং এনার্জির একটা কথা বললাম যে বাইন্ডিং এনার্জি ডিপেন্ড করছে কোনো একটা নিউক্লিয়াস কতটা স্টেবল হবে। যার বাইন্ডিং এনার্জি যত বেশি, সেই নিউক্লিয়াসের তত বেশি স্টেবিলিটি আসবে। কিন্তু সবসময় আমরা বাইন্ডিং এনার্জি ক্যালকুলেট করতে পারি না, কারণ কি বাইন্ডিং এনার্জি মানে অনেক বেড়ে যায়। তুমি ভাবো হাইড্রোজেনের বাইন্ডিং এনার্জি যা হবে, সেম ভাবে যদি আমি ইউরেনিয়াম বার করতে চাই, তার বাইন্ডিং চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য আমরা অনেক সময় বাইন্ডিং এনার্জি না বার করে না, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বার করি। সো আমরা কি করি, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, যাকে বলা হয় বাইন্ডিং ফ্র্যাকশন। অনেক সময় আমরা এটাকে বাইন্ডিং ফ্র্যাকশন বলি। সো বাইন্ডিং ফ্র্যাকশন, যেটাকে আমরা অনেক সময় FB বলি, বাইন্ডিং ফ্র্যাকশন মানে কি না, তো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন মানে আমি এখানে কোনো জায়গায় বাইন্ডিং এনার্জি লিখবো আর আমি তার মাস নাম্বার লিখবো। সো বাইন্ডিং এনার্জিকে যদি মাস নাম্বার দিয়ে ভাগ করে দাও, যা পাবে সেটাকে বলছে বাইন্ডিং ফ্র্যাকশন। সো আমরা বাইন্ডিং ফ্র্যাকশনটা প্রতি নিউক্লিয়নে কত দরকার এইটা বার করবো, যেটার ভ্যালু অনেকটা স্টেবল থাকবে। আমরা চাইছি প্রত্যেকটা এলিমেন্টের নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কত হবে সেটা বার করবো, প্রত্যেকটা এলিমেন্টের। এবার প্রত্যেকটা এলিমেন্টের কি সেম হবে? হবে না স্যার। হাইড্রোজেন আলাদা হবে, হিলিয়াম আলাদা হবে, অসমিয়াম আলাদা হবে, নিকেল আলাদা হবে, ইউরেনিয়াম আলাদা, আলাদাই তো হবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তো একই থাকবে। তো আমি প্রত্যেকটার বার করবার একটা গ্রাফে প্লট করতে যাব। এবার নোন এলিমেন্ট কতগুলো স্যার আমাদের কাছে? না, তো নোন এলিমেন্ট 118টা তো আছে। তো 118টার জন্য আমি বার করতে পারবো না? কেন বার করতে পারবো না? প্রত্যেকটা ক্যালকুলেট করে নেবো। বা সিম্পল, কেন তুমি 118টার মাস নাম্বার জানো না? প্রত্যেকটা পিরিয়ডিক টেবিল খোলো, তাহলে বের করে নিতে পারবে। আর প্রত্যেকটার মধ্যে কটা নিউট্রন কটা প্রোটন আছে পারবে না? তাহলে বসে বসে বার করো, দিয়ে তুমি একটা গ্রাফ প্লট করো। সেই গ্রাফটা অনেকটা এরকম টাইপের দেখতে লাগবে, বুঝতে পারছি আই হোপ। প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে বা প্রত্যেকটা এলিমেন্ট এখানে দেয়নি, একটা গ্রাফ সিম্পল টেনে দিয়েছি আমি, আই হোপ বুঝতে পারছি ব্যাপারটা। এবার অনেক সময় আমরা বাইন্ডিং ফ্র্যাকশনের সাথে আরেকটা টার্ম ইউজ করি, দ্যাট ইজ কল্ড প্যাকিং ফ্র্যাকশন। আমরা অনেক সময় একটা টার্ম ইউজ করি, দ্যাট ইজ কল্ড প্যাকিং ফ্র্যাকশন। প্যাকিং ফ্র্যাকশন, হোয়াট ইজ প্যাকিং ফ্র্যাকশন? সো প্যাকিং ফ্র্যাকশনটাকে আমরা এইভাবে ডিফাইন করব যে মাস ডিফেক্ট। মাস ডিফেক্ট, আমি কিন্তু মাস এক্সেস এর কথাটাও বলে দিয়েছি। হ্যাঁ, মাস ডিফেক্ট বাই মাস নাম্বার। সো মাস ডিফেক্ট বাই মাস নাম্বার, এটাকে তোমরা বলবে কি? প্যাকিং ফ্র্যাকশন। সো দুটো টার্ম এখানে আমরা ইন্ট্রোডিউস করলাম, বাইন্ডিং ফ্র্যাকশন দ্যাট ইজ কল্ড বাইন্ডিং এনার্জি বাই মাস নাম্বার, এন্ড প্যাকিং ফ্র্যাকশন দ্যাট ইজ মাস ডিফেক্ট বাই মাস নাম্বার। এই দুটো টার্মকে আমরা এখানে ইন্ট্রোডিউস করালাম এক্সট্রা। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? তো এখন যদি আমরা এখানে দেখতে চাই, কার্ভের মধ্যে ফিরে আসি। সো ইফ উই কার্ভ মধ্যে ফিরে আসি, তো কার্ভের মধ্যে ফিরে এলে দেখতে পাচ্ছ তুমি যে এখানে কি হচ্ছে, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন নাকি রে? তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন মানে আমি এটাকে কি বলতে পারি স্যার? বাইন্ডিং ফ্র্যাকশন। হ্যাঁ না বল? সো বেসিক্যালি দিস ইজ নাথিং বাট স্যার, এটা অ্যাকচুয়ালি হচ্ছে বাইন্ডিং ফ্র্যাকশন। তো বাইন্ডিং ফ্র্যাকশনের সাথে কাকে ভ্যারি করাচ্ছি স্যার? মাস নাম্বারকে, এ কে। তাহলে মাস নাম্বার কত হতে পারে না, তো স্টেবল আইসোটোপ গুলোর ক্ষেত্রে যদি দেখতে চাই, তো 0, 1, 2, 0 কার ক্ষেত্রে হবে? হাইড্রোজেনের, সরি 0 তো কার হবে না, 1 দিয়ে শুরু হবে, কারণ হাইড্রোজেনের মাস নাম্বার 1। 1 থেকে কত হতে পারে? 240, 45 পর্যন্ত হবে। কেন? ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম এগুলো মোটামুটি 240, 45, 50 গিয়ে মোটামুটি চলে যায়। তো এরকম ভাবে একটা স্ট্রাকচার আমরা পাচ্ছি। এখন আমরা প্রত্যেকটা এলিমেন্টের বারবার বলছি কি করছি? বাইন্ডিং ফ্র্যাকশন ক্যালকুলেট করছি। তো এখন বাইন্ডিং ফ্র্যাকশন ক্যালকুলেট করার পর তাকে যদি গ্রাফে প্লট করছি, তার গ্রাফটা দেখো হাইড্রোজেন 1 থেকে শুরু হয়ে গ্রাফটা কি হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে বাড়ছে, আবার দেখো কমছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ লিথিয়ামের বাইন্ডিং ফ্র্যাকশন খুব কম। দেখো কত রিজিয়নে 5-6 এর মধ্যে ভ্যারি করছে। সো লিথিয়ামের বাইন্ডিং ফ্র্যাকশন দেখো 5-6 এর মধ্যে ভ্যারি করছে। আবার দেখো ফেরাসের এই রিজিয়নটা কি করছে না, তো সব থেকে হাইয়েস্ট থাকছে, কারণ এরপর আর বাইন্ডিং ফ্র্যাকশন বাড়েনি, বরং কমে গেছে বাইন্ডিং ফ্র্যাকশন। তার মানে আমরা কি বলতে পারি যে স্যার এই মাস নাম্বার 80 পর্যন্ত, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 80 পর্যন্ত, এত দূর পর্যন্ত বাইন্ডিং ফ্র্যাকশন তাও ঠিক ছিল, বাড়ছিল, বেড়ে মোটামুটি কি হলো, ও স্যাচুরেশন করলো। কিন্তু আফটার 80 তার দেখুন স্যার ডিকে করছে, মানে এগুলো আস্তে আস্তে কি হচ্ছে, আনস্টেবলের দিকে যাচ্ছে। সো এই সমস্ত পার্টিকেল বা এলিমেন্ট যারা থাকবে তারা মোস্টলি আনস্টেবল হবে। তাই তো হয় ইউরেনিয়াম, এগুলো সব তো আনস্টেবলই হতে থাকে না, রেডিয়াম, টেডিয়াম যা আছে সব আনস্টেবল হতে থাকে। সো এগুলো আনস্টেবিলিটির দিকে ছুটতে থাকে। এবার আমরা যদি এটা পড়তে থাকি এবার, তাহলে পুরোপুরি এক এক করে আলোচনা করছি প্রত্যেকটা টপিক। নিউক্লিয়াই ইন দ্য ইন্টারমিডিয়েট রিজিয়ন, দ্যাট ইজ A 50 to 80, যেটা আমরা আলোচনা করছিলাম 50 to 80 এর মধ্যে। আর স্টেবল, কেন স্টেবল? কারণ তার বাইন্ডিং ফ্র্যাকশনটা সব থেকে হাইয়েস্ট পাচ্ছ। প্লিজ ভালো করে বোঝো বেটা, হ্যাঁ ভালো করে বোঝো। সো বাইন্ডিং ফ্র্যাকশন সব থেকে হাইয়েস্ট হচ্ছে, and the most stable nucleus is 26
Fe মানে ফেরাস হচ্ছে যে পৃথিবীতে সব থেকে স্টেবল এলিমেন্ট। সেই জন্য যখন আমরা স্টার নিয়ে পড়াশোনা করব, স্টার নিয়ে পড়াশোনা করতে গিয়ে দেখবো যে স্টারের ভেতরে কি হয়, নিউক্লিয় সংযোজন হয়, নিউক্লিয় ফিউশন হয়। ফিউশন মানে হাইড্রোজেন থেকে হিলিয়াম, হিলিয়াম থেকে লিথিয়াম, লিথিয়াম থেকে বেরিলিয়াম হতে 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 লাস্ট যে এলিমেন্ট হয় না সেটা হচ্ছে ফেরাস। ফেরাসের পর কিন্তু আর নতুন এলিমেন্ট তৈরি হয় না, 27 যায় না। অর্থাৎ একটা স্টারের সর্বশেষ এলিমেন্ট যেটা তৈরি হবে হাইড্রোজেন থেকে সেটা ফেরাস। ফেরাসের পর হবে না, কারণ ফেরাসে গিয়ে এলিমেন্ট কি হয়ে যাচ্ছে, মোস্ট স্টেবল হয়ে যাচ্ছে। যেহেতু মোস্ট স্টেবল হয়ে যাচ্ছে, স্টেবল হয়ে যাওয়ার জন্য সে আর কোনো রকমের নিউক্লিয়ার রিয়াকশনে পার্টিসিপেটই করছে না। আমি কি ক্লিয়ার করতে পেরেছি কনসেপ্টটা? সেই জন্য যখন তোমরা কোনো একটা স্টারের কোল্যাপসিং বা ব্ল্যাক হোলের অরিজিন নিয়ে পড়বে, অ্যাকচুয়ালি পড়বে, তার ক্যালকুলেশন করতে যাও না। সো যখন পড়াশোনা করবে তখন দেখবে যে লাস্ট এলিমেন্ট কিন্তু ফেরাসই তৈরি হয়। এবং একটা ফেরাসের ক্রিটিক্যাল, আমরা পরে পড়াচ্ছি আরো, ফেরাসের একটা ক্রিটিক্যাল ভ্যালু আছে, মাস আছে। ওই মাসটাকে যখন একটা স্টার কোল্যাপস করবে বা তার থেকে যখন বেশি হয়ে যাবে না, তখন কি হবে বলতো, স্টারটা কোল্যাপস করে যায়। পরে পড়াচ্ছি আমি সেটা, ঠিক আছে? সো এখানে ফেরাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে। ফর অ্যাটমিক নাম্বার 50 to 80 বাইন্ডিং এনার্জি কত থাকছে, প্রায় 8.5। দেখতে পাচ্ছ 8 আর 9 এর মাঝামাঝি জায়গা আছে। সো এই জায়গাটায় কি হচ্ছে, বাইন্ডিং ফ্র্যাকশন কত হয়ে যাচ্ছে স্যার, 8.5 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। এটা সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু, এটা ক্যালকুলেট করে দেখা গেছে, ঠিক আছে? এবং বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ফর ফেরাসের ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, তাকেও ক্রস করে যাচ্ছে, কত, 8.8। এন্ড দিস ইজ দ্য হাইয়েস্ট, দিস ইজ দ্য হাইয়েস্ট। তাহলে এই গ্রাফটা প্লট না করলে আমরা বুঝতেই পারতাম না। গ্রাফটা প্লট করে আমরা বুঝতে পেরেছি। আবার দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে অনেকটা কমের দিকে চলে যাচ্ছে, তাই না? আবার দেখো লিথিয়ামের ক্ষেত্রে কমে যাচ্ছে, দেখো বেড়েছে আবার কমে যাচ্ছে, আস্তে আস্তে বাড়তে বাড়তে গিয়ে আবার কমে যাচ্ছে। কিন্তু এখানে যতটা র্যান্ডম ফ্লাকচুয়েট করছে, যেখানে মাস নাম্বার কম আছে, এখানে তত র্যান্ডমলি ফ্লাকচুয়েট করছে, মানে একটা নিচে নেমে এখানে চলে এলো, এরকম হচ্ছে না, বুঝতে পারছো? এখানে কি হচ্ছে, একটা প্যাটার্নে কমতে থাকছে। সো দিস ইজ দ্য স্টেবিলিটি কার্ভ। ক্লিয়ার হলো? স্টেবিলিটি কার্ভ কিন্তু এখানে শেষ করবো না, আমাদের শুধু এই লাইনটুকুই শেষ করে দিয়েছে বইয়ে, কিন্তু আমরা এখান থেকে আরো ডিটেল পড়বো। ক্লিয়ার হয়েছে? এতদূর কি বুঝতে পেরেছি বইয়ের পড়াটা? ক্লিয়ার হয়েছে? এখন নিউক্লিয়াসের স্টেবিলিটি নিয়ে আলোচনা করব। কোথা থেকে? ওই কার্ভ থেকে। সো নিউক্লিয়ার স্টেবিলিটি মানে কি? ফর স্টেবিলিটি, কোন একটা নিউক্লিয়াস যখন স্টেবিলিটি হবে, স্পেসিফিক বাইন্ডিং এনার্জি, দ্যাট ইজ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়াস শুড বি হাই। কোন একটা এলিমেন্ট যখন স্টেবল হবে, তার বাইন্ডিং ফ্র্যাকশন কি হবে বলতো, হাই হবে, খুব বেশি মানের হবে। আর নিউক্লিয়ার রিয়াকশন যেখানে বাইন্ডিং এনার্জি ইনক্রিজ করবে, সেখানে কি হবে, এনার্জি রিলিজ করবে। মানে যেখানে বাইন্ডিং এনার্জি কি করছে, ইনক্রিজ করবে, বাইন্ডিং এনার্জি অর্থাৎ বাড়বে, তখন কি হবে, এনার্জি কিছুটা পরিমাণ বেরিয়ে যাবে। উদাহরণ দিচ্ছি, এটা দেখ, ধর এক্স একটা এলিমেন্ট, তার মধ্যে কি আছে, বাইন্ডিং এনার্জি 100 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। এবার যখনই 100 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট থেকে তার এনার্জি বাড়ছে, বাইন্ডিং এনার্জি বাড়ছে মানে কি, ও স্টেবল হতে চাইছে আরো। যত বাইন্ডিং এনার্জি বাড়াবে ও তত স্টেবল হবে। তো যখন স্টেবল হতে চাইবে তখন কিছু এনার্জি রিলিজ করবে। এটা কোথায় বলতো, এই এনার্জিটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে বেরোবে। এবার এটা কি হতে পারে, গামা হিসেবে বেরোতে পারে। চলে এলো রেডিও অ্যাক্টিভিটি পার্ট, নাকি? তো বুঝতে পারছিস, রেডিও অ্যাক্টিভিটি এইভাবেই মৌলান্তর হয়। অর্থাৎ একটা এলিমেন্ট থেকে অন্য এলিমেন্ট হচ্ছে, যেমন ক্লাস 10 এ পড়েছিস যে থোরিয়াম থেকে যদি একটা আলফা বেরিয়ে যায়, তাহলে 90 জায়গায় কি হয়ে যায়, সে 2 একক কমে যায়, 88 হয়ে যায়। বোঝাতে পেরেছি ব্যাপারটা? তো এটা অ্যাকচুয়ালি দেখ সেম টাইপের কনসেপ্ট চলে আসছে। তো যখনই আমরা কোনো একটা এলিমেন্ট বাইন্ডিং এনার্জি বাড়াতে চাইবে, তখন কিছু এনার্জি সে রিলিজ করবে এনার্জিকে, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে? এবং তার এই এনার্জিটা রিলিজ করবে কি করে, মাস চেঞ্জ হয়ে যাবে। এমনি এমনি ফুকাটি আগেও এনার্জি দিবে না, না, কোনো না কোনো ভাবে ওর কিছু তো লস হবেই, তার ফলে এখান থেকে এনার্জি লস হবে। আর কি বোঝাতে পারছি ব্যাপারটা? ওকে, নাও কার্ভ অফ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ভার্সেস মাস নাম্বার, এখান থেকে আমরা বুঝবো। তাহলে প্রথমটা ওই রিজিয়নটাকে নিয়ে আলোচনা করেছিলাম, কোনটা বলতো, যেটা দ্য মোস্ট স্টেবল রিজিয়ন। আমরা একটু আগে এই রিজিয়নটাকে নিয়ে আলোচনা করলাম, মনে পড়ছে? এই রিজিয়নটাকে নিয়ে আলোচনা করছি, বাট আমরা এবার এই রিজিয়নটাকে নিয়ে আলোচনা করবো। তো আমরা তিনটে পার্টে ভাঙছি, দিস ইজ দ্য রিজিয়ন, এই রিজিয়ন আর একটা এই রিজিয়ন পাবো। তিনটে রিজিয়নে ভাঙছি, প্লিজ বইয়ে থাকবে না, ভালো করে দেখো একটু। তো তাহলে আমরা ওখানে আলোচনা ছেড়েছিলাম 50 থেকে কত পর্যন্ত, 80 পর্যন্ত। সো 50 থেকে 80 পর্যন্ত ছেড়েছিলাম, বা 85-90 এরকম ছেড়েছিলাম। আমরা এবার শুরু করছি 80 থেকে। তো ফর এ গ্রেটার দেন 80, মানে যে সমস্ত এলিমেন্টের মাস নাম্বার 80-র বেশি, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ডিক্রিজেস স্লোলি। যেটা বললাম যে আস্তে আস্তে কমছে, ফ্লাকচুয়েট র্যান্ডমলি করছে না, আস্তে আস্তে কমে যাচ্ছে। দিস নিউক্লিয়াই আর আনস্টেবল, এগুলো হচ্ছে আনস্টেবল। এই আনস্টেবল হওয়ার জন্য এরা কি করবে বলতো, স্টেবিলিটি গেইন করতে চাইবে। আর স্টেবিলিটি গেইন করতে গেলে এই ঘটনা ঘটবে, হ্যাঁ না বল? বুঝতে পারছিস ব্যাপারটা? পুরো লিঙ্ক কর পড়াশোনাটাকে। ক্লিয়ার হয়েছে? যেমন ধর A = 238, A = 238 মানে কি বলতো, ইউরেনিয়ামের নিউক্লিয়াসের ক্ষেত্রে 92U238 হয়, আর একটা হয় 92U235। দুটো আইসোটোপ মোটামুটি স্টেবল আছে।
তো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার দেখা যাচ্ছে 7.6 মেগা ইলেকট্রন ভোল্ট, যেখানে অ্যাভারেজ যেটা স্টেবল সেটা কত 8.5, মানে ও 0.9 MeV তে ও চলছে কম। আর হেভি নিউক্লিয়াস সেই জন্য কি হচ্ছে, এটা আনস্টেবল হয়ে যাচ্ছে। সো হেভি নিউক্লিয়াস গুলো আমরা এখানে দেখছি কি আনস্টেবল হচ্ছে। সো এই রিজিয়নটা কি ছিল আমাদের, আনস্টেবল। এটা হচ্ছে কি আনস্টেবল রিজিয়ন, এটা রিজিয়ন স্টেবল নয়। এখানে সবসময় কি হচ্ছে, ভাঙা গড়া চলতে থাকছে নিউক্লিয়াসের ভেতরে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা, বুঝতে পেরেছি সবাইকে? ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখছি, এবার দেখবো নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশনটা কি? নিউক্লিয়ার ফিশন বলতে বোঝায় যে যখন কোনো একটা এলিমেন্টকে, কোনো একটা হেভি এলিমেন্টকে খুব ধীর গতির কোনো প্রজেক্টাইল লাইক নিউট্রন দ্বারা আঘাত করা হবে, তখন সেটা ভেঙে যায়। তাহলে একটা প্যারেন্ট নিউক্লিয়ার আছে, কোনো একটা কিছু দিয়ে ওকে আঘাত করলাম, তার ফলে ও ভেঙে গেল। এই ঘটনাটাকে বলছি নিউক্লিয়ার ফিশন। এটা প্রথম করেছিলেন বিজ্ঞানী অটো হান, জার্মানিতে, প্রায় 1900 ওই মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, 1932, আমার সালটা অ্যাকচুয়ালি মনে নেই, 28-30 হবে হয়তো ওরকম টাইমে। তোমরা যদি ওপেন হাইমার মুভি কেউ দেখতে চাও, ওপেন হাইমার মুভিতে খুব স্পষ্টভাবে ওখানে ব্যাখ্যা করা আছে যে তোমার বোথে, বেকার, ঠিক আছে, তারপর তোমার টেইলার, এরা যারা যারা ছিল তারা কিভাবে ওই জায়গায় অ্যাপ্রোচ করেছিল, ঠিক আছে। নিলস বোর তার মধ্যে ছিল, হাইজেনবার্গ ছিল, সবার নাম ওখানে দেবে উল্লেখ করা আছে, ঠিক আছে। আমি সবাইকে বলবো যে কারোর মুভি দেখো না দেখো, ক্রিস্টোফার নোলানের মুভি জীবনে অবভিয়াসলি দেখবে। ক্রিস্টোফার নোলান মুভি বানায় না, ও মাস্টারপিস বানায় একটা। অবভিয়াসলি সবকটা মুভি, তুমি ইন্টারস্টেলার নাও, ইনসেপশন নাও, যাই মুভি আছে, টেনেট দেখো, বা এই রিসেন্টলি ওপেনহাইমার, আর একটা কি মুভি সম্ভবত বার করতে চাইছে, বোধহয় হবে, হয়তো দেখিনি আমি। তো সবকটা মুভি জীবনে একবার যদি দেখো, বুঝতে তো কোনোদিন পারবে না, তোমার 2-3 বার দেখতে হবে, ওর এত কমপ্লিকেটেড, ঠিক আছে। ইন্টারস্টেলার যেমন পুরো গ্র্যাভিটি নিয়ে এত সুন্দর ব্যাখ্যা করা আছে, কেউ যদি ইন্টারস্টেলার দেখে একবার, অ্যাটলিস্ট তার ফিজিক্সের প্রতি ভালোবাসা জন্মেই যাবে, ঠিক আছে। ক্যালকুলেশন করে আবার পালিয়ে যাবে ভয়ে, সেটা কিন্তু ভালোবাসা জন্মাবে, সেটা আলাদা কথা। ওখানে যত সহজে ব্ল্যাক হোল দেখিয়েছে, তার ক্যালকুলেশন তো তত বেশি জটিল না, ছাড়ো। সো নিউক্লিয়ার ফিশন মানে কি বলছি আমরা, যে কোনো একটা হেভি এলিমেন্ট আছে, তাকে যখন কোনো একটা প্রজেক্টাইল দিয়ে আঘাত করছি, তখন কি হচ্ছে, সে ভেঙে যাচ্ছে। এবার তুই বল, যদি নিউক্লিয়াসের কার্ভ দেখিস, কার্ভের মধ্যে দেখ, এইগুলো হচ্ছে হেভি এলিমেন্ট, মানে এর মধ্যে, প্লিজ আসতে, এর মধ্যে কি আছে, নিউট্রন প্রোটন অনেক বেশি আছে। এবার নিউট্রন প্রোটন অনেক বেশি থাকার কারণে, এর মধ্যে ভালো করে বলছি, এর মধ্যে নিউট্রন প্রোটন অনেক বেশি থাকার কারণে এটার মধ্যে কি হচ্ছে, নিউক্লিয়াসটা স্টেবিলিটি হতে চাইছে, বা স্টেবল হতে গেলে কি করতে চাইছে, ও সামহাও কোনো রিয়াকশনে যেতে চাইছে। তখন কি হচ্ছে, ওই নিউক্লিয়াসটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে দুটো ছোট ছোট নিউক্লিয়াস তৈরি করছে। এবার ছোট ছোট নিউক্লিয়াস তৈরি করলে পরে কি হবে, সেটা অনেকটা স্টেবিলিটির দিকে চলে যাচ্ছে, কারণ নিউট্রন প্রোটন রেশিও চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই কারণে এই নিউক্লিয়ার ফিশন, যদি আমরা দেখি নিউক্লিয়ার ফিশন, তাহলে এই রেঞ্জের মধ্যে নিউক্লিয়ার ফিশন, ফিশন মানে কি বলতো, নিউক্লিয় বিভাজন, এই নিউক্লিয়ার ফিশনটা এই রেঞ্জে হয়। ফিশনটা এই কারণে এখানে হয়। এবার এখানে ফিউশন কেন হবে না? আরে ভাই, নিউক্লিয়াস তো এমনিতে এখানে খুব ভারী, আবার ওই ভারী নিউক্লিয়াস গুলোকে কাছে এনে তৈরি করা হবে না, ইটস নট পসিবল, হয় না। এটা ক্লিয়ার হয়েছে? ওকে, বুঝতে পারলাম ব্যাপারটা, নিউক্লিয়ার ফিশনের কনসেপ্টটা। নেক্সট, কার্ভ অফ বাইন্ডিং এনার্জি। কিন্তু এবার কোন রিজিয়নটা বাকি থাকলো, তাহলে আমাদের আরেকটা রিজিয়ন বাকি থাকলো, লোয়ার রিজিয়নটা। তাহলে স্টেবল ছিল এতদূর পর্যন্ত, আবার এই দিকটাতে আসছি আমরা, কমের দিকটাতে। তাহলে যদি আমরা মাস নাম্বার 50-এর কম দেখি, তাহলে কটা রিজিয়ন হলো, একটা 80 থেকে বাকিটা, একটা 50 থেকে 80, আর একটা 0 থেকে 50 পর্যন্ত। তিনটে রিজিয়নকে ভেঙেছি, বুঝতে পারছি ব্যাপারটা তো। এবার যদি আমরা এর 50-এর কম দেখি, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ডিক্রিজেস শার্পলি। একটু আগে বললাম শার্পলি, শার্পলি মানে ফ্লাকচুয়েট করছে, দেখতে পাচ্ছ, র্যান্ডম ফ্লাকচুয়েশন হচ্ছে, সো শার্পলি কমছে। যদি আমরা ডয়টেরিয়ামের বাইন্ডিং এনার্জি দেখতে চাই 1H2, তার বাইন্ডিং এনার্জি মাত্র 1.1 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট, এবং হচ্ছে আনস্টেবল, আনস্টেবল একদম, কারণ স্টেবল হতে গেলে তোমাকে এইসব জায়গায় আসতে হবে। সো এটা হচ্ছে আনস্টেবল। তো গেইন স্টেবিলিটি ভায়া নিউক্লিয়ার ফিউশন। ফিউশন কেন হচ্ছে? তাহলে আরেকটা নিউক্লিয়াস একটা নিউক্লিয়াসের সাথে জুড়বে, তাহলে বাইন্ডিং এনার্জি কি হবে, বাড়বে, বাইন্ডিং এনার্জি বাড়বে। তো বাইন্ডিং এনার্জি ও চাইছে বাড়াতে, সেজন্য এরা কি করবে, এই যে ফেরাসের পর এই দিকটা যারা আছে তারাও আনস্টেবল, দে আর অলসো আনস্টেবল, বাট এরা কি রিয়াকশন করবে, ফিউশন রিয়াকশনের মাধ্যমে করবে। ফিউশন কেন? কারণ এক্ষেত্রে দুটো নিউক্লিয়াস জুড়ে যাওয়াটা খুব ইজি, কারণ এখানে নিউক্লিয়াস গুলো এমনিতেই খুব লাইট নিউক্লিয়াস। সো যদি আমরা এখানে টেম্পারেচার হাই করি, তো নিউক্লিয়াস গুলো নিজে নিজে ফিউজ হতে থাকবে। এবং এই আইডিয়াটা প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী টেইলর। টেইলর আইডিয়াটা দিয়েছিলেন ওপেনহাইমারকে, যে মুভির মধ্যে থেকে আমি বলছি, ওপেনহাইমার যখন অ্যাটমিক বোম বানাচ্ছিল জাপানকে ফেলার উদ্দেশ্যে। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? সো আই হোপ এই কনসেপ্টটা বুঝতে পেরেছি। তো আমি জানি না তোমাদের বই আছে কিনা, প্লিজ এই জায়গাটা পড়বে, তিনটে রিজিয়ন আমরা ভেঙে কিন্তু এই গ্রাফটাকে বোঝানোর চেষ্টা করেছি। ক্লিয়ার হয়েছে সবার ক্ষেত্রে? আমি কি বলতে পারলাম?
কি বকিস তো, আসবি বকবি এখানে? আসলে পড়িয়ে আমার বকার আর কার প্রতি ইচ্ছা থাকে না, এই যে বকি সারাক্ষণ, আর তুই সারাদিন বকতে পারছ না বলে যার সঙ্গে ইচ্ছা বকতে থাকবি। ইউ শুড চুজ দ্য প্রফেশন অফ এ টিচার, তাহলে তুই বুঝবি দেবী। তো টিউশন স্টুডেন্টের পিছনে বকার পর দেখবি বাড়িতে গিয়ে বউয়ের সাথে কথা বলতে আর ভালো লাগছে না, তখন তুই বলবি যে হ্যাঁ বন্ধুর সাথে গল্প করতে আমি করতাম। ওই তো কথা শুনে সুইসাইড করবে, ওই কথা শুনে সুইসাইড করে নেবে। চল, সো নিউক্লিয়ার ফিউশন, আরে ঠিক আছে দাঁত বাড়বে। ওকে ওকে, সো নিউক্লিয়ার ফিউশন মানে কি? তাহলে ফিশনের অপোজিট ফেনোমেনাকে বলছি আমরা ফিউশন। কটা স্লাইড চলছে বলতো? 33। কতগুলো স্লাইড আছে বলতো? 96 খানা স্লাইড আছে। হ্যাঁ, এখন 66 খানা স্লাইড। হ্যাঁ, আমি চেষ্টা করবো 10টা 15 পর্যন্ত টানার, যতটা হয়। ঠিক আছে, যতটা হয় আমি চেষ্টা করবো। তোর কি মনে হচ্ছে এখনো পর্যন্ত স্পিড ধরেছি আমি সময় নেবো, যদি তোমার মনে হয় আজকে না হচ্ছে চিন্তা করো না, আমি নেক্সট দিন করাবো। কিন্তু এমনও যেন না হয় তোমরা আমাকে করতে দিচ্ছ না শেষ, এটা যেন না হয়। ঠিক আছে, ওকে চলো। সো নিউক্লিয়ার ফিউশন মানে কি? জাস্ট ফিউশনের অপোজিট ফেনোমেনা। এখনো পর্যন্ত কি সেই রকম স্পিডে পড়াচ্ছি যা গড় গড় দেখাচ্ছি, নয়তো স্লোইতে চলছে। সো ফিউশন অপোজিট ঘটনা, যেখানে কি হচ্ছে লাইট এলিমেন্ট, লাইট মানে দেখতে পাচ্ছ হাইড্রোজেন হাইড্রোজেন নাম আছে। সো লাইট এলিমেন্ট কি হচ্ছে ফিউজ হচ্ছে, ফিউজ হয়ে দেখো হিলিয়াম কনভার্ট হচ্ছে। সো দেখো হাইড্রোজেন থেকে হিলিয়াম মানে তার দেখো প্রোটন বাড়লো, মাস বাড়লো, এবং তার সাথে কি হচ্ছে একটা সেকেন্ডারি নিউট্রন তৈরি হচ্ছে, আর কিছু এনার্জি বাড়ছে। স্যার এনার্জি কেন রিলিজ করছে পারবি বলতে? এনার্জি কেন রিলিজ করছে ধৃতিমান বলতো? এই কোশ্চেন থেকে এনার্জি রিলিজ কেন হচ্ছে? এনিওয়ান কেউ বল? আমরা কি বললাম? বাইন্ডিং এনার্জি যদি বাড়ে এনার্জি কি হবে? রিলিজ হবে। ভাই সিম্পল, পড়ো না, বুঝো না। সো এখান থেকে বাইন্ডিং এনার্জি বাড়াতে তো চাইছে, তো যখনই এই সমস্ত রিঅ্যাকশনে বাইন্ডিং এনার্জি বাড়াবে, সেই জন্য নিউক্লিয়ার রিঅ্যাকশনে সবসময় এনার্জি কি হবে? তৈরিই হবে। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? কারণ ও তো অলওয়েজ চাইছে বাইন্ডিং এনার্জিকে কি করতে? ইনক্রিজ করাতে, কারণ ওর বাইন্ডিং এনার্জি কম আছে। একটু আগে একটা কার্ভের মধ্যে দেখালাম যে হাইড্রোজেন বা ডয়টেরিয়ামের বাইন্ডিং এনার্জি কত ভাই? 1.1। ওর টার্গেট হচ্ছে 8-এ যাওয়ার। তাহলে ও শুধুমাত্র চাইবে কি? নিউক্লিয়ার ফিউশন করা। চলো ফিউশন করতে 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 ফেরাসে যাবো, দিয়ে কি হয়ে যাবে? স্টেবল হয়ে যাবো, আর দাঁড়াবো, আর কিছু করবোই না, কারণ ফেরাসে গিয়ে আমি স্টেবল হয়ে গেলাম। সেই জন্য সমস্ত নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কিন্তু ফেরাসে এসে শেষ হবে, আর সমস্ত নিউক্লিয়ার ফিউশন এই ফিশন বিক্রিয়া ফেরাসের পর থেকে শুরু হবে। ওই ফেরাসে গিয়ে সব দাঁড়িয়ে যাবে, আর কিছু হবে না। ওইটাই হচ্ছে একটা বাউন্ডারি লাইন। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? পুরো কার্ভটা বোঝাতে পেরেছি? পরীক্ষা যেন লিখতে পারবো বাবা। পরে পড়াচ্ছি, আসছি পড়াবো, হাইড্রোজেন বম পড়াবো। ওকে, এবার হচ্ছে কি ডয়টেরিয়াম ডয়টেরিয়াম ফিউশন। এটা দেখতে পাচ্ছ যে এটা একটা ডয়টেরিয়াম, এটা একটা ডয়টেরিয়াম, দুটো ডয়টেরিয়াম পরস্পর ফিউজ হয়ে হিলিয়াম তৈরি করছে। দেখো একটা হিলিয়ামের কিন্তু নিউট্রন নাম্বার কম তৈরি হয়েছে, কিন্তু পরে এই নিউট্রনটা রিলিজ হচ্ছে। আবার যদি এর পরবর্তী ক্ষেত্রে একটা হিলিয়াম নিউট্রন অ্যাড করতে পারে কোনো সময়, সে 2He4 হবে, অসুবিধা নেই, নাহলে এই আইসোটোপটাই থেকে যাবে, অসুবিধা নেই। ক্লিয়ার হয়েছে? সো ফর ফিউশন টু টেক প্লেস দ্য টু নিউক্লিয়ার মাস্ট কাম ক্লোজ এনাফ সো দ্যাট অ্যাট্রাকটিভ শর্ট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ইজ অ্যাবল টু এফেক্ট দেম। মানে কি? লাইনটা মানে বুঝো। মানে হচ্ছে যে যখন আমরা ক্লোজেস্ট অ্যাপ্রোচ পড়েছিলাম বোধহয় অ্যাটমের ক্ষেত্রে, না ক্লোজেস্ট অ্যাপ্রোচ, যখন আলফা রে পার্টিকেল দিয়ে অ্যাট্রাক্ট হচ্ছে, ক্লোজেস্ট অ্যাপ্রোচ পড়েছিলাম। তো এখন ক্লোজেস্ট অ্যাপ্রোচ যদি ভ্যালুটা দেখো প্রায় 10⁻⁻15 এর অর্ডার ছিল, ফেমটোমিটারের অর্ডার ছিল। তার মানে এখন বলছি এদের এই ক্লোজেস্ট অ্যাপ্রোচটা এতটাই কাছে হতে হবে যাতে এর নিউক্লিয়ার ফোর্স এর নিউক্লিয়ার ফোর্স একত্রে চলে আসে, তার ফলে একটা নিউক্লিয়াস ফর্ম হয়। বুঝতে পারছি ব্যাপারটা? যাতে ওই ওভারকাম করতে হবে, তো নাহলে হবে না। আবার এই ওভারকামটা কে করবে? স্যার এদের মধ্যে কুলাম্বিয়ান রিপালশন ফোর্স তো কাজ করছে। সো নিউক্লিয়ার ফোর্স কি করবে? কুলাম্বিয়ান রিপালশন ফোর্সকে ওভারকাম করবে, দিয়ে ফিউজ হবে। বুঝতে পারছি ব্যাপারটা? তার ফলে এই ঘটনা ঘটবে। ক্লিয়ার হচ্ছে? ওকে, সো একটা কোশ্চেন দিয়েছি, দেখো, হাউ ডাজ দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ভ্যারি উইথ দ্য ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ নিউক্লিয়নস? নাম্বার অফ নিউক্লিয়ন্স এর উপর ডিপেন্ড করছে, তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কিভাবে ভ্যারি করছে। তাহলে এখানে কতগুলো অপশন আছে, কেউ বলতে পারবে কি হবে? সো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন মানে প্যাকিং ফ্যাক্টর, বাইন্ডিং ফ্যাক্টর এফবি, এফবি মাস নাম্বারের সাথে কিভাবে ডিপেন্ড করছে, তাই না? এটা হচ্ছে গল্পটা। ক্লিয়ার হয়েছে? দেখেন অপশনগুলো। সো
তো এখানে যদি দেখি আমরা বাইন্ডিং ফ্র্যাকশন, দেখো বাইন্ডিং ফ্র্যাকশনের সাথে কার্ভ নিউক্লিয়াসে কার্ভ, ঠিক আছে, সি অপশন দেখে তো সি বলে দিলে এখন পট করে। অ্যান্সার করা আছে এখানে? হ্যাঁ, তো পরে তো করা আছে, তো ওটাই তো বোঝাবো আমি। ও আচ্ছা, তাই তুমি যদি দেখো কার্ভটা, তাহলে আমাকে বলছে বাইন্ডিং ফ্র্যাকশন মাস নাম্বারের উপর কিভাবে ডিপেন্ড করবে। তাহলে দেখ, আমরা যদি ইকুয়েশন দেখতাম এফ বি ইকুয়ালস টু কি ছিল না, তো স্যার বাইন্ডিং এনার্জি বাই কি ছিল, মাস নাম্বার। কট করে বলবি স্যার এ কমলে এ বাড়বে, তা তো হয় না। অ্যাকচুয়ালি কি হচ্ছে, মাস নাম্বার প্রথমে যদি ফেরাস পর্যন্ত দেখো, তাহলে আস্তে আস্তে কি হবে, বাড়বে, দিয়ে কি হবে, স্টেবল হবে, তারপর কি হবে, আবার কি হবে, কমবে। সো ফার্স্টে কি করবে, ও ইনক্রিজ করবে, তারপর কি করবে, অ্যাকচুয়ালি ডিক্রিজ করবে। বুঝতে পারছি ব্যাপারটা? এইভাবে হবে, নট লাইক দিস। এই ফর্মুলা দেখলাম, পট করে বলে দিলাম, ওরকম করবো না, আমরা গ্রাফটা দেখে বুঝতে পারবো। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি? সেজন্য গ্রাফটাকে পড়ালাম। কোশ্চেনটাকে এইভাবেই কিন্তু ফর্ম হবে, যে কোশ্চেনটা তোমরা দেখছো। হয়তো এখানে এই কোশ্চেনটা এইভাবে থাকবে না এমসিকিউ এ, কোশ্চেন তোমাকে ডাইরেক্ট দেবে যে কিভাবে ভ্যারি করে ব্যাখ্যা করো 2 মার্কসের জন্য। তখন কিন্তু জানো ব্যাখ্যাটা আমরা এইটা করতে পারি। বুঝতে পেরেছি ব্যাপারটা? এইটা হবে তার এক্সপ্লেনেশন। ক্লিয়ার হয়েছে? আর নিউক্লিয়ার স্টেবিলিটি দিয়ে যদি প্রবলেম দেয়, চেষ্টা করবে গ্রাফটাকে ড্র করে বোঝানোর। এতে স্যার বা ম্যাডামরা খুব খুশি হন, কারণ এই গ্রাফটা দিয়ে অনেক কিছু ব্যাখ্যা হয়। দেখো এই গ্রাফটা নিয়ে আমি অনেকক্ষণ ধরে আলোচনা করছি, বিকজ ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে। আর এখনো পর্যন্ত কোনো ম্যাথমেটিক্স আমরা পড়াইনি, কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যাইনি, যতক্ষণ না রেডিও অ্যাক্টিভিটি ঢুকবো আমরা। আর মনে হয় না রেডিও অ্যাক্টিভিটি ধরতে পারবো, যদি ধরে নিতে পারি তাহলে খুব ভালো। রেডিও অ্যাক্টিভিটি হলে পরে অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল ঢুকবো, নাহলে এতে কোনো ম্যাথমেটিক্স এখনো পর্যন্ত ইন্ট্রোডিউস নেই। ক্লিয়ার হয়েছে? ওকে, আর একটা কোশ্চেন আছে, কোশ্চেনগুলো আমি স্কিপ করছি একটু একটু করে, তোমরা কোশ্চেনটা দেখে নিতে পারো। সহজ কোশ্চেন আছে, এমন খুব একটা কঠিন কোশ্চেন নেই, ঠিক আছে। রেডিও অ্যাক্টিভিটি, চলো ধরছি তাহলে রেডিও অ্যাক্টিভিটি। এবার আমরা ম্যাথমেটিক্স অ্যাপ্রোচ করব। রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা কি না, তো হেনরি বেকারেল, হ্যাঁ, হেনরি বেকারেল, অ্যান্টনি হেনরি বেকারেল, দেখা যাচ্ছে, আই হোপ এবার দেখা যাচ্ছে, তো ঠিক আছে। হেনরি বেকারেল, হেনরি বেকারেল কি করলেন, একদিন একটা মানে ল্যাবে তিনি কাজ করছেন, এবং তার মধ্যে একটা যৌগ ছিল, দ্যাট ইজ কল্ড পটাশিয়াম ইউরেনিয়াল সালফেট। পটাশিয়াম ইউরেনিয়াল সালফেট নামক একটা পদার্থ ছিল, এবং তিনি সেটা নিয়ে একটু পড়াশোনা করছিলেন, এবং পড়াশোনা করতে করতে তিনি ফটোগ্রাফি প্লেটে মুড়ে একটা ড্রয়ারের মধ্যে রেখে তিনি 2-4 দিনের পর চলে গেছিলেন, এবং ফেরত এসে যখন ওই ম্যাটেরিয়ালটাকে খুলছে, তখন দেখছে ওই ফটোগ্রাফিক প্লেটের উপর ছোট ছোট দাগ পড়ে গেছে। তখন তিনি বললেন যে আমি তো একে ড্রয়ারের ভিতরে অন্ধকারে ভরে রেখেছিলাম, তাহলে ফটোগ্রাফিক প্লেটকে অ্যাটাক করলো কে, আলো তো পাইনি। তখন তিনি ওখান থেকে একটা ডিসিশন নিলেন যে পটাশিয়াম ইউরেনিয়াল সালফেট নামক পদার্থ থেকে কিছু কিছু রশ্মি বা রেজ বেরোচ্ছে, যা ফটোগ্রাফিক প্লেটকে অ্যাটাক করে। ফটোগ্রাফিক প্লেটকে অ্যাটাক করে। তাহলে এই ঘটনাকে তিনি তখন কি বলে, রেডিও অ্যাক্টিভিটি। এবং যে রেজ গুলো বেরোলো তাকে বলা হলো বেকারেল রেজ, বেকারেল রশ্মি। বেকারেল নাম হচ্ছে বেকারেল রশ্মি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেগুলো বলা হলো তেজস্ক্রিয় রশ্মি। তো এই হচ্ছে ঘটনাটা, তেজস্ক্রিয়। সো আমরা যদি আইসোটোপের কথা বলি, দের ইজ 1500 নোন নিউক্লিয়াস, মানে আইসোটোপ তুমি ভাবতে পারো 1500 খানা এরকম নিউক্লিয়াস আছে, কিন্তু তার মধ্যে মাত্র 260 বা তার কমই হচ্ছে স্টেবল, বাকি সবই আনস্টেবল। এবং এক একটা আনস্টেবল এতটাই আনস্টেবল যে এরকম করে চোখ বন্ধ করবো, বাস সংসার নষ্ট হয়ে গেল, থাকবেই না, তাদের খুব কম লাইফ, মানে তোমার লাইফ টাইম। তো এত কম হওয়ার জন্য তারা খুব আনস্টেবল হয়। দ্য আনস্টেবল নিউক্লিয়াই, যেগুলো আনস্টেবল আছে, তারা কি করে স্টেবিলিটি গেইন করে। স্টেবিলিটি গেইন কি করে করবে, বাইন্ডিং এনার্জি বাড়িয়ে। আর বাইন্ডিং এনার্জি বাড়বে কি করে না, তো স্যার এনার্জি রিলিজ করে। তো সে কি করে, আলফা বিটা গামা এরকম কিছু কিছু পার্টিকেলস বা ইলেকট্রোম্যাগনেটিক রেজ গুলোকে ও এমিট করে, এবং এই ফেনোমেনাটাকে বলছি আমরা কি, রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। রেডিও অ্যাক্টিভিটি ইজ এ নিউক্লিয়ার ফেনোমেনা। তেজস্ক্রিয়তা অবভিয়াসলি একটা হচ্ছে নিউক্লিয় ঘটনা। কারণ কি, রেডিও অ্যাক্টিভিটি কোনো রকম তাপ, চাপ, উষ্ণতা, বাহ্যিক কোনো পরিবেশ কিছুর উপর ডিপেন্ড করে না। ওকে মাটির তলা পুঁতে দিলেও রেডিও অ্যাক্টিভিটি হতেই থাকবে, যেখানে নিয়ে যাও। আবার যদি কোনো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থাকে, তার সাথে যদি অন্য কোনো এলিমেন্টের তুমি কেমিক্যাল রিয়াকশন করো, তার নিউক্লিয়ার রেডিও অ্যাক্টিভিটির কোনো চেঞ্জ হয় না। তো কেমিক্যাল রিয়াকশন তো নিউক্লিয়াসের মধ্যে হয় না, ও কোথায় হয়, ইলেকট্রনের মধ্যে হয়। তো এখান থেকে আমরা ধারণা করতে পারি কি, যে না স্যার, নিউক্লিয় ফেনোমেনা অবভিয়াসলি একটা রেডিও অ্যাক্টিভিটি। ক্লিয়ার? এবং হেনরি বেকারেল এটার আবিষ্কারের শ্রেয় পাই। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? সো তিনি কি করেছিলেন, তিনি কি করলেন না, তো ইউরেনিয়ামের যে সল্টের কথা বলছিলাম, পটাশিয়াম ইউরেনিয়াল সালফেট, তিনি তাকে একটা কালো পেপার দিয়ে মুড়ে রাখলেন, এবং একটা সিলভার ফয়েল দিয়ে এখানে ফটোগ্রাফিক প্লেট রাখলেন। আফটার দ্যাট ড্রয়ার এক্সপেরিমেন্ট করার পর তিনি দেখলেন যে এখান থেকে কি হচ্ছে, কিছু কিছু এই জায়গাটায় ফটোগ্রাফিক প্লেট কালো হয়ে যাচ্ছে, মানে ছটা পড়ছে।
তখন তিনি বললেন যে এই ব্ল্যাক পেপার ওইখান থেকে যে যা বেরোচ্ছে রশ্মিগুলো সেখান থেকে আটকাতে পারছে না, এবং সেই সিলভার ফয়েল ভেদ করে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এইগুলোর নাম তিনি তখন দিয়েছিলেন এরকম ঘটনা, রেডিও অ্যাক্টিভিটি বা এক্স। সো এই এক্সপেরিমেন্টটা তিনি করেছিলেন। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি, ব্যাপারটা বোঝাতে পেরেছি। ওকে ওকে, স্টেবিলিটি বেল্ট। স্টেবিলিটি বেল্ট যখন কোনো একটা নিউক্লিয়াসকে নিয়ে আমরা আলোচনা করব, সেই নিউক্লিয়াসের যদি আমরা বাইন্ডিং এনার্জি কার্ভটা দেখতে চাই, তাহলে আমরা সেখানে দেখলাম বাইন্ডিং এনার্জি মোটামুটি ওই ফেরাসের রিজিয়নটা খুব স্টেবল হয়, অর্থাৎ 50 to 80 মাস নাম্বার যেগুলো হয়, মানে জেড যদি দেখো তাহলে ফেরাস কত হয় স্যার 26, তাহলে ফেরাসের প্রোটন নাম্বার হচ্ছে 26, মানে ওই 20-র কাছাকাছি বা 20-20-র বেশি, মানে 20 থেকে 30 ভাবতে পারি আমরা। তো 20 থেকে 30 যেগুলো হয় সেগুলো মোটামুটি স্টেবল হয়, কিন্তু 20-র কমও হচ্ছে আনস্টেবল, আবার 30-এর বেশি হচ্ছে কি আনস্টেবল। জেড এর কথা বলছি আমি কিন্তু, হ্যাঁ জেড, উই আর টকিং অ্যাবাউট প্রোটন নাম্বার। তো এদের পড়াশোনা এবার করা হলো যে কি হচ্ছে এমন যে একটা সিস্টেম আনস্টেবল হচ্ছে, একটা সিস্টেম স্টেবল হচ্ছে। তো তখন তাদের নিউট্রন প্রোটনের রেশিওটাকে দেখা হলো। বলছে যদি জেড, প্লিজ কন্ডিশন গুলো মেনটেন করবে, যদি জেড এর ভ্যালু 20-র কম হয় বা সমান হয়, তখন কোনো একটা এলিমেন্টের স্টেবিলিটি ডিপেন্ড করবে তার নিউট্রন প্রোটনের রেশিওর উপর, যদি সেটা 1 হয় বা 1-এর খুব কাছাকাছি হয়। অর্থাৎ যদি প্রোটন নাম্বার 20 বা কম, 20 মানে কত, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম, ব্যাপারটা বুঝতে পারছো, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত যদি যাও, তাহলে তাদের নিউট্রন প্রোটনের রেশিও যদি 1 হয় বা ক্লোজ টু 1 হয়, তারা কিন্তু স্টেবল হবে। যেমন হিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, এগুলো কিন্তু স্টেবল। কিন্তু এবার স্টেবল হওয়ার সঙ্গে সঙ্গে এদের মধ্যে ম্যাজিক নাম্বার আছে। ম্যাজিক নাম্বারটা কি কেমিস্ট্রিতে তোমরা পড়েছো, কি বলতো? দেখো এখানে 2He4 মানে দুটো প্রোটন দুটো নিউট্রন আছে। দেখো এখানে 6টা প্রোটন 6টা নিউট্রন, সেরকমই দেখো 7টা প্রোটন 7টা নিউট্রন, সেরকমই দেখো 20টা প্রোটন 20টা নিউট্রন। অক্সিজেনও তাই হয়, 8O16, 8টা প্রোটন। সো এইখানে দেখো প্রোটন নিউট্রন নাম্বার সেম সেম হওয়ার জন্য এগুলো কি হবে, সব থেকে বেশি কি হবে, স্টেবল হয়ে যাবে। দে আর দ্য মোস্ট স্টেবল। সো এগুলো হচ্ছে স্টেবল। তাহলে এবার তুমি ভাবো, যদি আমি একটা এলিমেন্ট চয়েস করি 8O16, স্যার ইহা বিশাল স্টেবল, কারণ এর নিউট্রন প্রোটন রেশিও কত হয়ে যাবে স্যার 1। কিন্তু আমি যদি অক্সিজেনের আর একটা আইসোটোপ দেখি 8O18, বাস এবার স্টেবিলিটি চলে গেল, বিকজ প্রোটন নাম্বার বেড়ে গেল, সরি নিউট্রন নাম্বার বেড়ে গেল। তো নিউট্রন বেড়ে গেল মানে আপ বেড়ে গেল, সো 1-এর বেশি হয়ে গেল, বলে এক্ষেত্রে আর স্টেবিলিটি থাকলো না। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। So any atom which does not have neutron proton ratio 1 will lie in the neighborhood of n equal to z line. এবার দেখ n equal to z মানে কি, নাম্বার অফ নিউট্রন ভার্সেস প্রোটন নাম্বার। তো নাম্বার অফ প্রোটন n আর নাম্বার অফ নিউট্রন আর প্রোটন ইকুয়ালস টু 1 মানে কি স্যার n ইকুয়ালস টু p। তাহলে n ইকুয়ালস টু 1 ইনটু p যদি হয়, y ইকুয়াল টু mx এর গ্রাফ ফলো করবে। সো y ইকুয়াল টু mx এর গ্রাফ মানে কি স্যার এই গ্রাফটা থাকবে। তো এটা হচ্ছে দ্য মোস্ট স্টেবল, দ্য মোস্ট স্টেবল, তাই না, যেটা এরা নাকি এরা হচ্ছে মোস্ট স্টেবল, এরা মোস্ট স্টেবল কারণ এরা ওই ক্রাইটেরিয়া ফলো করছে। এবার যাদের নিউট্রন প্রোটন রেশিও 1-এর বেশি হবে, তাহলে তারা উপরের দিকে থাকবে, হ্যাঁ না বল, তারা উপরের দিকে থাকবে। উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখ যেমন 6C12 দেখ, এক্ষেত্রে দেখ নিউট্রন প্রোটন 1 হচ্ছে, কিন্তু যখন আমি 6C14-এ যাব, 6C14 যখন আমি দেখবো, 6C14 এর ক্ষেত্রে নিউট্রন 8, প্রোটন কত 6, 8/6, 6 12 72, 6 13 78, তাই না, প্রায় 1.3 এর কাছাকাছি। তো 1.3 মানে স্লোপ উপরে চলে যাবে, বুঝতে পারছিস ব্যাপারটা? সো এই সব জায়গায় সে লাই করবে, দেখেন লাই করছে, দেখতে পাচ্ছিস? তো যাদের ভ্যালু বেশি হবে তারা স্যার উপরে লাই করবে, যাদের ভ্যালু কম হবে তারা কি হবে, নিচে লাই করবে। এইভাবে তারা এই স্টেবিলিটি বেল্টের আশেপাশে লাই করবে, কিন্তু যারা এই সব জায়গায় লাই করবে তারা হবে দ্য মোস্ট স্টেবল এলিমেন্টস। দেখো বাবা, এরকম ভাবে বোঝাচ্ছি তো, জানি না কোনো জায়গায় বুঝবে কিনা, বোঝার চেষ্টা করো। ভবিষ্যতে ভাবছো কাজে লাগবে না, লাগবেই কোনো না কোনো জায়গায় কাজে। কোনো না কোনো ইঞ্জিনিয়ারিং হবে যখন কেউ পড়বে কোনো ব্রাঞ্চে, লাগবেই কোনো না কোনো জায়গায় কাজে। তো একটু বোঝো ব্যাপারগুলো, হ্যাঁ। মনে হচ্ছে যে এখন কি বকছে না বকছে, যখন পরীক্ষা খাতা দেখবে, যখন এইসব জায়গা থেকে কোশ্চেন তুলবে, যদি স্যার তুলে দেয় বোর্ড আমাদের, তাহলে বুঝতে পারবে যে কত বেসিকের কোশ্চেন হতে পারে এখান থেকে। আমি সেই বেসিক পয়েন্টগুলোকে ধরে ধরে তুলে ধরে ধরে ব্যাখ্যা করছি, সব ক্লিয়ার হয়েছে? আই হোপ যারা বুঝতে পারছো, ক্লিয়ার হলো? এই হচ্ছে গল্প। নিউক্লিয়ার ফোর্স ইজ ইফেক্টিভ ইন দ্য শর্ট রেঞ্জ। নিউক্লিয়ার ফোর্স তো শর্ট রেঞ্জে কাজ করে, নিউক্লিয়ার ফোর্স শর্ট রেঞ্জে কাজ করে, হেন্স ইট ইজ সাফিসিয়েন্ট টু ওভারকাম কুলম্বিক রিপালশন ইন স্মলার নিউক্লিয়াই। যে সমস্ত নিউক্লিয়াস গুলো ছোট হয়,
তাদের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে প্রোটন প্রোটন রিপালশন ফোর্স হচ্ছে, এই রিপালশন ফোর্সটাকে নিউক্লিয়ার ফোর্সই কভার আপ করছে। কিন্তু যারা হেভি এলিমেন্ট হবে না, তাদের ক্ষেত্রে পারবে না, কারণ এই কুলম্বিয়ান ফোর্স অনেক বেশি হবে। কেন বলতো, আবে তাদের মধ্যে প্রোটন নাম্বার অনেক বেশি হয়ে যাচ্ছে না ভাই, 80 82 85 প্রোটন নাম্বার হয়ে যাচ্ছে। তো সেখানে কুলম্বিয়ান রিপালশন ফোর্স অনেক বেশি হয়ে যায়, সেই জন্য রেডিও অ্যাক্টিভিটি সেখানে খুব খুব ভালো চোখে পড়ে, এইগুলোতে অতটা পড়ে না। কিন্তু আবার দেখ, নিউট্রন নাম্বার বাড়ছে মানেও কিন্তু সেটা কি হচ্ছে, তার স্টেবিলিটিটাকে ও ডিফর্ম করছে, অ্যাকচুয়ালি থাকছে না স্টেবিলিটি, সেই কারণে এক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। তাহলে আমরা এখানে z ইকুয়াল টু 20 বা তার থেকে কম নাম্বারের ক্ষেত্রে নিউট্রন প্রোটনের রেশিওর ক্রাইটেরিয়া দেখলাম। এবার বল, যদি নিউট্রন প্রোটন একের বেশি হয়, প্লিজ ভালো করে বলছি, নিউট্রন প্রোটন যদি একের বেশি হয়, তাহলে পরে মাথায় আসবে স্যার ও নিউট্রন প্রোটনকে কমাতে চাইবে, ও নিউট্রন প্রোটন রেশিও কমাতে চাইবে। তো নিউট্রন প্রোটন যদি একের বেশি হয়, ও নিউট্রনের মানটাকে কমাতে চাইবে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে কি হবে বলতো, না তো স্যার এই সমস্ত ক্ষেত্রে একটা নিউট্রন ভেঙে যাবে, এবং একটা নিউট্রন ভেঙে গিয়ে একটা প্রোটন তৈরি করবে, আর তার সাথে কি তৈরি করবে বলতে, একটা ইলেকট্রন। এবার নিশ্চয় আর এগুলো চিন্তা অসুবিধা নাই, ক্লাসের প্রথমে বুঝিয়ে দিয়েছিলাম স্যার, এটা ইলেকট্রন, এটা প্রোটন, এটা নিউট্রন। এই ইলেকট্রনটা তখন বেরিয়ে আসবে কি রশ্মি রূপে বলতো, বিটা রশ্মি রূপে। সো যাদের এই কার্ভের কি থাকবে, তাহলে যারা এই কার্ভের ওপরের দিকে থাকবে, তারা তাহলে এখান থেকে কি করবে, অ্যাকচুয়ালি ওই রকম ভাবে বেরিয়ে আসবে। এবার যারা নিচে থাকবে, তাহলে তারা নিউট্রন প্রোটন রেশিওটা একের কম, তো একের কম হওয়ার জন্য তারা কি করবে, নিউট্রন বাড়াতে চাইবে, আর প্রোটন কি করতে চাইবে, কমতে চাইবে। তখন প্রোটন কনভার্ট হয়ে যাবে কিসে, নিউট্রনে, দিয়ে তখন কি তৈরি করবে, পজিট্রন তৈরি করতে পারে, বা এইরকম টাইপ। বুঝতে পারছি ব্যাপারটা, কনসেপ্টটা বুঝতে পারছি ব্যাপারটা। সো ইলেকট্রনের অপোজিট পার্টিকেলের নাম কি বলতো, পজিট্রন। বুঝতে পারছি ব্যাপারটা, পজিট্রন। সো তখন কি হবে, পজিট্রন তৈরি হবে। সো বেসিক্যালি তখন কি হবে স্যার, সরি, একটা প্রোটন কনভার্ট হবে, তো কি তৈরি করবে স্যার, একটা প্রোটন নিউট্রন তৈরি করবে, কিন্তু নিউট্রন তো থাকবে না, সেই জন্য কি তৈরি করবে স্যার, পজিট্রন তৈরি করে নেবে। এটা হচ্ছে বিটা, সরি এটা হবে বিটা প্লাস। এইভাবে ইলেকট্রন পজিট্রন নির্গত হতে থাকবে। এইটাকে আমরা বলবো অ্যাকচুয়ালি বিটা ডিকে। এইটাকে বলবো বিটা ডিকে, মানে এখান থেকে আমার বিটা রশ্মি হয়ে যাবে, আমরা পরে আবার পড়াবো, অসুবিধা নাই। দিস ইজ কল্ড বিটা ডিকে। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা, বুঝতে পেরেছি? আই হোপ এই কার্ভটাকে পুরোপুরি রিফ্রেশ করাতে পেরেছি সবাইকে। ক্লিয়ার হচ্ছে? ওকে, নেক্সট স্টেবিলিটি বেল্টে আবার আলোচনা করছি। যদি ফর অ্যাটম জেড এর মান 20-র বেশি হয়, যদি 20 থেকে বেশি হয়ে যায়, তখন কন্ডিশন কি হবে, যে নিউট্রন প্রোটনের রেশিও 1 আর 1.6 এর মাঝামাঝি জায়গায় থাকবে। এরকম কিছু এলিমেন্ট হচ্ছে কি, ফেরাস, যেমন ধরো সিলভার, এরা কিন্তু খুব স্টেবল এলিমেন্ট, এরা খুব স্টেবল এলিমেন্ট। এবার যখন লার্জার নিউক্লিয়াস হয়ে যায়, তখন কি হয়ে যাচ্ছে, যে নিউক্লিয়ার ফোর্স ডিক্রিজ করছে, কেন, সাইজ বেড়ে যাচ্ছে না, আর নিউক্লিয়ার ফোর্স হচ্ছে কি শর্ট রেঞ্জ ফোর্স। তো যেহেতু সাইজ বেড়ে যাচ্ছে, নিউক্লিয়ার ফোর্স আর ওভারকাম করতে পারছে না, ও কি করছে, রিপালসিভ ফোর্সটাকে ওভারকাম করতে পারছে না বলে আনস্টেবল হয়ে যাচ্ছে এলিমেন্টগুলো। ক্লিয়ার হয়েছে? সেম কনসেপ্টে দেখতে পারো যে এন জেড এর রেশিও কিন্তু এইটা হওয়া উচিত ছিল, হ্যাঁ না বল, অ্যাকর্ডিং টু আওয়ার প্রিভিয়াস ডেটা। আমরা যদি প্রিভিয়াস ডেটা দেখি, তাহলে এন জেড এর রেশিওটা ভাই এইরকম ভাবে সোজা চলে যাবে। দেখ সেটাই কিন্তু আমি এঁকেছি, এন জেড এর রেশিও পুরো ডেটা সেম যাবে, কিন্তু যেহেতু এলিমেন্ট নিজস্ব নিজের স্টেবিলিটি পছন্দ করছে, বা নিজের মতো করে নেচার ওকে চাইছে করতে, সেজন্য এই নিউট্রন জেড এর রেশিওটা জেড ইকুয়াল টু 20 পর্যন্ত ঠিক থাকছে, কিন্তু 20-র পর কি হচ্ছে, এই গ্যাপটার স্টেবিলিটি চেঞ্জ হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 1.2 তে খুব বেশি স্টেবল, কোনোটা দেখা যাচ্ছে 1.4 এ স্টেবল, কোনোটা দেখা যাচ্ছে 1.5 এ স্টেবল, এইভাবে স্টেবিলিটিটাও দেখো চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছি ব্যাপারটা? সেই জন্য স্টেবিলিটিটা n ইকুয়ালস টু জেড না গিয়ে সাম কিছু ডিফরমেশন অফ দ্য কার্ভ দেখা যাচ্ছে। এবং লাস্ট দেখছি বিসমাথ, দ্য লাস্ট স্টেবল নিউক্লিয়াস, যেটা কি প্রকৃতিতে স্টেবল অবস্থায় পাওয়া যায়। বিসমাথের পর থেকে তোমার সব রেডিও অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে, অটোমেটিক্যালি ভাঙতে শুরু করবে, আর দরকারই পড়বে না কিছু। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? সো গ্রাফটা বোঝাতে পেরেছি আই হোপ। সো স্টেবিলিটি বেল্ট আই হোপ বোঝাতে পেরেছি কি স্টেবিলিটি। সো এই সমস্ত জায়গায় লাই করবে, সেগুলো স্টেবিলিটি বেল্টের মধ্যে থাকবে। ক্লিয়ার হচ্ছে? কাছাকাছি থাকতে হবে, যত কাছাকাছি থাকবে দে উইল বি মোর স্টেবল। ক্লিয়ার? এবার বিটা মাইনাস ডিকে আর আলফা ডিকে, যেগুলো আমরা 20-র বেশির কথা বলছি, আমরা কিন্তু 20-র বেশির কথা বলছি, কিন্তু 20 কমে নয়, 20-র বেশির কথা বলছি। নিউক্লিয়াস অ্যাবাভ স্টেবিলিটি বেল্ট, যেটা একটু আগে বোঝানোর চেষ্টা করছিলাম, অ্যাবাভ স্টেবিলিটি বেল্ট, তারা কি করছে, বিটা মাইনাস ডিকে, তারা বিটা মাইনাস ডিকে, তাই না, তাই করেছিলাম, মনে করে দেখ ইলেকট্রন এমিশনই করেছিলাম, বেশি হচ্ছিল বলে কমাচ্ছিল। সো বিটা মাইনাস ডিকে হচ্ছে, দেখ সিম্পল যদি ফিজিক্স বুঝতে পারিস খুব মজা লাগবে পড়তে, বিটা ডিকে হয়ে যাচ্ছে, তাই না, পুরো লজিক। কিন্তু যারা নিচে থাকবে তারা কি করবে, পজিট্রন, অথবা কি করবে স্যার, আলফা, যে কোনো একটা করবে ওরা। তো এইভাবে কোনো একটা এলিমেন্ট আইদার বিটা ডিকে করে,
না হয় আলফা না হয় বিটা প্লাস, একসঙ্গে মন হলো আলফা বিটা গামা সব ছাড়তে শুরু করে দিলাম, ওরকম এলিমেন্ট হয় না। এবার যদি আমি আলফা বিটা গামা একসাথে ছাড়তে চাই তাহলে আমাকে মিশ্রণ লাগবে, মিক্সচার অফ আইসোটোপ, যেটা আমাদের রাদারফোর্ড করেছিল। রাদারফোর্ড একটা পরীক্ষা করেছিলেন, সেই ফেমাস পরীক্ষাটা 10-এ পড়েছিস বলে আমি আর সেই পরীক্ষাটা পড়াইনি, যে তোরা জানিস যে তিনি এখানে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নিয়েছিলেন, এখানে তিনি দিয়েছিলেন প্লাস, এখানে কি দিয়েছিলেন মাইনাস, দেখা গেছিল কিছু এলিমেন্ট এদিকে ঢুকে যাচ্ছে, কিছুটা সোজা যাচ্ছে, এই যাচ্ছে, মনে পড়ছে? এগুলো পুরো বৃথা হয়ে যাবে বলে আর পড়াইনি। যে স্যার এটা আলফা, এটা কি হচ্ছে বিটা, এটা হচ্ছে সরি এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে গামা। এবার এখানে দেখো একটা এলিমেন্ট থেকে আলফা বিটা গামা হবে না ভাই, কিন্তু টেনে আমি বলতে পারি না এগুলো, এখন বলছি। এখানে রাদারফোর্ড মিক্সচার ইউজ করেছিল, যেখান থেকে একসঙ্গে আলফা বিটা গামা সবগুলোই বেরোবে। ভুলে গেছে? আজকে যাবো তাহলে দেখতে পাবো, কালকে। ওকে, তো তাহলে বেসিক্যালি মিক্সার ইউজ করেছিল, বুঝতে পারলাম, আলফা বিটা গামা। তো এবার তোদের বই এখানে কি আছে বলতো, দুপাতা এই নিয়ে পড়াশোনা আছে, যে আলফার প্রপার্টিজ কি, বিটার প্রপার্টিজ কি, খুলে দেখবি ইতিহাস আছে, গামার প্রপার্টিজ কি। আমি রিডিং পড়লে এগুলো হয়ে যাবে, সো আমি এগুলো সেজন্য পড়াচ্ছি না। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? আমি কি বলতে পারছি? আলফা বিটা গামার প্রপার্টি গুলো যেহেতু আমরা অলরেডি জানি, একবার রিডিং দিলে এমনি পারবি আলফা বিটা গামার প্রপার্টি। আমার দরকার কিন্তু এই জিনিসটা বোঝানোর, এই জিনিসটা বইয়ে নাই, এই জিনিসটা বইয়ে নাই, এটাই দরকার আমার বোঝানোর, যে আমি আলফা বিটা গামা ডিকেটা এমনি রিডিং দিলে 2 লাইন লিখতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছি ব্যাপারটা? ওকে ওকে, এবার আমরা কি করছি, আলফা ডিকে, তাহলে আলফা ডিকে, বিটা ডিকে, আর কি ডিকে হবে, গামা ডিকে। কেন আলফা বিটের দিকে বলছি, ডিকে মানে ক্ষয়ে যাচ্ছে, কারণ কোন একটা এলিমেন্ট থেকে আলফা বেরিয়ে যাচ্ছে, বিটা বেরিয়ে যাচ্ছে, গামা বেরিয়ে যাচ্ছে, সো আলফা বিটা গামাকে আমরা বলছি ডিকে, মানে ক্ষয় হয়ে যাচ্ছে। তো আলফা ডিকে মানে অ্যাকচুয়ালি পরীক্ষা করে দেখা গেছে আলফা পার্টিকেল ইজ আয়োনাইজড হিলিয়াম পার্টিকেল, দ্যাট ইজ হিলিয়াম নিউক্লিয়াস। যদি অ্যাকচুয়ালি দেখো আলফার ডেফিনিশন বা ফর্মুলা, সো He ডাবল প্লাস অ্যাকচুয়ালি হচ্ছে আলফা। আলফাকে আমরা হিলিয়াম আয়ন দিয়ে লিখবো, সেই জন্য তেজস্ক্রিয় খনিতে সবসময় হিলিয়াম গ্যাস খুঁজে পাবে, বিকজ সেখান থেকে আলফা পার্টিকেল বেরিয়ে আসে। আলফা পার্টিকেল কি করে, অ্যাটমসফিয়ার থেকে ইলেকট্রন অ্যাবজর্ব করে এবং সেখান থেকে কি তৈরি করে নিয়েছে, হিলিয়াম এলিমেন্ট তৈরি করে। সো আলফা পার্টিকেলের যদি দেখো চার্জ প্লাস 2e, কেন প্লাস 2e বলছি, কারণ দেখো 2 প্লাস আছে বলে প্লাস 2e বলছি। আর কি মাস, না তো হিলিয়ামের মাস তো 4 আছে, সো 4u বা 4mu হচ্ছে তার মাস, আর সিম্বল হচ্ছে হিলিয়াম 2He4। তো একটা আলফা পার্টিকেল দেখতে কেমন লাগে, তার নিউক্লিয়াসটা হচ্ছে 2টো নিউট্রন 2টো প্রোটন, এইভাবে হচ্ছে আলফা পার্টিকেলের নিউক্লিয়াস। সো দিস ইজ দ্য নিউক্লিয়াস অফ ইওর আলফা পার্টিকেলস। আলফা পার্টিকেলের নিউক্লিয়াসটা এটা হচ্ছে, ঠিক আছে। এবার যখন কোনো একটা জায়গা থেকে কোনো একটা আলফা পার্টিকেল বেরিয়ে আসবে, ধর এটা ZXA, যে কোনো একটা এলিমেন্ট, এই এলিমেন্টটাকে বলবো আমরা প্যারেন্ট নিউক্লিয়াস। প্যারেন্ট মানে জনক, বাংলায় বলে পারে। এখান থেকে আমরা একটা নতুন এলিমেন্ট তৈরি হবে, দ্যাট ইজ কল্ড ডটার। সো প্যারেন্ট নিউক্লিয়াস থেকে যখন আলফা বেরোবে, দেখ আলফা মানে কিন্তু 2He4, তো আলফা যখন 2He4 হবে তাহলে এর জেড আর এই দিককার জেড সেম থাকতে হবে। এটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাকশনের কনজারভেশন ল। সো নিউক্লিয়ার কনজারভেশন লটা কি, না তো রিঅ্যাকশন, এটাকে রিঅ্যাকশন যদি বলিস, রিঅ্যাকশনের প্রিভিয়াসে টোটাল অ্যাটমিক নাম্বার, রিঅ্যাকশনের পরে টোটাল অ্যাটমিক নাম্বার সেম হবে। রিঅ্যাকশনের আগে টোটাল মাস নাম্বার, রিঅ্যাকশনের পরে টোটাল মাস নাম্বার সেম হতে হবে। তাহলে এবার যদি আমরা একটু দেখি ভালো করে ক্যালকুলেট করে, তো স্যার এখানে জেড ছিল আর এখানে হিলিয়াম বেরিয়ে গেছে, তাহলে হিলিয়াম তো 2, তাহলে নিশ্চয়ই এখানে Z-2 হবে, বলেই কি হচ্ছে এটা জেড। সেই রকমই এর -4 হবে বলে হচ্ছে। তার মানে আমরা এইভাবে বলতে পারবো যে কোনো একটা যদি প্যারেন্ট নিউক্লিয়াস থাকে, সে কনসিডার করো XZA, সেখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, তাহলে পরে জেড এর জায়গায় কত লিখবো, না তো স্যার Z-2, কিন্তু X আর X থাকবে না, Y হয়ে যাবে, আর এর জায়গায় কত লিখবো, A-। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? সো দিস শুড বি ইওর ফর্মুলি। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি, বুঝতে পারলাম। সো এই দিয়ে আমরা বার করতে পারবো। ক্লিয়ার হচ্ছে? ওকে, এবার হচ্ছে আলফা ডিকের একটা ইকুয়েশন দেখছি আমরা। সো আলফা ডিকে নিয়ে যদি একটু পড়াশোনা আমরা বাড়াই, তো একটা ইকুয়েশন আমরা দেখছি। তো কনসিডার করো 92 ইউরেনিয়াম 238, এখান থেকে কি হচ্ছে, একটা আলফা বেরোচ্ছে, আর তার সাথে কি হচ্ছে, যে নতুন একটা এলিমেন্ট তৈরি হচ্ছে। তো তুই বল 92 থেকে যদি আলফা বেরিয়ে যায়, সব ভুলে যা, 92 থেকে আলফা বেরোলে 92 জায়গায় কত লিখবো, 90, আর 238 এর জায়গায় কত লিখবো, 234। একটু আগে তাই পড়লাম, তাই না? 4 কমবে আর 2 কমবে, ঠিক বলছি তো? ভালো করে দেখ, যে কোনো একটা এলিমেন্ট থেকে যদি আলফা বেরিয়ে যায়,
প্রোটন নাম্বার 2 একক কমবে আর মাস নাম্বার 4 একক কমবে। তো তাই করেছে। এবার দেখ আমরা যদি নিউট্রন প্রোটন রেশিও দেখি, তো নিউট্রন প্রোটন রেশিওটা কি হচ্ছে না, তো প্রথমে ছিল 92U238 থেকে 1.58, তাহলে নিউট্রন বাই প্রোটন রেশিও থোরিয়ামের ক্ষেত্রে কত হয়ে গেল 1.6, অর্থাৎ নিউট্রন প্রোটন রেশিও বাড়লো। তাহলে এখানে এসে রিয়াকশন থামবে না, ও কি করবে বলতো ফার্দার রিয়াকশনে যাবে, ও আবার আলফা বের করবে বা বিটা গামা কিছু তো বার করবে, যার ফলে ও স্টেবিলিটির দিকে আসতে থাকবে। আবার আমরা কি বললাম, বাইন্ডিং এনার্জি যেহেতু বাড়ছে বা নিউট্রন প্রোটন রেশিও বাড়ছে ক্ষেত্রে, তাহলে কিউ এর ভ্যালু চেঞ্জ হবে বা কিউ ইভলভ হবে, কিছু একটা হবে। সো এইখান থেকে আমরা কিউ ইকুয়েশন বার করতে পারি অফ এ নিউক্লিয়ার রিয়াকশনের কিউ ইকুয়েশন পরে আসছি আমরা। তাহলে এইভাবে আমরা ঘটনাটা দেখলাম। সো ইউরেনিয়াম 238 আন্ডারগোজ আলফা ডিকে টু ফর্ম থোরিয়াম 235, ঠিক আছে, সো দ্যাট নিউট্রন এন্ড প্রোটন রেশিও ক্যান বি ইনক্রিজ এন্ড দ্য নিউক্লিয়াস বিকামস মোর স্টেবল। তাহলে এখানে কি হচ্ছে, ও আরো বাড়াতে চাইছে যাতে করে কি হচ্ছে স্টেবিলিটি কার্ভের দিকে যায়। এবার স্টেবিলিটি কার্ভ স্যার বাড়লে নিউট্রন প্রোটন রেশিও বাড়বে, হ্যাঁ তাই তো বলা হলো যে জেড 20 থেকে বেশি হলে 1 থেকে 1.6 পর্যন্ত ছিল। তার মানে এখানে ভালো করে বোঝো, এখানে যদি 1.4 হয় এখানেও 1.4 হবে না ভাই, এখানে আস্তে আস্তে বাড়বে নিউট্রন প্রোটন রেশিও স্টেবিলিটি, তো এখানে 1.6 এ পৌঁছে যাবে। সেই জন্য কোনো একটা এলিমেন্টের ক্ষেত্রে তার নিউট্রন প্রোটন রেশিও 1.2 তে যদি সে স্টেবল হয়, দ্যাট ডাজন্ট মিন অন্য একটা এলিমেন্টও সেখানে স্টেবল হবে না, চেঞ্জ হবে সেগুলো। ওকে বুঝতে পারলাম ব্যাপারটা, ক্লিয়ার হয়েছে? সো এখানে চেঞ্জ হচ্ছে। এখান থেকে মাস ডিফেক্টটা তুমি বার করতে পারবে। মাস ডিফেক্ট মানে কি হবে, এর মাস আর এর মাস সমান হবে, কিন্তু অ্যাকচুয়ালি সমান হবে না, চেঞ্জ হবে, যাতে করে কিউটা বেরিয়ে আসে। সো এখান থেকে কিউটা কি হবে, কিউ এনার্জি, সো ডেল্টা এম সি স্কয়ার এখান থেকে বার করে নিতে পারবে। তাহলে এম এক্স যেটা ছিল আমার এক্স, সেখান থেকে এম আর ক্লিয়ার হয়েছে? তো কিউ যদি পজিটিভ হয় দ্যাট মিনস কি হচ্ছে, এনার্জি বাড়ছে, আর এনার্জি বাড়ছে মানে তার বাইন্ডিং এনার্জিও কি অ্যাকচুয়ালি বাড়বে, তাই তো বোঝালাম আমরা, ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম। সো আলফা ডিকের ইকুয়েশনটাকে আমরা এইভাবে এখন ভাবতে পারি, কিভাবে দেখ, মোমেন্টাম দিয়ে ভাব যে আমার কাছে কোনো একটা এলিমেন্ট আছে জেড এক্স এ, সেখান থেকে আলফা বেরোচ্ছে এবং কোনো একটা এলিমেন্ট তৈরি হচ্ছে। এবার যখন আমার আলফা পার্টিকেল বেরোবে, তাহলে তুই ভাব এ তো স্থির ছিল, তাহলে এ স্থির থাকার জন্য এর বাইরে থেকে নেট ফোর্স 0 হলে এরও বাইরে থেকে নেট ফোর্স 0 হবে। তার মানে এরা যদি প্রত্যেকে মুভ করে এমন ভাবে মুভ করবে যাতে এদের টোটালটা কত হয়ে যায়, 0 হয়, মোমেন্ট 0 হয়, তাই না? তাই তো হওয়া উচিত, ব্যাপারটা বোঝার চেষ্টা করা। তাহলে এর মোমেন্টাম 0, এরও মোমেন্টাম তাহলে 0 হবে। সো ইনিশিয়াল মোমেন্টাম যদি 0 হয়, ফাইনাল মোমেন্টাম আমার কথা হবে 0ই হবে, কারণ কি এক্সটার্নাল ফোর্স কোনো রকম নাই। এখন যদি ফাইনাল মোমেন্টাম দেখতে চাই, তাহলে ফাইনাল মোমেন্টাম কত হচ্ছে, আলফার জন্য মাস অফ আলফা আর ভেলোসিটি অফ আলফা। আবার যদি আমরা দেখতে চাই এর ক্ষেত্রে, তাহলে এর কত হবে, নতুন একটা এলিমেন্ট ওয়াই, ওয়াই এর ক্ষেত্রে কত হচ্ছে, তার মাসকে ধরলাম আমরা ওয়াই আর ভেলোসিটিকে ধরছি ওয়াই। এখন যেহেতু এক্সটার্নাল ফোর্স কোনো রকম ছিল না, তার মানে এদের পুরো সিস্টেমটা অ্যাজ এ হোল এমন ভাবে যাবে যে এরা একে অপরকে কি করবে, যাতে অ্যাপার্ট হয়ে যায়। আমরা তো আজকে না কোথাও একটা বলছিলাম যে কোন একটা বলকে উপরে ছোড়ার দিকে, তোদের ক্লাসে না কার ক্লাসে বলছিলাম আমি, বেশ, যে যখন আমি কোন একটা বলকে ওপরের দিকে ছুড়বো তাহলে কি ফেনোমেনা হতে পারে, সেন্টার অফ মাসের একটা প্রবলেম ছিল, মনে পড়েছে? কোশ্চেনটা ভালো কোশ্চেন ছিল, পেয়েছি কোশ্চেনটা বোঝ। বলছে আমি একটা বলকে ওপরের দিকে ছুড়ছি, ভালো করে বোঝ। এবার ওপরের দিকে ছুড়লে পরে কি হবে, যে ফেনোমেনা গুলো কি দেখা যাবে, যে বলটা ওপরের দিকে চলে গেল, পৃথিবী ওপরের দিকে চলে যাচ্ছে, বা এমন হতে পারে যে বল আর পৃথিবী দুটোই একসাথে উপর দিকে যাচ্ছে, জাস্ট ইমাজিন করো না একটা। আবার এমন হতে পারে বল উপর দিকে যাচ্ছে, পৃথিবী নিচের দিকে যাচ্ছে, এরকম কতগুলো ফেনোমেনা আমাকে দিলে কোনটা হতে পারে। তো আমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার মনে হলো যে বলকে যখন উপরের দিকে ছুড়ছি, তাহলে আমি তো কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে ছুড়ছি। আচ্ছা পুরোটাকে ফ্রি ধরো, আচ্ছা কোনো একটা জায়গায় ফ্রি হয়ে আমরা দাঁড়িয়ে আছি, একটা স্টেবল জায়গায় দাঁড়িয়ে আছি, কোনো গ্র্যাভিটি ফ্যাভিটি বাদ দাও, কিছু নাই। এবার আমি যখন সেই বলটাকে উপরের দিকে ছুড়বো, ছোড়ার জন্য আমাকে অবভিয়াসলি একটা ফোর্স দিতে হবে। সো দিস ইজ অ্যাকশন এন্ড দেয়ার উইল বি রিঅ্যাকশন। সো অ্যাকশন রিঅ্যাকশন হওয়ার জন্য অ্যাকশনের জন্য বলটা উপরের দিকে উঠবে, আর রিঅ্যাকশনের জন্য কি হবে, পৃথিবী নিচে চলে যাবে। সো অ্যাকচুয়ালি তারা কি হবে, অ্যাপার্ট হবে। এটা ভালো করে একটা ইউটিউব ভিডিওতে আমি দেখেছিলাম, যেখানে গ্র্যাভিটি নিয়ে এরকম একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হবে, সেখানে নিউটন থার্ড লটাকে প্রমাণ করে দেখাচ্ছে। কি করে, আমরা এখানে যদি কোনো একটা বলকে এরকম করে ছুড়ে দিই, আমরা থার্ড ল দেখতে পাবো না, কিন্তু ওখানে দেখা গেল যে ভাসছে, গ্র্যাভিটি কিছু নেই। এবারে একটা বল নিল বা অ্যাপেল নিল, অ্যাপেলটাকে এভাবে যখন ছুড়ছে, অ্যাপেলও যাচ্ছে, ও কি করছে, পেছনের দিকে সরে যাচ্ছে নিজে নিজেই।
তার মানে আমরা অ্যাকশন করলাম, রিয়াকশনটা অটোমেটিক্যালি পাওয়া গেল। ক্লিয়ার হলো? বুঝতে পারছি ব্যাপারটা? সো কোশ্চেনটা ভালো ছিল বলে পাওয়া গেল। সো এখানে কি হবে, দুটোর মোমেন্টামই সেম হবে এন্ড অপোজিট হবে, বুঝতে পারছো? টোটাল মোমেন্টাম এখানেও 0 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম ব্যাপারটা, যাতে করে মোমেন্টাম কনজার্ভ থাকে। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট। তো এবার কিউ ইকুয়েশনটাকে নিয়ে একটু আলোচনা করবো আমরা, যেটা আলফা ডিগের ক্ষেত্রে বলছিলাম। কিউ ইকুয়েশন, কিউ মানে অ্যাকচুয়ালি এনার্জি ইকুয়েশন। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কোনো একটা এলিমেন্ট, সেখান থেকে একটা আলফা পার্টিকেল বেরিয়েছে, নতুন একটা এলিমেন্ট ওয়াই তৈরি হয়েছে এবং সাম এনার্জি কিউ তৈরি হয়েছে এক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে? সো কিউ মানে কি, টোটাল এনার্জি অফ দ্য আলফা পার্টিকেল and the total energy of y, এটা হচ্ছে q, that is energy। কারণ কি, এনার্জি তো কনজার্ভ ভাই, এনার্জি তো কনজার্ভ, এনার্জি কনজার্ভ হওয়ার জন্য এর এনার্জি সেম হবে দিকার, সেই জন্য যে কিউটা হচ্ছে এনার্জি অফ আলফা পার্টিকেল অ্যাজ ওয়েল এজ প্লাস এনার্জি অফ দা ওয়াই। এখন আলফা পার্টিকেল যদি দেখি হাফ mv স্কয়ার, তো টোটাল এনার্জি যদি দেখতে চাই কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি কথা p স্কয়ার বাই 2m দিয়ে লেখা যায়। সো কাইনেটিক এনার্জিকে আমরা p স্কয়ার বাই 2m দিয়ে লিখছি, তাহলে আলফার জন্য হবে কি p আলফা স্কয়ার বাই 2m আলফা and py স্কয়ার বাই 2my। কিন্তু একটু আগে আমরা পড়লাম কি দুটোর মোমেন্টাম অপোজিট এন্ড সেম হবে, যাতে করে টোটাল মোমেন্টাম কি থাকে, কনজার্ভ থাকে। সেজন্য এখানে কি হবে, py আর p আলফা দুটোই কি হবে, সেম সেম হবে, সেজন্য p স্কয়ার লিখে দিয়েছি, শুধুমাত্র 2m আলফা 2my রেখেছি। এখান থেকে আমরা p স্কয়ার বা 2q থেকে p স্কয়ারের ভ্যালুটা বার করব, p স্কয়ারটা বার করলাম। কেন p স্কয়ারটা বার করলাম, আমরা কাইনেটিক এনার্জি অফ আলফা এন্ড কাইনেটিক এনার্জি অফ y বার করতে চাইছি। সো কাইনেটিক এনার্জি অফ আলফা মানে কি হবে, p স্কয়ার বাই 2m আলফা। সো কাইনেটিক এনার্জি মানে কত হবে, p স্কয়ার বাই 2m আলফা, আর p স্কয়ারটা তুই এখান থেকে পেয়ে গেছিস, দেখতে পাচ্ছিস, সেই ভ্যালুটা বসিয়ে দিলে পরে তুই কাইনেটিক এনার্জি অফ আলফা পেয়ে যাবি, এটা qmy। এবার এটা কেন করিয়ে রাখলাম, এখান থেকে প্রবলেম এসছে পরীক্ষায়, তোকে কিউটা বলে দিয়েছে, কিছু একটা বলে দেবে, সেখান থেকে তোকে কিছু একটা ক্যালকুলেট করতে হবে। সিমিলারলি দেখ, তুই যদি কে ইউআই বার করতে চাস, সেম বার করতে পারবি, শুধু এম ওয়াই এর জায়গায় এখানে কি হয়ে যাবে, এম আলফা হয়ে যাবে, বাস। সো এই পার্টটা একটু দেখে দেখো, আমাদের বইয়ের ডিটেল হয়তো এই পার্টটা নেই, বাট এই জায়গাটা দেখে রাখলে আমারই মনে হয় সুবিধা। কি বলছো? এসিটা ওকে, বুঝতে পারলাম ব্যাপারটা, ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট। এবার পড়বো আমরা বিটা ডিকে, আলফা বিটা গামা পড়বো। তারপর যদি তোদের মনে হয় যে পারবো নিতে, তাহলে আমাকে বলবি, আমি জানতাম, তারপর আমাকে বলবি, আমি তাহলে ম্যাথমেটিক্যালটা ঢুকবো। এখনো রেডিও অ্যাক্টিভিটির কোনো ম্যাথমেটিক্যালস আমি ঢুকিনি, রেডিও অ্যাক্টিভিটি একটা লগারিদমিক রুলস আছে বা এক্সপোনেনশিয়াল রুল, সেটা হলে মোটামুটি চ্যাপ্টারটা শেষ হবে। কিন্তু তার সাথে আবার নিউক্লিয়ার ফিউশন আছে, ঠিক আছে। ভেবেছিলাম চ্যাপ্টারটা একদিনে শেষ করবো, কিন্তু যেহেতু ডিটেলে ঢুকলাম, আমি যখন ঢুকে পড়াচ্ছি ডিটেলটা পড়িয়েই রাখি, তাহলে আর দুদিন লাগুক অসুবিধা নাই, বেশিটা জেনে রাখি। আর যেভাবে চলছে আশা করছি আমরা সিলেবাস শেষ করে দেবো, অসুবিধা হবে না, ঠিক আছে। চল, তো বিটা ডিকে দু রকমের হবে, একটু আলোচনা করছিলাম, একটা হচ্ছে ইলেকট্রন ডিকে আর একটা হচ্ছে কি অ্যাকচুয়ালি পজিট্রন ডিকে। ইলেকট্রন ডিকেটাকে বলছি মাইনাস ডিকে, আর পজিট্রনটাকে বলছি প্লাস ডিকে। সো বিটা মাইনাস আর বিটা প্লাসের ক্ষেত্রে চার্জ, মাস নাম্বার, সিম্বল, আই হোপ তোমরা এগুলো দেখতে পাচ্ছ এখান থেকে, এবং এখান থেকে নিয়ে নিতে পারবে যে মাইনাস হলে ইলেকট্রন হবে আর প্লাস হলে পজিটিভ হবে পজিট্রন। ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেলকে আমরা বলি পজিট্রন। ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল, হোয়াট ইজ দ্য অ্যান্টি পার্টিকেল? অ্যান্টি পার্টিকেল কাকে বলা হয়? অ্যান্টি পার্টিকেল মানে হচ্ছে যে মাস নাম্বার চার্জ সেম থাকবে কিন্তু অপোজিট থাকবে। মানে ধর একটা ইলেকট্রন আর একটা পজিট্রন, তারা একে অপরের অ্যান্টি পার্টিকেল, বিকজ তাদের মাস সেম, শুধুমাত্র চার্জটা কি হয়ে গেছে, অপোজিট হয়ে গেছে, তাদের চার্জটা অপোজিট হয়ে গেছে। সেই জন্য -1.602 × 10⁻⁹ কুলম, এটা যদি ইলেকট্রনিক চার্জ হয়, পজিট্রন হবে +1. তুই পট করে বলে দিস না আবার, স্যার তাহলে পজিট্রন মানে প্রোটন, না রে ভাই, প্রোটনের মাস আলাদা, প্রোটনের মাস 1.675, তাই না? সো দেয়ার ইজ ডিফারেন্সেস, দুটোকে সেম ধরে নিও না। ক্লিয়ার হয়েছে? সো এইভাবে আমরা তাদেরকে সিম্বলাইজ করি। সো আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। এবার বিটা প্লাস ডিকে মানে কি, পজিট্রন ডিকে হবে, এখান থেকে বুঝতে পারছো পজিট্রন ডিকে বেরোবে। তো যখনই কোনো একটা প্যারেন্ট নিউক্লিয়াস থেকে পজিট্রন ডিকে বেরোয়, তার সাথে কিছু এলিমেন্টারি বা কিছু পার্টিকেল এরকম বেরোয়, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এরকম কিছু পার্টিকেল বেরোতে থাকে। কিন্তু এই নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো কি অ্যাকচুয়ালি রেডিয়েশন, দে আর রেডিয়েশন, তার না মাস আছে না কিছু নাই, দে আর জাস্ট রেডিয়েশন, দে আর কাইন্ড অফ গামা, বাট দে আর ফোটন পার্টিকেলস, এবং তাদের নাম দেওয়া হচ্ছে কি নিউট্রিনো, তুমি এরকম ভাবে ভাববে। বাট এগুলো হচ্ছে কি খুব আনস্টেবল,
এগুলো নিউক্লিয়াসে থাকে থাকে না, কিন্তু নিউক্লিয়াসে তৈরি হয় কখন? অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ, প্রোটন নিউট্রন নিউট্রন প্রোটনে তৈরি হওয়ার সময় বা পরিণত হওয়ার সময় সেখানে একটা শক্তিশালী ফিল্ড, নিউক্লিয়ার ফিল্ড বা নিউক্লিয়ার ফোর্স তৈরি হচ্ছে, তখন কিন্তু এই পার্টিকেল গুলো তৈরি হয়। নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, মেসন, মিউ1, পাই মেসন, এরকম পার্টিকেল গুলো তৈরি হতে থাকে সে সমস্ত জায়গায়। ওকে, তাহলে একটা উদাহরণ আমরা এখান থেকে নিচ্ছি পজিট্রন দিকে। সো পজিট্রন ডিকের ক্ষেত্রে দেখো 7n12 আছে, সেখান থেকে তৈরি হচ্ছে 6c12। তাহলে আমরা যদি দেখি তাহলে 0.714 নিউট্রন প্রোটন রেশিও মানে কি কম স্যার? ও চাইবে কোন দিকে যেতে স্যার? একের দিকে যেতে চাইবে, ও একের দিকে যেতে চাইবে, সেজন্য দেখ 6c12 করে ফেলেছে ও, অর্থাৎ ও নিজেকে কনভার্ট করে নিচ্ছে অন্য জায়গায়, নিজেকে কনভার্ট করে নিচ্ছে অন্য জায়গায় কার্বনে, যাতে তার নিউট্রন প্রোটন রেশিওটা 1 হয়ে যায়, এবং তার ফলে কি হচ্ছে? একটা পজিট্রন বেরিয়েছে আর তার সঙ্গে একটা নিউট্রিনো বেরিয়ে গিয়েছে। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তাহলে এইভাবে আমরা দেখছি সেই সিচুয়েশনটা হচ্ছে। তাহলে বিটা পজিট্রন ডিকে কোন দিকটাতে হবে? পজিট্রন ডিকেটা হবে নিচের দিকে, নাকি? যাতে ও ওপরের দিকে উঠতে চায়, আর ওপর যা থাকবে তার নিচের দিকে, তাহলে ওখানে হবে বিটা মাইনাস ডিকে। বুঝতে পারছি ব্যাপারটা? কিন্তু একটু আগে স্টেবিলিটি কার্ভটা যদি চোখে ভাসে তাহলে দেখবি এখানে শুধুমাত্র বিটা প্লাস ডিকে নয়, আলফা ডিকেও ছিল, কিন্তু এখান থেকে আলফা ডিকেও হয়, কারণ ও চাইবে কি করতে? চেঞ্জ হতে এরকম ভাবে। আই হোপ ক্লিয়ার হয়ে গেছে, আর বোঝানোর দরকার পড়বে না। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? আমি কি বোঝাতে পেরেছি সিচুয়েশনটা কি হচ্ছে না হচ্ছে? ওকে, এবার বিটা ডিকে দেখো দু রকমের আছে, একটা হচ্ছে বিটা মাইনাস ডিকে আর একটা হচ্ছে বিটা প্লাস ডিকে। সো বিটা মাইনাস ডিকে তো অলরেডি আলোচনা করে দিয়েছি। দেখো নিউট্রন থেকে ভেঙে প্রোটন তৈরি হচ্ছে, আর কি তৈরি হচ্ছে? ইলেকট্রন বা বিটা রশ্মি। আর এখানে দেখো প্রোটন ভেঙে তৈরি হচ্ছে, যেটা আমি বলেছিলাম, জাস্ট অপোজিট ফেনোমেনা। বুঝতে পারছো ব্যাপারটা? সো এই দুটো আমরা এখানে আলোচনা করেছিলাম। সো এই দুটো এখানে এইভাবেই রাখা আছে। ক্লিয়ার হয়েছে? সো বিটা ডিকে দু রকম হচ্ছে, একটা হচ্ছে বিটা প্লাস ডিকে আর একটা হচ্ছে বিটা মাইনাস ডিকে। ক্লিয়ার হচ্ছে? পজিট্রন ডিকে আর ইলেকট্রন ডিকে। কে সেল ইলেকট্রন ক্যাপচার। কে সেল ইলেকট্রন ক্যাপচার মানেটা কি? অনেক সময় দেখা যায় যে কোনো ক্ষেত্রে যে কোনো ইলেকট্রন কোনো একটা নিউক্লিয়াসের পাশ দিয়ে যাচ্ছে, তখন কি করে যে কে সেলের ইলেকট্রনটাকে এই প্রোটন অনেক সময় বাইরে থেকে যাওয়া কোনো ইলেকট্রন আছে তাকে ক্যাপচার করে তার অরবাইটে ভরে দেয়। আবার প্রোটন কি করে? এই কে সেলের মধ্যে থাকা ইলেকট্রনটাকে ক্যাপচার করে নেয়। তাহলে অবভিয়াসলি স্যার, যদি কোনো একটা কে সেলের ইলেকট্রনটাকে সে ক্যাপচার করে নেয়, তাহলে সেখানে একটা ফাঁকা, আর ভেতরের অরবাইট কোনোদিনও ফাঁকা থাকবে না। তখন অনেক সময় কি হয়? এই বিটা ডিকে ফেনোমেনা দেখা যায়। সো বিটা পজিট্রন ডিকে বা বিটা নেগেট্রন ডিকে যাই হোক, দে আর সিমিলার ফেনোমেনা। পজিট্রন বেরোবে বা তোমার ইলেকট্রন বেরোবে, দুটো সেম ফেনোমেনা। ফেনোমেনার পার্থক্য কি? যে একটা স্টেবিলিটি কার্ভের উপরে থাকবে, একটা স্টেবিলিটি কার্ভের নিচে থাকবে। দিস ইজ দ্য মেন ডিফারেন্স। সবাই চাইছে স্টেবল হতে, এক এক, তারা সবাই চাইছে এক, n ইকুয়াল টু জেড হতে, পারছে না বলে তারা বিটা ডিকে আর ডিকে। এবার ডিকে হওয়ার যে রিজন, সে রিজন তো অনেক রকম হবে। তার মধ্যে একটা রিজন হচ্ছে স্যার কে সেল ক্যাপচার ইলেকট্রন। প্রোটন ক্যাপচার্স কে সেল মাইনাস ইলেকট্রনকে এন্ড কনভার্টস টু নিউট্রন। মানে ও কি করছে? প্রোটন এই নিউক্লিয়াসের ভিতরে বসে আছে, ওর কাছের সেলটা কি? কে সেল। ও কে সেল থেকে একটা ইলেকট্রনকে পট করে নিয়ে নিচ্ছে, দিয়ে কনভার্ট করে দিচ্ছে নিউট্রনে। তাহলে নিউট্রন প্রোটন রেশিওতে যদি কে সেলের ইলেকট্রনটা ডাইরেক্ট নিউট্রনে কনভার্ট হয়ে যায়, রেশিও কি হয়ে গেল? তাহলে বেড়ে গেল। তার মানে দেখ ও কি করছে? নিচ থেকে উপরের দিকে ওঠা চাইছে। তখন কি হবে বলতো? বিটা প্লাস ডিকে হবে, নাকি রে? হ্যাঁ না বল, তাই না? দ্যাটস কল্ড বিটা প্লাস ডিকে। এবার আবার ভাব, যখন সে কে সেল ইলেকট্রন একটা নিয়ে নিবে, এখানে ঘাটতি পড়ে গেছে, তখন এখানকার ইলেকট্রনগুলো পাগল হয়ে যাবে। কেন? ওরা চাইবে যে স্যার এখানকে আগে ফিল আপ করবো, তাই না? পাউলির অপবর্জন নীতি। সো এরা চাইবে যে এখানে আগে ফিল আপ করো তুমি, কারণ এগুলো ফাঁকা হয়ে গেছে। তখন কি হবে বলতো? র্যান্ডাম এখান থেকে ইলেকট্রন আসতে শুরু করবে। সো এখান থেকে কি হবে? একটা আনস্টেবল মোশন তৈরি হবে। সেই জন্য এখান থেকে কি হবে বলতো? অল টাইম রেডিয়েশন বেরোতে থাকবে। এবার এই রেডিয়েশন গুলো কিন্তু এই জন্য বোর রেডিয়েশন, এই রেডিয়েশন নয় কিন্তু। বুঝতে পারছি ব্যাপারটা? এ তো স্টেবল হতে চাইছে, তার জন্য এই ঘটনাটা ঘটিয়েছে। তো তখনও কিছু রেডিয়েশন এখানে পাওয়া যায়। আমি কি বলতে পারলাম রেডিয়েশনটা কেন পাওয়া যেতে পারে এখানটাতে? সো জাম্পিং অফ ইলেকট্রন সেখানে ঘটে এবং সেখান থেকে আমরা এখান থেকে রেডিয়েশন পেতে পারি। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি কনসেপ্টটা, বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার গামা ডিকে দেখি, আজকে হোপ লাস্ট করবো আজকে। ঠিক আছে, 10টা বোধহয় বেঁচে গেছে, অনেকটা রাত হয়ে যাচ্ছে, শীতকাল। when a nucleus emits alpha particle or beta particle it gets excited। এক্সাইটেড কেন চলতো? এই যে এনার্জি। এবার এনার্জি হচ্ছে কি করে বুঝবি? তুই ভালো করে বুঝ। যখন কোনো একটা পার্টিকেল কি করছে? আলফা বা বিটা ছাড়ছে, তখন আমরা কি বললাম? আলফা বিটা ছাড়ার সঙ্গে সঙ্গে তার কিছু এনার্জি ইভলভ করছে। ওই এনার্জিটা কে শোষণ করে নিচ্ছে? স্যার ইলেকট্রন নিয়ে নিচ্ছে। কে ইলেকট্রন? ওই অ্যাটমের ইলেকট্রন ভরে নিচ্ছে নিজের মধ্যে। তো ইলেকট্রন যদি নিয়ে নেয়, ও কি করবে বলতো? এক্সাইটেড হয়ে যাবে। তো এক্সাইটেড হয়ে যাওয়ার পর তো এক্সাইটেড স্টেটে থাকতে পারবে না, তোরা কেমিস্ট্রিতে পড়েছিস, সেখানে তার লাইফ টাইম কি খুব কম। সেজন্য কি করবে? যে সেখান থেকে রেডিয়েশন, সে গ্রাউন্ড স্টেটে বেরিয়ে আসবে।
যখনই সে এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে আসবে তখন সে কি করবে বলতো রেডিয়েশন ছেড়ে দেবে। ওই রেডিয়েশন গুলোকে অ্যাকচুয়ালি আমরা কি বলছি গামা রেডিয়েশন। সো গামা রেডিয়েশন যদি দেখি আমরা কোন একটা অ্যাটমের মধ্যে শুধু গামা রেডিয়েশন পসিবল নো। তো এই কোশ্চেনটা আমাদের বোর্ডে এসেছিল যে কোনো একটা এলিমেন্টের মধ্য থেকে বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে আলফা বিটা না বেরোলেও গামা কি বেরোতে পারে? নো, ইট ক্যান নেভার বি। কারণ গামা বেরোতে গেলে সেই অ্যাটমটাকে এক্সাইট হতে হবে, আর এক্সাইটেড হতে গেলে অবভিয়াসলি আলফা বিটা আগে বেরোতেই হবে, তবেই এনার্জি বেরোবে, এনার্জি ইলেকট্রন নেবে, ও এক্সাইটেড হবে, এক্সাইটেড হওয়ার পর আবার কি এনার্জি রিলিজ করবে, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল। সেজন্য কোনো একটা এলিমেন্ট থেকে শুধু শুধু গামা রশ্মি বেরোতে পারে না। সেজন্য কোনো একটা এলিমেন্ট থেকে যদি গামা বেরোয়, কনসিডার করো জেড এক্স এ একটা এলিমেন্ট, সেখান থেকে একটা গামা বেরোচ্ছে, এলিমেন্টের কোনো চেঞ্জই হবে না, কারণ গামা তো কোনো পার্টিকেলই নয়, ইট বেসিক্যালি ইজ এ ওয়েভ। সেজন্য জেড এক্স এই থাকবে। শুধু আমরা এটা লিখতে পারি যে এটা থাকবে এক্সাইটেড স্টেটে, এটা কিসে চলে আসবে? গ্রাউন্ড স্টেটে চলে আসবে, আদারওয়াইজ দেয়ার উইল বি নাথিং চেঞ্জেস। ঠিক আছে, বোঝাতে পারলাম? ঠিক আছে। সো দিস রেডিয়েশন ইন গামা রিজিয়ন অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তো এগুলো যেগুলো পাবো সেগুলো গামা রিজিয়নে পাবো, ওরা এটাকে বলবো গামা রেডিয়েশন। ক্লিয়ার হচ্ছে? সো ল অফ রেডিও অ্যাক্টিভ ডিকে, এটা আমরা নেক্সট দিন শুরু করব, যে লগারিদমিক রোলসটা। ঠিক আছে, আজ এত থাক গামা ডিকে পর্যন্ত। ক্লাসটা ইন্টারেস্টিং লাগলো, এনজয়িং হলো? বইয়ে হয়তো একটু পড়ে দেখিস, যদি কোনো জায়গায় মিস্টেক যায় আমাকে বলিস, তখন আমি সেগুলো ক্লিয়ার করবো। ক্লিয়ার?